গুড ইভিনিং লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভালো থাকারই কথা। আমাদের সাথে ভালো আছেন সেই আশা নিয়ে শুরু করছি। আমরা কর্পোরেট টেলস নামের যে সিরিজটি চালু করেছি, আজ আমরা তার চতুর্থ এপিসোডে আছি। আমাদের আজকের এপিসোডটি হলো ডোজ এন্ড ডোন্টস অফ সিভি রাইটিং অ্যান্ড জব সার্চিং। একটা চমৎকার স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই। বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বাংলাদেশে অলমোস্ট 2.9 মিলিয়ন এডুকেটেড আনএমপ্লয়েড ছেলে মেয়ে রয়েছে। আমি আবার রিপিট করছি, 2.9 মিলিয়ন এডুকেটেড বাট আনএমপ্লয়েড ছেলে মেয়ে। বাংলায় অর্থ করলে কি দাঁড়ায়? প্রায় 29 লক্ষ ছেলে মেয়ে যারা কিনা শিক্ষিত কিন্তু বেকার। মূলত এর পেছনে রিজনটা আজকে আমরা খুঁজে বের করব। আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু করে শেয়ার করতে চাই, সেটা হলো আমাদের জব মার্কেটে যেসব রিক্রুটাররা আছেন তারা মূলত টেবিলের ওপারে বসেন, আর আমরা যারা জব সিকার আছি আমরা তো টেবিলের এপারে বসি। টেবিলের ওপার থেকে রিক্রুটাররা বলছেন বাংলাদেশে স্কিল্ড ছেলে এবং মেয়ে নাই, কিন্তু আমরা জব নিয়ে বসে আছি। আর ঠিক এপার থেকে আমরা বলছি স্যার আমরা তো ডিগ্রি নিয়ে বসে আছি কিন্তু জব খুঁজে পাচ্ছি না। অনেক বড় একটা গ্যাপ আমাদের এবং রিক্রুটারদের মধ্যে রয়েছে। সেই গ্যাপটা আসলে কি, আজকে আমরা সেই গ্যাপটাই খুঁজে বের করব। আরো একটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের দেখাতে চাই। বাংলাদেশে ফরেনার কাজ করছে অলমোস্ট 90,000। ক্যান ইউ ইমাজিন? অলমোস্ট শ্রীলঙ্কান, মালয়েশিয়ান, ইন্ডিয়ান, নেপাল, অলমোস্ট এই 4-5টা দেশের ফরেনার বাংলাদেশে 90,000 ফরেনার কাজ করছে এবং তারা অলমোস্ট 10 টাইমস স্যালারি আমাদের থেকে নিয়ে যাচ্ছে। জাস্ট একটু ইমাজিন করে দেখেন, একটা কোম্পানি কেন 10 টাইমস স্যালারি দিয়ে একজন ফরেনার রাখছে, কেন আমাদের রাখছে না? প্রবলেমটা কোথায়? আজকে সেই প্রবলেমের খোঁজ করব আমরা মিস্টার কাইয়ুম ইসলাম সোহেল স্যারের সাথে। কাইয়ুম ইসলাম সোহেল স্যার মূলত আজকে আমাদের গেস্ট। আপনারা অনেকেই তাকে চিনেন, আর যারা চিনেন না তাদের সাথে আমি একটু পরিচয় করে দিই স্যারের সাথে। স্যার মূলত এইচআর ম্যানেজার হিসেবে কাজ করছেন আরএসপিএল গ্রুপে। এছাড়াও স্যারের আরো একটি পরিচয় আছে, স্যার হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি অফ বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটি। সো আজকে আমাদের রহস্য ভেদ করার জন্য আমি স্যারকে ডেকে নিচ্ছি আমাদের সাথে। স্যার প্লিজ ওয়েলকাম। হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি রাসেল ভাই? অ্যাবসলিউটলি ভালো আছি। আপনাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সময়ে আপনারা আসলে এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন যে আমাদের ঘর থেকে বের হতে হচ্ছে না। আসলে প্রযুক্তি, এই যে বলা হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই যুগটার এসে আমাদেরকে এত সহজ করে দিচ্ছে। আপনি আপনার বাসায় বসে আছেন, আমি আমার বাসায় বসে আছি, অথচ দুজন সুন্দর করে সব মানুষের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছি। So it's really fantastic. So thank you very much Generation Z কে, thank you very much Mr. Russell আপনাকে, এবং thank you very much যারা দেখছে আমাদেরকে সবাইকে কানেক্ট করার জন্য। থ্যাংক ইউ স্যার। আমি একটু অ্যাড করতে চাই সাথে, বেসিক্যালি আমাদের জেনারেশন জেড এর মোটোই হলো সবসময় ভালো কিছু। আমরা সবসময় আশা করি ভালো কিছু করছি এবং আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা সামনে ভালো কিছু নিয়েই থাকবো। জেনারেশন জেডটা হচ্ছে এমন একটা এইজে, আমার কাছে মনে হয় যে এই এইজটাই হচ্ছে যে কবি সুকান্ত যেরকম বলেছিল আর কি, যে এইজটাই হচ্ছে একটা বারুদ, মানে বারুদের মতো একটা বয়স। এই বয়সে যারা যেটা চায় একদম ছিঁড়ে ফুড়ে মনে করেন যে বের হয়ে যায়। ভালো কিছুর সাথে থাকতে চাইলে ভালোকে যেরকম একদম টেনে হিচড়ে নিজের কাছে নিয়ে আসা যায়, ঠিক একই রকম ভাবে খারাপের কাছে যেতে চাইলেও ঠিক একই রকম ভাবে খারাপটাকে খুব ভালোভাবে দেখা যায়। বাট আমি ট্রুলি, আমার কাছে আমি যেটা বলবো, আমি হয়তো আপনাদের সাথে এই গ্যাপ খুব বেশি নেই, হয়তো 10 ইয়ার্স হতে পারে, হয়তো বা এরকম 10-12 বছর হবে। বাট দ্য থিং ইজ দ্যাট আমি যেটা দেখছি আপনাদেরকে, এই জেনারেশন জেডটাকে আপনাদেরকে দেখলে না স্বপ্ন দেখতে ইচ্ছে করে। ঠিক একই সাথে মনে হয় যে আমার বয়সটাও যদি আবার এরকম 10-12 বছর কমিয়ে জেনারেশন জেডে চলে যাওয়া যেত। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য। আমি একটু অ্যাড করি আপনার সাথে। মূলত জেনারেশন জেড এর যে এইজটা স্যার, এই এইজটাকে অনেকটা বলা যায় স্যার ছুরির মতো। ছুরির মতো কেন স্যার? কারণ ছুরি স্যার দেখেন, যখন একটা ছুরি একজন খারাপ গিয়ে পড়ে সেটা অস্ত্র হয়ে যায়, আবার যখন একই ছুরি ডাক্তার কাছে গিয়ে পড়ে সেটা অপারেশনের ইনস্ট্রুমেন্ট হয়ে যায়। একদম একদম ঠিক তাই।
সো মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই আছে স্যার, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। আমরা বাট তাহলে আমি স্যার যেটা আমাদের বলবো সেটা হচ্ছে যে আমি খুব পজিটিভ একটা মুভমেন্ট, পজিটিভ একটা ভাইব আমি দেখতে পাই এই এইজটার মধ্যে, মানে একদম যে এটা যেটা করব ডিটারমাইন্ড, যে আমি করব চিন্তা করেছি, ব্যাস করে ফেলবো, দ্যাটস ইট। সো এই যে জিনিসটা, লাইক যেটা আমি বলছিলাম যে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যুগে আপনারা যে এই সুযোগগুলো নিয়ে আজকে বড় হচ্ছেন, আমরা যে সুযোগগুলো পাইনি, বা আমরা এই যে একটা ট্রান্সফরমেশন যে যাচ্ছে, একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে ভিতর দিয়ে যাচ্ছি আমরা, সেটাকে আমরা আমরা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনারা এই প্রিভিলেজটা নিচ্ছেন। মানে ট্রুলি ভালো লাগছে, বা ভালো মানে এই ফিলটা যে আপনারা এটাকে একটা ভালোভাবে নিচ্ছেন এবং ভালো দিকে সেটাকে নিয়ে মুভ করছেন। যেটা বলছিলাম যে দেখেন আজকে বাসায় বসে কথা বলছি আমরা দুজন, এই যে লকডাউন চারপাশে বন্ধ হয়ে আছে, আপনারা চাইলে নিজেরা আজকে হয়তো বন্ধ নিজেও বসে থাকতে পারতেন বাসায়, এই ওয়াইফাই ফ্যাসিলিটিসটা নিয়ে, ইন্টারনেটের ফ্যাসিলিটিসটা নিয়ে আপনি হয়তো বাসায় বসে ফেসবুকিং করে আপনার সময় নষ্ট করে দিতেন। ওয়াইজ আপনি করছেন কি নিজের জন্য ডেভেলপমেন্ট নিয়ে, যেমন আপনি একটা নেটওয়ার্কিং করছেন, লাইক আপনার প্রত্যেকটা প্রোগ্রামে একজন করে গেস্ট থাকছে, তার সাথে কিন্তু আপনার একটা পার্সোনাল রিলেশন তৈরি হচ্ছে, হুইচ ইজ নেটওয়ার্কিং। ঠিক একই রকম ভাবে আপনি যাকে কানেক্ট করছেন তার ক্যারিয়ারের কিছু একটা জিনিস, আপনি কিছু জিনিস হলেও বের করে নিচ্ছেন, যেটাকে আপনি আবার কি করছেন, আপনার থাউজেন্ড অফ ভিউয়ার্স এর কাছে আপনি পৌঁছে দিচ্ছেন। সো একই সাথে নিজেকে আপনি যেরকম কানেক্ট করে নিচ্ছেন, অসংখ্য মানুষকে এই জায়গায় নিয়ে আসছেন। সো দ্য থিং ইজ, আপনি এই যে রিভলিউশনটাকে আপনি কি করছেন, পজিটিভ ওয়েতে নিয়ে আজকে এই যে এত সুন্দর একটা জিনিস দাঁড় করিয়েছেন। সো আই রিয়েলি মানে হ্যাটস অফ গাইজ, আমি বলবো যে আপনার ইউ আর রিয়েলি ভেরি ডুইং গুড, মানে এই এইজটাই আমি বলবো যে রিয়েলি ভেরি ডুইং গুড, এবং আপনাদেরকে দেখে স্বপ্ন দেখতে ইচ্ছে করে। থ্যাংক ইউ স্যার। স্যার আমরা জানি বর্তমানে করোনা পরিস্থিতিতে নেটফ্লিক্স টোটালি ফ্রি, 2 মাসের জন্য নেটফ্লিক্স ফ্রি দিয়েছে। তো True. ফ্রি নেটফ্লিক্স পাওয়ার পরও অনেক অডিয়েন্স আমাদের সাথে আছে, তারা হয়তো অনেকেই এই ওয়াইফাইটাকে নেটফ্লিক্স দেখার কাজে ইউজ করতে পারতো, কিন্তু তা না True. করে কিছু লার্নিং এর জন্য এসেছেন। সো যারা আমাদের সাথে আজকে আছেন, আপনাদেরকেও আমি আহ সমবর্ধনা জানাচ্ছি, আমাদের সাথে সাথে থাকবেন। আর Sure. আজকে আমরা সেশনটা নিয়ে আগাচ্ছি। আমাদের সেশনটা হচ্ছে ডোস এন্ড ডোন্টস অফ রাইটিং এন্ড Right. জব সার্চ। বেসিক্যালি এই Right. টপিকটা আজকে শুরু করার কারণ হচ্ছে আমরা জানি করোনা পরিস্থিতির কারণে সামনে একটা ব্যাড সিচুয়েশন আমাদের জন্য আসছে। অনেক মানুষ, ইভেন অনেক না, আমার মনে হচ্ছে এটা লাখ লাখ মানুষ, ইভেন সেটা বাংলাদেশেও হতে পারে, বেশ কিছু লাখ মানুষ Millions জব of the হারাতে, people, right? রাইট, মিলিয়ন্স অফ দ্য পিপল জব হারাতে যাচ্ছে। সো আমাদের মনে True. হয়েছে এটা এখন একটা ক্রুশাল টাইম, ক্রুশাল মোমেন্ট, যেই মোমেন্টে আমাদের এখনই জব মার্কেট নিয়ে কাজ করা উচিত, এখনই আমাদের যে সময়টুকু হাতে আছে আমাদেরকে প্রস্তুত হওয়া উচিত। তো সেই চিন্তা ভাবনা থেকে আমরা আজকে আমাদের এই সেশনটার আয়োজন করেছি। আর আজকে আমাদের সাথে আছেন কাইম ইসলাম সোহেল স্যার। স্যার আজকে আমাদেরকে সবকিছু শিখাবেন, আমরা কি করব কি করব না। স্যার আমি কথা বলছিলাম বাংলাদেশের যে ফরেনার আছে, 90,000 ফরেনার, তাদেরকে নিয়ে। Okay. স্যার একদম মানে আইডিয়া চাচ্ছি সবচেয়ে বেশি হট টপিক নিয়ে আমাকে ধরলেন। স্যার, এখন কেন, মানে কেন বাংলাদেশের ছেলে মেয়েদেরকে না নিয়ে এই 90,000 ফরেনারকে আমরা কেন বাংলাদেশে 10 টাইমস স্যালারি দিয়ে রাখছি? প্রবলেমটা ওকে, কোথায়? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কোয়েশ্চেন। থিং ইজ অ্যাকচুয়ালি যে সংখ্যক নাম্বার আমরা আসলে 90,000 হয়তো বলে দিচ্ছি পরিসংখ্যান দেখে, আমি বলবো এটা হচ্ছে 90-এর হয়তো বেশি। ওকে স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে এত সংখ্যক লোক, ভুলে যান সেটা 90,000 না হয়ে সেটা 9,000ও হতে পারে। সেই আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা বলছি যে 10 টাইম স্যালারি তাদেরকে আমরা দিচ্ছি, এই যে হিউজ একটা অ্যামাউন্ট আমরা বাইরে থেকে তাদেরকে দিয়ে নিয়ে আসছি, কেন নিয়ে আসছি, যে প্রশ্নটা হচ্ছে আপনার। তো আমার উত্তরটা হচ্ছে এত বেশি স্যালারি দিয়ে বাইরে থেকে লোকগুলোকে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটার কারণটা হচ্ছে আমরা হয়তো তাদের মতো করে নিজেকে ডেভেলপ করতে পারিনি। জাস্ট আমার কাছে মানে সিম্পল অ্যান্সার, যে আমি যদি তার মতো নিজেকে তৈরি করতে পারতাম তাহলে হয়তো আমাকে বাহির থেকে নিয়ে আসতে হতো না। বিকজ অফ, আপনি দেখেন বাহির থেকে যখন আমি একটা লোককে 10 লাখ টাকা দিয়ে নিয়ে আসছি, ঠিক একই রকম একটা লোক আমি আমার হোম গ্রাউন্ড থেকে 6-7 লাখ টাকা দিয়েও পেতে পারি। জি স্যার। আমি যখন একটা লোককে নিয়ে আসছি তাকে কিন্তু আমার প্রচুর ফেসিলিটিস দিয়ে নিয়ে আসতে হয় আমাকে, তাকে যে আমি যখনই কোনো ফরেনারকে নিয়ে আসছি আমার তাকে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টেশনটা আমাকে বিয়ার করতে হয়, তাকে তার অ্যাকোমোডেশনটা আমাকে বিয়ার করতে হয়, তার ফুডিংটা আমাকে বিয়ার করতে হয়, তার ফ্যামিলি যখন নিয়ে আসছে তার ফ্যামিলিকে পর্যন্ত আমাকে সবগুলো কস্ট আমাকে বিয়ার করতে হচ্ছে। সো ইটস লাইক যে আমি
তার পিছনে একটা হিউজ ইনভেস্ট করে তাকে এখানে কাজে লাগাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আবারও ঠিক আমিও যদি করতে চাই যে কেন আমি এত টাকা ইনভেস্ট করছি একটা লোকের পিছনে, হোয়ারেজ আমি যদি আমার এখান থেকে একটা লোককে রিক্রুট করতাম তাহলে তার পিছনে আমার না দিতে হতো ট্রান্সপোর্টের জন্য খুব বেশি কস্ট, না দিতে হতো তার ফুডিং এর জন্য কস্ট, না দিতে হতো তার অ্যাকোমোডেশনের কস্ট, না দিতে হতো তার ফ্যামিলির জন্য কোনো কস্ট। তাহলে এতগুলো জায়গাতে সাশ্রয়ী হওয়া সত্ত্বেও আমি কেন বাইরে থেকে লোক আছে? ভেরি বিগ কোয়েশ্চেন, ভেরি বিগ কোয়েশ্চেন। সো আনসার হচ্ছে ওই যে বললাম যে আমি তার জায়গাতে যেভাবে ডেভেলপ করা দরকার হয়তো সেই জায়গাতে করতে পারিনি। এটা একটা কন্ট্রোভার্সি, আপনি এমন একটা কোয়েশ্চেন করেছেন না, আমি জানি হয়তো লাইভে এখন প্রচুর তর্ক শুরু হয়ে যাবে, যে আমাকে হয়তো বলবে যে আমাদের দেশে সেই লেভেলে ডেভেলপ লোক আছে হয়তো কিন্তু আমরা নিচ্ছি না। তাহলে আবারও আমি প্রশ্নটা করব যে আপনি যে নিজেকে ডেভেলপ করেছেন, ফর এক্সাম্পল সবচেয়ে বেশি ফরেনার কাজ করে হচ্ছে আরএমজিতে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে একটা আরএমজিতে যখন একজন ফ্যাক্টরি হেড নেওয়া হচ্ছে অথবা বিজনেস হেড নেওয়া হচ্ছে, একটা শ্রীলঙ্কা থেকে মোস্ট অফ দ্য টাইম নেওয়া হচ্ছে অথবা ইন্ডিয়া থেকে নেওয়া হচ্ছে মোস্ট অফ দ্য টাইম। আমার এই দুটো দেশ থেকে আমরা সবচেয়ে বেশি আরএমজিতে লোক নিচ্ছি। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি শ্রীলঙ্কান লোকটাকেই কেন নিচ্ছি ভাই, যে তাকে খুঁজে বের করছি কেন, কেন আপনাকে খুঁজে বের করছি না? কিংবা শ্রীলঙ্কান লোকটাই কি করে আমাকে খুঁজে বের করলো, আপনি কেন আমাকে খুঁজে বের করতে পারলেন না? তার মানে এখানে গ্যাপ আছে, কোথাও না কোথাও একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমাকে খুঁজে বের করতে হবে। আমাকেই সেটা খুঁজতে হবে যে আমার গ্যাপটা কোথায় আছে। আমি যদি নিজেকে মনে করি যে আমি একটা বিজনেসের সিল সুইট লেভেলে আমি কাজ করার জন্য পারফেক্ট মনে করছি, দেন আমার প্রশ্নটা হচ্ছে তাহলে আমি নিজেকে সেই লেভেলে যে মনে করছি এটা কি শুধু আমি মনে করছি? প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন যে আমি মনে করছি কিনা। যদি ব্যাপারটা হয় যে আমি মনে করছি যে আমি একটা বিজনেসের সিইও হওয়ার জন্য পারফেক্ট, তাহলে কিন্তু ঠিক হয়নি। কারণ আমি শুধু মনে করলেই হবে না, আমার সাথে মনে করতে হবে হচ্ছে আমার সারাউন্ডিংস যারা আছে, যার এখানে আমি সি লেভেলে কাজ করব, তারা আমাকে সেটার জন্য মনে করছে কিনা, সেই লেভেলে আমি নিজেকে তৈরি করেছি কিনা, সেই লেভেলে আমি নিজেকে প্রমাণিত করতে পেরেছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমি যেটা দেখেছি, আমি প্রচুর যদি আমি একটা মাল্টিন্যাশনালে কাজ করছি, আমি ফরেনারদের সাথে কাজ করতে হচ্ছে। ইনফ্যাক্ট আমার এর আগেও আমি যত জায়গায় কাজ করেছি সামহাও প্রচুর কাজ করতে হয়েছিল ফরেন রিক্রুটমেন্ট নিয়েও। ইনফ্যাক্ট আমি যদি আমার লাস্ট অর্গানাইজেশনে বলি, আমি ফরেন রিক্রুটমেন্টটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি। এখন আমাকে যদি প্রশ্ন করে যে একজন ফরেনার এবং আমাদের মাঝে পার্থক্যটা কি, আমি শুধু যদি বলি আমাদের লোকজন সবচেয়ে বেশি অপছন্দ করে ইন্ডিয়ান লোকদেরকে, সো আমি শুধু ইন্ডিয়ান লোকদেরকে এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসছি, আমি বাকিদেরকে এখানে ভুলে যাই। ইন্ডিয়ানদের সাথে আমাদের পার্থক্যটা হচ্ছে কোথায়, একজন ইন্ডিয়ান যিনি আছেন তার কমিউনিকেশন লেভেলটা আমাদের চেয়ে ট্রুলি এক্সট্রিমলি গুড। এটা আপনি মানেন বা না মানেন, এটা আপনাকে স্বীকার করেন বা না করেন, যদি তর্ক করতে চান করতে পারেন, বাট আমি বলবো দে আর রিয়েলি ভেরি গুড। আপনি যদি তার পরের অংশ বলেন, তারা হচ্ছে তাদের প্রেজেন্টেশন স্কিলটা এক্সট্রিমলি গুড, তারা প্রেজেন্টেশন খুব ভালো দিতে পারে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমাদের দেশে কি তাহলে প্রেজেন্টেশন কেউ ভালো দিচ্ছে না, আমাদের দেশে কি কমিউনিকেশন লেভেলটা কি ভালো না? So, আমি আসলে বলছি যে কমিউনিকেশন প্রেজেন্টেশন এই দুটো জিনিসই সবকিছু নয়, এছাড়া আর অনেক কিছু আছে। আপনি যদি বলেন, আমি যেহেতু এইচআর নিয়ে কাজ করি, এইচআরে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমাদের দেশে, মোস্ট অফ দ্য এইচআর মানে কথা বলে হচ্ছে ইমোশন দিয়ে। লাইক, স্যার আমার মনে হচ্ছে ওই লোকটাকে যদি স্যার 10টা টাকা বাড়িয়ে দেওয়া যেত তাহলে স্যার খুব ভালো হতো। আমরা কথা বলছি 10 টাকা বাড়িয়ে দিলে ভালো হতো, বাট রেস্ট অফ দ্য টাইম যেটা হয় মানে আউট অফ দ্য কান্ট্রি তারা কথা বলছে হচ্ছে এইচআর অ্যাকাউন্টিং নিয়ে। লাইক আমার যদি এই 10 টাকা আমি লোকটার পিছনে ইনভেস্ট করি, তাহলে কোম্পানি এই 10 টাকা ইনভেস্টের মাধ্যমে তার কাছ থেকে এই খাতে এত টাকা, প্রায় 12 টাকা বা 15 টাকা তার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার হবে। সো আমি যদি তার পিছনে 10 টাকা দিই, তাহলে এমপ্লয়ি আমাকে ফিডব্যাকে হচ্ছে আরো 15 টাকা দিচ্ছে, সো আমার এখানে লাভ হচ্ছে 5 টাকা এক্সট্রা। এই যে ক্যালকুলেশনটা আমি তাকে বুঝাতে যখন ম্যানেজমেন্টকে যাব, ম্যানেজমেন্ট যখন বুঝবে যে আচ্ছা তাহলে আমার 10 টাকা ইনভেস্ট করছি, আমি যদি তাকে এই ধরনের সুযোগটা দিচ্ছি, লাইক হতে পারে লাঞ্চ ফ্যাসিলিটিস, আমি তাকে লাঞ্চ ফ্যাসিলিটিস দিলাম তাহলে হচ্ছে এই সুযোগটা পাচ্ছি। কি হতে পারে যে লাঞ্চ ফ্যাসিলিটিস দিলাম, সে যদি বাইরে যায় তাহলে 1 ঘন্টার বেশি সময় নষ্ট করছে, আমি লাঞ্চ করালে হয়তো সে 20 মিনিটে লাঞ্চ করে আবার কাজে লেগে যাচ্ছে। এই যে সময়টুকু বেঁচে যাচ্ছে সেটা ক্যালকুলেশনটুকু করে দিলে ম্যানেজমেন্ট চিন্তা করবে, ও ওকে, দ্যাটস রিয়েলি ইউজ। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি 10,000 ওয়ার্কার কাজ করে, 10,000 ওয়ার্কারে 10 মিনিট করে যদি আমি সেভ করতে পারি, সেই 10 মিনিট সেভ করার বিনিময়ে যে কত টাকা সেভ হতে পারে কোম্পানি, সেটা হচ্ছে ক্যালকুলেশনের মাধ্যমে আপনি বুঝাতে হবে। আপনি ইমোশন দিয়ে বুঝাবেন, আপনাকে হচ্ছে ওই যে পিছনে পড়ে থাকতে হবে। সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমরা হচ্ছে খুব ইমোশনাল জাতি, আমরা ইমোশনটাকে নিয়ে খুব বেশি পছন্দ করি, ইমোশনের ভিতর ডুবে থাকতে চাই, আমরা আসলে খুব ক্যালকুলেটিভ হইতে আগাতে চাই না। এটাও একটা দুর্বলতা আমি বলতে পারবো।
আর আরেকটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আমাদের চেয়ে অনেক দূরে চলে গেছে পার্সোনাল ডেভেলপমেন্টে। মানে আমি বলবো যে পার্সোনাল ডেভেলপমেন্টে তারা নিজেদেরকে এক্সট্রিমলি একটা ডিফারেন্ট হাইটে নিয়ে চলে গেছে। সো ওই হাইটটাতে আমাকে নিতে হবে। ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, মানে আপনারা যখন এসে ওয়ার্ল্ডটাকে দখল করে নিচ্ছেন, আজকে পাঠাও এত বড় একটা কোম্পানি আমার দেশের একটা বাচ্চা ছেলে চালাচ্ছে, এত 1000 crore একটা কোম্পানি চালাচ্ছে। আপনি চিন্তা করেন উবার এসে কি করছে, বিজনেসটাকে নিয়ে চলে গেছে। ওয়ারেজ উবারের না আছে গাড়ি, না আছে কিছু, তাদের একটা ওয়েবসাইট আছে, নাথিং এলস। তারা মানে $1 মিলিয়ন বিজনেস করছে। মানে আপনাকে এখন বুঝতে হবে ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু সে আগের যুগে নাই, রোবট চলে এসেছে, রোবট এসে এখন ওয়ার্কারের জায়গা নিয়ে নিচ্ছে। সো আপনাকে এই যে জায়গাগুলো বুঝতে হবে, ম্যানেজমেন্টকে বুঝাতে হবে। মানে অন্যান্য জায়গার লোকরা যেটা করে, আমি যেটা দেখেছি আরএমজিতে, মোস্ট অফ দ্য টাইম শ্রীলঙ্কান এবং ইন্ডিয়ানরা কোম্পানির ম্যানেজমেন্টকে বুঝাতে পারে যে কোথায় কোথায় এক্সিস্টিং ফ্যাসিলিটিতে সেভ করার সুযোগ আছে, রেভিনিউ জেনারেট করার সুযোগ আছে। আর আমাদের যেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি, আমরা করি হচ্ছে যে স্যার এখানে আরো 2 টাকা ইনভেস্ট করলে আরো 5 টাকা আসতে পারে। আমরা বোঝাই হচ্ছে ইনভেস্ট করে টাকা বের করে আনা। আর ফরেন যারা আছেন, আমি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ভুল হতে পারে, আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি, মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে সবাই এসে দেখাচ্ছে যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস থেকে আমি তোমাকে আরো 2 টাকা বের করে দিতে পারি। সো আপনি চিন্তা করেন, আপনি যদি কোম্পানির সিইও হন, আপনি কোনটা নেবেন? 2 টাকা ইনভেস্ট করে 1 টাকা নেবেন, নাকি হচ্ছে যা আছে তা দিয়ে 2 টাকা নেবেন? তো দ্যাটস ইট। স্যার ধন্যবাদ এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। স্যার আমি এখান থেকে যেটা সামারি বুঝলাম সেটা হলো, আমি শুরুতেই বলছিলাম টেবিলের ওপাশে রিক্রুটার বসে আছে, টেবিলের এ পাশে আমরা জব সিকার বসে আছি। একদম। রিক্রুটার ভাব, আমি তো নিয়ে বসে আছি, স্কিল ছেলে মেয়ে পাচ্ছি না, এটা রিক্রুটারের ভাষা। আর এই পাশ থেকে স্যার আমরা বলছিলাম যে আমরা ডিগ্রি নিয়ে বসে আছি, জব পাচ্ছি না। যে একটা মাঝখানে মজার যে জিনিস গ্যাপ, বলি, সেটা হচ্ছে আমি 7-8 মাস আগের একটা এক্সপিরিয়েন্স বলি। আমরা একটা অ্যাকাউন্টসের জন্য ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়ার একটা জব সার্কুলার দিয়েছিলাম। সেখানে আমাদের টার্গেট ছিল হচ্ছে আমরা হয়তো মেবি 8 থেকে 10 জন লোক নেওয়ার একটা প্ল্যান ছিল। আপনি জাস্ট অবাক হয়ে যাবেন বিডি জবসে সেই সার্কুলারে অ্যাপ্লাই কতগুলো হয়েছিল। মানে আপনি ধারণা করতে পারেন যে কতগুলো হতে পারে? অ্যারাউন্ড স্যার 4,000, 3 or ইটস 4,000। মোর দেন 10,000, ইটস মোর দেন 10,000। তো এটা হচ্ছে মার্কেটের সিনারিও। আপনাকে আরেকটা মজার জিনিস জানাই, সেটা হচ্ছে যে একটা মেডিকেল অফিসার নেওয়ার জন্য আমরা সার্কুলার দিয়েছিলাম। সেই জায়গাতে ডাক্তারের সিভি পেয়েছিলাম হচ্ছে এরকম থাউজেন্ড অফ সিভি থেকে ডাক্তারের সিভি পেয়েছিলাম 5-6টা। বাকি সবগুলো সিভি পেয়েছিলাম হচ্ছে লাইক কেউ হয়তো অনার্স করছেন, কেউ মাস্টার্স করছেন, কেউ হয়তো এমবিএ করছেন, কেউ হয়তো ফিজিক্সে পড়ছেন, কেউ বাংলায় করছেন, এরকম। সো মানে থিং ইজ, আমি জানি না কোথায় অ্যাপ্লাই করতে হবে, আমি জানি না কেন অ্যাপ্লাই করতে হবে, আমি জানি না কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আমি জানি না কোন পজিশনে অ্যাপ্লাই করতে হবে। এই যে জায়গাগুলো, এগুলোই হচ্ছে আসলে প্রবলেম তৈরি করছে। স্যার তাহলে আমি যেটা সামারি বুঝতে পারলাম সেটা হলো, প্রবলেমটা স্যার টেবিলের এই পাশ থেকেই, মানে আমাদের না কাছ না না না, থেকেই, ঠিক আমাদের ওরকম এই আমি একেবারে এক এক ঢালাও ভাবে দোষ দিব না। মানে এটা আমাদেরও দায়, আমি বলবো। কারণ হচ্ছে আমরা এই পাশে ওই পাশটাতে যারা আছি, আমরাও আসলে যে কতটুকু দায় নিয়ে আমরা সবাইকে এডুকেটেড করার চেষ্টা করেছি। লাস্ট 1-2 বছর ধরে আমি দেখছি প্রচুর এইচআর প্রফেশনালরা মুভ করছেন, প্রচুর ট্রেনিং সেমিনার করছেন। তার আগে আপনি বলুন না, আপনারাও তো দেখেছেন এই সময়টাকে। আপনারা এই যে ক্যারিয়ার ক্লাবগুলো বলেন বা আপনারা বিভিন্ন ধরনের সোসাইটি বলেন, এগুলো শুরু হয়েছে কতদিন হলো? তার আগে তো কেউ আসলে সামনে আসেনি। সো মানুষকে যে অ্যাওয়ার করতে হবে, সেই অ্যাওয়ারনেসের জায়গাতে আমাদেরও কিছু গ্যাপ আছে, এটা আমরা স্বীকার করে নিচ্ছি। বাট আমি বলবো যে হ্যাঁ, মানে এক ঢালাও ভাবে যদি বলে 100% দোষ টেবিলের ওই পারে, তাহলে আমি সেটা একটু একচেটিয়া হয়ে যাবে, আমি সেটাকে দিতে চাই না। আমি বলবো হয়তো হতে পারে 70-30 হতে পারে, যে 30% দোষ আমাদেরও আছে, আমরা চেষ্টা করিনি লোকজনকে জানাতে যে আমরা কি চাই। আবার ওই পাশটাও দোষ তো আছেই, সেটা হচ্ছে যে সেটা নিয়েই আজকে কথা বলবো হয়তো অনেক কিছু। বাট আমি আবারও বলবো ভুল বোঝা যেন না হয়, ব্যাপারটা যেন এরকম না হয় যে শুধুমাত্র ভুল বুঝি, দোষগুলি বুঝি স্টুডেন্টদেরই আছে, আমাদের কিছু নেই। আমি একেবারেই সেটাকে গ্রহণ করে নিচ্ছি, আমাদের এন্ড থেকেও কিছু দায়ভার ছিল আমাদের, আমরা সেটাতে কিছুটা পিছিয়ে ছিলাম। আমি এখন অবশ্য আমি বলবো যে আমরা প্রচুর কাজ করছি। জি স্যার। স্যার আমি একটু এভাবে বলি, আমাদেরও ইমপ্রুভমেন্টের অনেক জায়গা এখনো আছে, ট্রু। এবং সেটা আমাদেরকেই করতে হবে। ট্রু। সো স্যার আমি আমার কোশ্চেনের আনসারটা পেলাম, এবং আশা করি আমার সাথে যারা ছিলেন, যারা অডিয়েন্স আছেন,
তারা হয়তো এপার আর ওপার হোক, অ্যাটলিস্ট তারা বুঝে গেছেন যে আমাদের কিভাবে ডেভেলপমেন্টের কিছু জায়গা রয়ে গেছে, হ্যাঁ। ডেভেলপমেন্টের জায়গা রয়ে গেছে, এটা আমরা সবাই বুঝতে পেরে গেছি অলরেডি। রাইট। সো আমরা তাহলে আমাদের যেই সেশনটা নিয়ে আমরা আলাপ আলোচনা করার কথা, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। চলে যাই, শিওর। জি, যেহেতু স্যার স্টুডেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়, টুকটাক স্যার কিছু সেশনে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। তো ওকে। আমাদের খুবই কম প্রশ্ন স্যার, এই যে আমরা যে সিভি নিয়ে কাজ করতে চাচ্ছি, সিভি নিয়ে সেশন করতে চাচ্ছি, কথা বলছি, খুবই কমন একটা কোয়েশ্চেন স্যার, সব সময় আমরা দেখি কোয়েশ্চেনটা। স্যার কোয়েশ্চেনটা হলো সিভি এবং রিজিউমের মধ্যে পার্থক্য কি? আমরা না সিভি এবং রিজিউমের মধ্যে এখনো পার্থক্যটা বুঝি না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ভেরি ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। সিভি এন্ড রিজিউমি আমরা সিভির উপরে লিখে দিই যে কারিকুলাম ভিটা অফ অমুক অথবা রিজিউমি অফ অমুক। তো মজার ব্যাপার হচ্ছে মাঝে মাঝে সিভি রিজিউমি হয়ে যায়, রিজিউমি সিভি হয়ে যায়। সো এটা ট্রুলি মানে একটা সুন্দর প্রশ্ন। আমি বলবো যে যারা শুনছেন আমাদেরকে এবং যারা শুনবেন পরবর্তীতে, এটা তাদের অনেক কাজে লাগবে। সিভিটা হচ্ছে, দেখুন, এটা হচ্ছে কজেস অফ লাইফ, মানে আমি বলবো যেটা ল্যাটিন শব্দ থেকে আসা। এটাতে কি থাকতে পারে? সিভি হচ্ছে আপনাকে ডিটেইলস যত কিছু আছে, আপনার ওয়ার্ক লাইফ সবকিছু থাকবে, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের সবকিছু ওখানে থাকবে, আপনার এডুকেশনাল সবকিছু ওখানে থাকবে, আপনার স্কিলসের সবকিছু থাকবে। বলতে পারেন যে পেজ লিমিট আছে কিনা, এটার কোনো লিমিট নেই। সো আপনি এই জায়গাতে আপনি চাইলে 5-6 পেজও বানিয়ে ফেলতে পারেন। আপনি চাইলে আপনার ডিটেলস একদম খুব ডিটেলসে আপনি এটাকে বানাতে পারেন। তাহলে সিভিটা হচ্ছে বলতে পারেন যে একটা লিভিং ডকুমেন্ট, যেটা আপনার পুরো প্রফেশনাল কেরিয়ার ডেভেলপমেন্টটাকে রিফ্লেক্ট করে, যে আপনি আপনার পুরো কেরিয়ার জুড়ে আপনি কিভাবে নিজেকে তৈরি করেছেন, কোন ধাপে ধাপে নিজেকে তৈরি করে কোন জায়গায় এসে পৌঁছেছেন, এই যে সবকিছুকে একটা তৈরি করে লিখে নিয়ে আসা একটা জায়গায়। সো এটাকে আমি বলবো যে ইটস জাস্ট লাইক লিভিং ডকুমেন্ট। আপনার নিজেরই একটা মানে কাইন্ড অফ একটা বই হয়ে যেতে পারে, যে ইটস লাইক এ বুক অফ ইয়ার্স। সো আপনাকে ওইখানে নিয়ে আসলেন, আপনি নিজেই নিজেকে লিখছেন। আর রিজিউমিটা হচ্ছে ইটস লাইক এ শর্ট, মানে সামারি থাকবে, 2 পেজ ম্যাক্স হতে পারে। দুই পেজের বেশি আসলে রিজিউমি হওয়াটা হয় না, নর্মালি হওয়া উচিত না। এন্ড নর্মালি আরেকটা যেটা যদি বলি, রিজিউমিটা হচ্ছে ইটস এন ইউএসএ তে ওরা এটা সাধারণত আমি যদি ভুল না বলি, রিজিউমিটাকে খুব বেশি প্রিফার করে ওরা। রিজিউমিটা সাধারণত যেটা হয় যে আপনার খুব ছোট করে নিজেকে সেই জায়গায় তুলে দেওয়া, লাইক যে আপনি আপনার এক্সপেরিয়েন্সটাকে ওখানে শুধু ফোকাস করে নিজেকে ওই জায়গাতে দেওয়া। মানে ওখানে না হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন থাকবে, স্কিলস, এডুকেশন সবকিছু হয়তো এখানে ডিটেল দেওয়ার দরকার নেই। সো মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে আমরা সবাই যেটা করি, 2 পেজের সিভি লিখতে বলি, কিন্তু 2 পেজে লিখতে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে সিভি লিখে দিচ্ছি, কিন্তু এটা হয়তো রিজিউমি। আপনি হয়তো দেখা যাচ্ছে খুব ডিটেলস লিখেছেন নিজের সম্পর্কে, উপরে লিখে দিয়েছেন রিজিউমি অফ মিস্টার কায়ুম, কিন্তু আমি লিখেছি হচ্ছে হয়তো 6 পেজ বা 7 পেজ আমার সম্পর্কে সব বৃত্তান্ত লিখে দিয়ে দিয়েছি। আর একটা মজার জিনিস হয় সিভি এবং রিজিউমির বাইরে, আমি আরেকটু বলি, সেটা হচ্ছে বায়োডাটা। আমি জাস্ট আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি জানেন কি না যে বায়োডাটাটা কি? স্যার বায়োডাটা আমি যতটুকু জানি স্যার, শুধুমাত্র আমাদের পার্সোনাল ইনফরমেশন যেখানে থাকে। ভাই, বিয়ে করার জন্য ব্যবহার করা হয়। সো আমি দেখা যাচ্ছে এমনও সিভি পেয়েছি যেটা হচ্ছে বায়োডাটা লেখা থাকে। মানে আমি বলবো যে এমনও পেয়েছি, এটা আসলে ঠিক না। গতকালকেও একটা সিভি দেখেছে, ওখানে হচ্ছে বায়োডাটা লেখা আছে। সো আপনি যদি কোম্পানির কাছে বিয়ে করার জন্য কিছু পাঠিয়ে দেন, এটা তো আসলে খুব কাম্য হয় না, এটা একটু দেখতে খারাপ দেখা যায়। আর মোস্ট অফ দ্য টাইম এইচআররা যদিও এটা খুব বেশি ফলো করে, বাংলাদেশের এইচআররা আমি বলবো এখনো এই জায়গাতে ভালো। বায়োডাটা লেখুন আর সিভি লেখুন আর রিজিউমি লেখুন, তারা আপনার সিভিটা এটলিস্ট খুলে দেখে বা রিজিউমিটা খুলে দেখে। তো কিন্তু এটা যদি আপনি কোনো একটা মাল্টিন্যাশনালে পাঠাচ্ছেন বা পাঠান, তখন যেটা হয় কি, ওরা এই জিনিসগুলোকে একটু খারাপভাবেই দেখে। আর আপনি যখন আরো একটু মানে যদি অ্যাডভান্স লেভেলে যান, বাংলাদেশেও কিছু কিছু কোম্পানি আছে যারা এখন আর সিভি বা রিজিউমি ওটা নিজেরা চেক করে না, এটা সফটওয়্যারের মাধ্যমে করায়। আপনার যেটা পাঠাচ্ছেন সেটা সফটওয়্যারে দিয়ে দিচ্ছে, সফটওয়্যার অ্যানালাইসিস করে আপনার রিজিউমিটাকে দেখছে, দেন শর্ট লিস্টেড ওখান থেকে হচ্ছে। আর ফরেন কান্ট্রিগুলোতে যেটা হয়, মোস্ট অফ দ্য টাইম 99% ক্ষেত্রে তারা সফটওয়্যারের মাধ্যমে আপনার সিভি বলেন বা রিজিউমি বলেন সেটাকে অ্যানালাইসিস করে এন্ড দেন শর্ট লিস্ট ওখান থেকেই হয়ে থাকে। কারণ 1000 অফ সিভি থেকে শর্ট লিস্ট করাটা অনেক টাফ হয়ে যায়। তো যেটা হচ্ছে, আপনি যদি ভুল
জিনিস দিয়েই শুরু করেন। ওরা চেয়েছে রিজিউমি, আপনি দিয়েছেন কারিকুলাম ভিটা, আপনি প্রথমেই কিন্তু শর্ট লিস্টিং থেকে বাদ পড়ে গেলেন। আপনার কাছে চেয়েছে রিজিউমি, আপনি দিয়ে দিয়েছেন বায়োডেটা, তাহলে আপনি তো আরো আগে বাদ পড়ে গেলেন, কারণ এখানে ওরা চিন্তা করবে যে বিয়ে করার জন্য তো আমরা সার্কুলার দিইনি। সো লাইক দ্যাট, মানে আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের জন্য কি দিচ্ছেন, কেন দিচ্ছেন। এটা খুব পার্সোনাল কাজে বায়োডাটা ইউজ করে, সো আপনাকে ওটা বুঝতে হবে। আমাদের এই ভুলগুলো আসলে এটা আমরাও করি না, এটা ভুলগুলো আমি বলবো যে আমরা করি না, এটা আমরাও দায়ী এটার জন্য। আমরা মোস্ট অফ দ্য টাইম কি করি, সিভি বানানোর জন্য একটা দোকানে যাচ্ছি, অপারেটরকে বলছি ভাই একটা বানিয়ে দেন আমাকে, সে কপি পেস্ট করে সুন্দর করে বানিয়ে দিচ্ছে। So, খুব স্বাভাবিকভাবে আরেকজন সিভির উপরে সেটা বসে যাচ্ছে, আপনার কি বসছে আর কি কার থেকে আসছে সেটাও মানে ব্ল্যান্ড হয়ে যায় আর কি। সো মাঝে মাঝে ব্ল্যান্ড হয়তো সুন্দর হয়, আবার মাঝে মাঝে ব্ল্যান্ড পচা হয়ে যায়। আমি একটু ইন্টারাপ্ট করছি। কিছু কিছু কেসে এমনও দেখা গেছে যে নাম আমার কিন্তু বাবার নাম আগের সিভির মালিক। সো ট্রু, সো ট্রু। মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, তারপরে হচ্ছে কত কি যে মানে ভুল খুঁজে পাই আমরা আমরা যারা সিভি নিয়ে কাজ করি, এবং আমরা খুব মজা পাই। মাঝে মাঝে স্ট্রেস রিলিফের জন্য এগুলো আমাদের কাজে দেয়, আবার মাঝে মাঝে খুব বিরক্ত হই বলা যায়। স্ট্রেস রিলিফ করে যখন খুব বিরক্ত হয়ে গেছি, দেখলাম ও ওকে দেখো সবাই মিলে একটু মজা করছি। সো কেন খামাখা আমাদেরকে এই মজা করার সুযোগ দিবেন? জি স্যার। স্যার আজকে আমাদের সেশনটা কিন্তু এই জন্যই, মানে আমরা চাই না আপনারা আমাদের কাছ থেকে এত মজা লুফে নেন। না, তবে মাঝে মাঝে স্ট্রেস ফ্রির জন্য দরকার আছে দুই একটা। তারা হচ্ছে না, যারা আমাদের আমরা সেশন- আমরা আশা করি না, মানে সরি, এটা খুব জোকস ছিল। আমি আশা করি না যে আপনার সিভিতে কোনো ধরনের ভুল থাকুক। দেখুন, একটা সিভি আপনার, আমি প্রথমেই বলবো ফর মি, যারা আমাকে এখন দেখছেন, আমরা অলরেডি কথা বলছি অনেকক্ষণ হয়ে গেল। আপনারা যারাই আমাকে দেখছেন বা আমাকে যারা ফ্লায়ারে দেখেছেন, দেখেন ফ্লায়ারে যারা দেখেছিলেন যে মোটামুটি চুল টুল আছে এরকম একটা লোক। আপনারা এই হঠাৎ করে এসে আমাকে যখন দেখছেন যে চুল নেই এরকম মানে চুল ছাড়া একটা লোক, হঠাৎ একটা ধাক্কা খাওয়ার কথা, এসে একটা ধাক্কা খেয়ে গেছে যে এই ভদ্রলোক এটা কি, এটা তো চিন্তা পারছি। সো দিস ইজ দ্য থিং ইন বিটুইন। আপনার সিভি যখন আপনি পাঠাচ্ছেন, আপনি আমাকে আশা করছেন একরকম, দেখছেন আরেক রকম, আপনি একটা ধাক্কা খাচ্ছেন। সো সেম থিং হ্যাপেন্ড উইথ আস, যে আপনি যখন আমাকে একটা সিভি পাঠাচ্ছেন, আমি একটা সিভি যেরকম আশা করছি, আপনি যখন আমাকে পাঠানোর পর সেরকম হচ্ছে না, তখন আমি ধম করে একটা ধাক্কা খাচ্ছি। সো আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন কোথাও সিভি পাঠাচ্ছেন, তখন আপনি নিজেকে রিপ্রেজেন্ট করাচ্ছেন সিভি দিয়ে। আপনি কিন্তু সেখানে নেই। আপনি কতটা স্মার্ট, আপনি কতটা সুন্দর করে কথা বলতে পারেন, কতটা ভালো করে প্রেজেন্টেশন দিতে পারেন, কতটা ভালো ইংলিশে কথা বলতে পারেন, কতটা ভালো আপনি এক্সেল জানেন, কতটা ভালো আপনি ব্লা ব্লা বা যাই অনেক কিছু জানতে পারেন। ইউ আর দ্য মাস্টার অফ মাস্টার্স। বাট দ্য থিং ইজ, আপনার সিভি ছাড়া আমার কাছে আপনি কিন্তু নেই। আমি জানি না আপনি যে আসলেই মাস্টার অফ দ্য মাস্টার্স। সো আপনার সিভিটাকেই রিফ্লেক্ট করতে হবে যে আপনি যে মাস্টার, সেটা আপনার সিভি থেকেই আমি প্রমাণ পাবো। সেই জন্যই আমি সবসময় বলি যে সিভিটা হতে হবে হচ্ছে অসাধারণ। আপনার সিভিটাই আপনার কথা বলবে। আপনি কি যা বলতে চাচ্ছিলেন মুখে, সেই প্রত্যেকটা কথাই আপনার সিভির মধ্য দিয়ে ফুটে উঠতে হবে। এখন এই এত কথা ফুটানোর জন্য অনেকেই প্রশ্ন করে বসেন, তাহলে তো সিভি অনেক বড় হয়ে যাবে। নট লাইক দ্যাট। সিভি আসলে অনেক বড় হয়ে যাবে ব্যাপারটি এরকম না। আপনি যদি আর্ট জানেন, আপনি যদি শব্দ নিয়ে খেলতে জানেন, আপনি যদি কাগজের উপরে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে খেলতে বুঝেন, তাহলে আপনার জন্য আমি বলবো হয়তো 2 বা 3 পেজে আপনি অনেক ভালো খেলতে পারবেন। অনেকেই দেখা যাচ্ছে কালার ইউজ করে মানে নিজের সিভি বানাচ্ছে। দুরকম সিভি হয় কালার ইউজ করে। ইনফোগ্রাফিক সিভিতে কারো কারো ইনফোগ্রাফিক সিভিটা দেখলে আরেকবার দেখতে ভালো লাগে, মন চায় যে সিভিটা ওয়াও, আরেকজনকে ডেকে বলছি দেখে যাওয়া অসাধারণ। ঠিক আবার আরেকজনের সিভি দেখে মনে হয় জাস্ট রাবিশ। সেও ইনফোগ্রাফিক সিভি বানিয়েছে, আরেকজনও বানিয়েছে, দুটোর মাঝে পার্থক্যটা হচ্ছে হয়তো কেউ কালার কোড জানছি না। আমি যখন কালার ইউজ করছি, আমাকে কিন্তু কালার কোড জানতে হবে, কোন কালারের মানে কি, কোন কালারটা কেন ইউজ করব, কোন কালারটা আমাকে কানেক্ট করবে, কোন শব্দটার সাথে কোন কালারটা যাবে। এগুলো মানে অনেক ডিপ থিঙ্কিং ব্যাপার। আপনি মার্কেটিং প্রফেশনালস, আপনি আমার চেয়ে কালারের ব্যাপারে অনেক ভালো জানেন। মানে একটা কালার, মনিটরের একটা কালার এবং প্রিন্টেড হওয়া একটা কালারের মাঝে গ্যাপ হলেও কিন্তু অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যায় যখন আপনারা ব্র্যান্ডিং অ্যাক্টিভিটিসে যাচ্ছেন। সো ইয়া প্লিজ। না স্যার, স্যার কন্টিনিউ করেন প্লিজ। ওকে। সো আমি যেটা বলছিলাম যে তো আমাকে জানতে হবে, আমি যেটাই ব্যবহার করি, ব্যবহার করার আগে আমাকে জানতে হবে আমি কেন এটা ব্যবহার করছি, এবং এটা ব্যবহার করার ফলে এটা মানেটা কি। আমি আমার সিভিতে যখন কোনো ইনফরমেশন দিচ্ছি, সেটা কেন দিচ্ছি।
এবং এটাকে আমি আদৌ জানি কিনা বা জানছি কিনা। সো এই জায়গাগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি নিজে জানবো না, নিজে ক্লিয়ার হবো না, প্লিজ সিভিতে এগুলো দিবেন না। কারণ হচ্ছে আপনার সিভি দেখেও কিন্তু আপনাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে। সো আপনাকে দেখা গেল কি একটা প্রশ্ন করলো, সিভিতে লেখা আছে আপনি জানেনই না, আপনি স্কিলসে কেমন কিছু একটা লিখে বসে আছেন। সো আপনাকে বলা হলো ভাই বলেন তো এই স্কিলটা মানে কি, আপনি কি বুঝছেন, আপনি দেখা যাচ্ছে লিটারালি এটা আনসার দিতে পারছেন। সো আপনি কিন্তু দেখা যাচ্ছে একেবারে ওইখানেই শেষ। আপনি হয়তো অনেক ভালো ইন্টারভিউ দিয়ে আসলেন, একেবারে ধাম করে একটা জায়গায় ফুল স্টপ হয়ে গেল। সো এরকমটা যেন না হয়, এই সুযোগটা যেন আপনি না দেন, সেটার জন্য আমি বলবো সিভিতে খুব বেশি ফোকাসড থাকবেন। ধন্যবাদ স্যার। অনেক কিছু জানলাম আমরা। সিভির কালার নিয়ে জানতে পারলাম, আমরা সিভি এবং রিজিউমের ডিফারেন্স নিয়ে জানতে পারলাম, এবং টেবিলের ওপাশ থেকে আপনারা কিভাবে আমাদেরকে দেখেন সেটার একটা অনুমান আমরা পেলাম। আমার স্যার আপনার কাছে এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে শিওর। আমরা যখন সিভি লিখি, আমরা সিভি নিয়ে কাজ করি, আমরা তো ওকে। সাধারণত স্যার একটা সিভিতে আমরা যেটা দেখি, তাহলে আমাদের আমাদের এখানে যেটা হয়, আমরা আমাদের কোনো এক সিনিয়রের কাছ থেকে একটা সিভি নিয়ে আসি, নিয়ে এসে রাইট। সেটাকে হয়তো আমরা একটু কপি ওদিক করে আমরা সিভি বানিয়ে পাঠিয়ে দিই, যেটা নিয়ে অলরেডি আপনি একদম। আলোচনা করছিলেন। তো একটা একদম। সিভি লিখতে গিয়ে একটা সিভিতে সাধারণত থাকে কেরিয়ার অবজেক্টিভ, হুম হুম। প্রফেশনাল এক্সপেরিয়েন্স, এডুকেশনাল হুম হুম। ব্যাকগ্রাউন্ড, হুম হুম। স্কিল, টেকনিক স্কিল, সব শেষে গিয়ে একটা রেফারেন্স দিয়ে আমরা সিভিটা শেষ করে দিই। শেষ করি, রাইট। এতটুকুই কি স্যার যথেষ্ট, আরো কিছু থাকা উচিত? ওকে, একটা সিভিতে আমি একটু যদি বলি, নর্মালি 4টা পার্টকে একটু ফোকাস দিবেন। এই মানে যারা সিভি নিয়ে কাজ করছেন বা যাদের, সবারই সিভি আসলে বানাতে হয়, এটা সে যে লেভেলেই হোক না কেন, এটা চাকরি করুন বা যাই করুন, সিভি নর্মালি সবারই থাকে। তো যারা সিভি গুলো দেখছেন তারা প্রধানত 4টা জায়গার প্রতি একটু বেশি কনসার্ন থাকেন। তো আপনাকেও মাথায় রাখতে হবে যে ওই 4টা জায়গাতে আমিও যেন একটু বেশি কনসার্ন থাকি। সেই 4টা জায়গা কি? একটা হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের জায়গাটা, আপনি ওখানে কি দিচ্ছেন, কি করেছেন, ওই জায়গাটার প্রতি যিনি রিক্রুটার আছেন তিনি খুব ভালো করে দেখেন। সো আপনাকে ওই জায়গাটাতে একটু বেশি সাবধানী হতে হবে। আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে ডেফিনেটলি যিনি রিক্রুটার আছেন তিনি দেখবেন যে আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আপনি কি লিখেছেন, জব ডেসক্রিপশনে আপনি কি লিখেছেন, কোথায় কাজ করতেন, কতটুকু সময় কাজ করেছেন, কি কাজ করতেন, এই জিনিসগুলোকে তারা এখানে দেখে নিচ্ছে। সো ওই জায়গাটাকে যখন আপনি তৈরি করছেন একটু বেশি, একটু মানে আমি পুরো সিভিতেই তো আপনি 100% আপনার মনোযোগ দিবেন, বাট এই জায়গাগুলো যখন পড়তে যাবেন সেখানে আমি বলবো যে 110 or 120% একটু যেন আপনার কনসেন্ট্রেশনটা থাকে। তারপর হচ্ছে আপনার ইন্টারেস্টের জায়গা, আপনি ইন্টারেস্টটা কোথায় আছে, কি করছেন বা কি করতে পছন্দ করেন, এই জায়গাগুলোতে একটু রিক্রুটাররা দেখে থাকে। আর স্পেশাল স্কিলস, আপনার স্কিল কি আছে, কি ধরনের স্কিল নিয়ে আপনি বিলিভ করছেন যে আপনি এই জায়গাগুলোর কারণে আপনি স্পেশাল। সো এই 4টা জায়গার প্রতি এমপ্লয়াররা খুব একটু হলেও ফোকাস থাকে, স্পেশালি প্রথম দুটো, তারপরে দুটোর প্রতিও থাকে। কারণ স্পেশাল স্কিলসে দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছেন, কোনো বা ভলান্টারি সার্ভিসের সাথে আছে, এই জিনিসগুলোকে দেখা মানে হচ্ছে আপনার লিডারশিপ স্কিলটা, কমিউনিকেশন স্কিলটা, আপনি টিম ওয়ার্ক করতে পারেন কিনা, এই যে মানেগুলো এখান থেকে বের হয়ে আসে। সো আমরা ওই জায়গাগুলোতে একটু ফোকাস থাকি। সুতরাং আপনিও যখন ওই জায়গাটা বানাবেন, আপনি হয়তো দেখা যাচ্ছে যে মিস্টার রাসেল কাউসার হয়তো দেখা যাচ্ছে যে জেনারেশন জেড এর হয়তো ফাউন্ডার, আপনি আপনার সিভিতে লিখে দিলেন যে ফাউন্ডার অফ দ্য জেনারেশন জেড। অথবা আপনি আরো কাজ করছেন, ব্র্যান্ডিং ফোরাম নিয়েও আপনি কাজ করছেন, সেখানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে হয়তো আছেন। এখন আপনি লিখে দিলেন ভাইস প্রেসিডেন্ট অফ দ্য মার্কেটিং ফোরাম, অথবা আপনি লিখে দিলেন ফাউন্ডার অফ দ্য জেনারেশন জেড। এই এক লাইনে যতটুকু দিয়েছেন সেটা হচ্ছে আপনি আরো বড় করে করতে পারেন যে জেনারেশন জেডটা কি, জেনারেশন জেড দিয়ে আপনি কি করেছেন, কাদেরকে নিয়ে আপনি কয়টা প্রোগ্রাম করেছেন, কাদেরকে নিয়ে কানেক্ট করেছেন, কতগুলো ভলান্টিয়ার আপনার আছে। ছোট্ট করে যদি আপনি 4-5 লাইনের একটা সাম আপ করে দেন, তাহলে আমার যদি রিক্রুটার হই তাহলে আমার মাথায় আসবে ওকে, জেনারেশন জেড তাহলে হচ্ছে মানে 200 পিপলের একটা অর্গানাইজেশন, কান্ট্রি ওয়াইড পুরো সবগুলো লিডিং ইউনিভার্সিটিতে তার হয়তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার হয়তো ভলান্টিয়ার বলছেন বা আপনার অ্যাম্বাসেডর বলছেন তারা আছে। তার মানে হচ্ছে আপনি এতগুলো অ্যাম্বাসেডরকে আপনাকে ম্যানেজ করতে হচ্ছে। আপনাকে দেখা যাচ্ছে যে আহ, অনেক আপনি বলছেন যে 10টা আপনি লাইভ প্রোগ্রাম আপনি করেছেন, তার মানে 10জন কর্পোরেট প্রফেশনালকে আপনাকে ডিল করতে হয়েছে। সো আপনি অলরেডি স্টুডেন্ট থাকা অবস্থাতেই কি করছেন যে আপনি কিভাবে কর্পোরেটকে ডিল করতে হয় আপনি জানেন, কিভাবে আপনার যে সুপিরিয়রকে ডিল করতে হয় আপনি জানেন, আপনার যে ছোট যারা আছে তাদেরকে কিভাবে ম্যানেজ করতে হয়, আপনার মতো অনেক দলবদ্ধ অনেকগুলো একটা টিমকে কিভাবে আপনি ম্যানেজ করছেন, একটা পুরো মানে সোসাইটি, এটাও তো একটা অর্গানাইজেশনের মতোই, তাই না? হয়তো কেউ মানে আমরা হয়তো টাকা ইনকাম করছি, আপনারা হয়তো সেখানে টাকা ছাড়া নিজেরাই পকেটের টাকা দিয়ে হয়তো কাজ করছেন, তাই না? ঠিক আছে, মানে গোছানো কাজই তো করতে হয় সবাইকে, আপনাকেও পেপার ওয়ার্ক করতে হয়, আমাকেও করতে হয়। আপনি যে এত সুন্দর করে গ্রাফিক্স ডিজাইন আপনার যিনি করেছেন বা আপনি যদি করে থাকেন, যারাই করেছেন,
এত সুন্দর করে একটা ফ্লায়ার বানিয়েছেন। সো আপনি যদি বলেন যে এই যে ফ্লায়ারটা আমি তৈরি করেছি, সো দিস ইজ মাই ওয়ার্ক, সো আমার মাথায় থাকবে ও ওকে, তাহলে তো দেখা যাচ্ছে গ্রাফিক্সের কাজটা ভালো যায়। সো দিস ইজ ইউর স্পেশাল কোয়ালিটি। সো আপনি যখন নিজেকে ডিসক্রাইব করছেন, ব্যাপারটা এমন না যে জেনারেশন সেট ব্যাখ্যা করার জন্য এক পিস নিয়ে নিব। তো আপনি ২-৩ লাইনে নিজেকে জাস্ট কি পয়েন্ট গুলোকে তুলে নিয়ে আসেন, যাতে করে আমি বুঝতে পারি যে জেনারেশন জেডটা কি এবং আপনি ওই জায়গায় কি অবস্থানে আছেন এবং আপনি কি করছেন। যেমন লিডিং রোলে আছেন, আপনি হয়তো দেখা যাচ্ছে টিম ওয়ার্ক করছেন, আপনি দেখা যাচ্ছে অনেকগুলো লোককে ম্যানেজ করছেন, আপনি কর্পোরেট লাইফটাকে বুঝতে পারতেছেন, আপনি হয়তো কর্পোরেট লিডারদেরকে ডিল করতেছেন। তারপর আমি বুঝে দিব ও ওকে, তার মানে তার কমিউনিকেশন স্কিলটা ভালো, লিডারশিপ কোয়ালিটিটা ভালো, সুতরাং তাকে আমার দরকার আছে। সো দ্যাটস ইট, আপনাকে ওইভাবে উপস্থাপন করতে হবে। তারপর হচ্ছে আমি যেটা বলি, একটা সিভি ক্রোনোলজিটা হওয়া উচিত, মানে একটা সিভিতে সাধারণত যেটা থাকে, আপনি যেটা বললেন যে থাকা উচিত হচ্ছে একটা স্টুডেন্টের জন্য আপনার সিভির কেরিয়ার অবজেক্টিভ দিয়ে শুরু করতে পারেন, অথবা আপনি সিভিটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে পারেন যে কি উদ্দেশ্যে আসলে আপনার সিভি, আপনি কি চাচ্ছেন, আপনার কেরিয়ার অবজেক্টিভটা কি। সো অনেক কি অবজেক্টিভ করে কি যে কপি পেস্ট করতে করতে না একই অবজেক্টিভ মুখস্থ হয়ে যায়, আমাদেরও মুখস্থ হয়ে যায় যে এই ক্যারিয়ার অবজেক্টিভটা কি, ও আচ্ছা ঠিক আছে, দিস ইজ ইট। মানে থাউজেন্ড অফ দ্য সিভিতে একই ক্যারিয়ার অবজেক্টিভ। আবার একই বন্ধু দুজনেই পরীক্ষা দিতে আসছে, সিভি দেখলেই বোঝা যায় দুজনই বন্ধু। আপনি কেন আমাকে এই সুযোগগুলো দিচ্ছেন বুঝে নেওয়ার জন্য, তাই না? আপনার এবং বন্ধুর সিভির ফ্রন্ট থেকে শুরু করে পেজ লেআউট থেকে শুরু করে এভরিথিং ইজ সেম, বাট জাস্ট নামের জায়গাতে শুধু পার্থক্যটা, কেরিয়ার অবজেক্টিভ বন্ধুরও যা আপনারও তা। ইজ ইট, মানে এটা তো হইতে পারে না, তাই না? আপনার বন্ধুর কেরিয়ার অবজেক্টিভ একরকম হবে, আপনার কেরিয়ার অবজেক্টিভ আরেকরকম হবে, আপনার লাইফের মোটো একরকম হবে, বন্ধুরা একরকম হবে। কিন্তু রাইট, আমরা মানে হিউম্যান কাইন্ড দেখা যাচ্ছে হিউম্যান বিং আর ডিফারেন্ট, তাই না? কেউ কখনো একরকম হয় না। সো আপনার সিভিটাও তো একরকম হবে না। তারপরে হচ্ছে আপনি যদি মানে একটা এক্সিকিউটিভ সামারি দিতে পারেন, যদি আপনার মানে একটু এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি হয়তো এর প্রফেশনাল সামারিটা নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে আমি বলবো হচ্ছে অ্যাচিভমেন্টের দিকে একটু ফোকাস করবেন। কারণ আপনার লাইফে আপনি কি কি অ্যাচিভমেন্ট করেছেন, আপনি যদি চাকরি জীবনে থাকেন তাহলে চাকরি জীবনে আপনার অসংখ্য অ্যাচিভমেন্ট থাকবে। অ্যাচিভমেন্ট গুলো যেন একটু ফিগারে কথা বলে, একটু ফিগার দিয়ে দিবেন। আমি দেখা যাচ্ছে কি কোম্পানিতে অনেক ভালো শ্রম দিয়েছিলাম বলে কোম্পানি আজকে অনেক ভালো টাকা ইনকাম করছে, এটা আসলে অ্যাচিভমেন্ট না। আপনি কি করেছিলেন স্পেসিফিক হন, কি করেছিলেন তার বিনিময়ে কত পার্সেন্ট রেভিনিউ হিট করেছিল। সো ওই জায়গাগুলোকে স্পেসিফিক করে দেন। এখন একজন এইচআর এর জন্য হয়তো রেভিনিউ হিট করানোর সুযোগ নেই, এইচআর তাহলে কি করবে? আপনি ব্র্যান্ডে আছেন, মার্কেটিং এ আছেন, আপনার জন্য হয়তো খুব ইজি যে আমি আমার ব্র্যান্ডিং এ অ্যাক্টিভিটিসটা করেছিলাম, যেটা দিয়ে আবার হয়তো 10% প্রফিট জেনারেট হয়েছিল, বা আমার হচ্ছে সেলস 1% বেড়ে গিয়েছিল। ন্যাশনালি 1% সেলস মানে হচ্ছে হিউজ। সো আপনি যখন এটা বলছেন তখন বাকিরা চিন্তা করবে ওকে, দ্যাটস ইট। অথবা আপনি যখন বলছেন যে আমি কি করেছি, এই টুলটা ইউজ করে আমি আমার কস্ট সেভ করেছি হচ্ছে 5%, তার মানে ইটস অ্যাবসলিউটলি হিউজ। সো আপনি কি করতে হবে, কথা বলতে অ্যাচিভমেন্ট নিয়ে যখন কথা বলবেন তখন আপনি ফিগারে কথা বলতে হবে। তারপর হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটাকে নিয়ে আসেন। আপনি যদি কাজ করেন কোথাও তাহলে এক্সপিরিয়েন্সটাকে নিয়ে আসেন। আপনি যদি ইন্টার্নশিপ নিয়ে করেছেন কোথাও, প্লিজ ইন্টার্নশিপটাকে সেখানে তুলে নিয়ে আসেন। বিকজ অফ ইন্টার্নশিপে আপনি 3 মাস 6 মাস আপনি যদি কোথাও কাজ করেন, সেটাও আপনি একটা কর্পোরেট এক্সপিরিয়েন্স পেয়েছেন, সেটাকে এখানে তুলে নিয়ে আসা উচিত। আপনার একাডেমিকটা যে রেকর্ডটা আছে সেটাকে এখানে তুলে নিয়ে আসেন। একাডেমিক রেকর্ডটা তোলার সময় মাথায় রাখবেন যে আপনার একাডেমিক লাইফে আপনি ডেফিনেটলি ভালো কিছু হয়তো পেতে পারেন। কেউ হয়তো প্রেসিডেন্ট মেডেল পায়, কেউ গোল্ড মেডেল পাচ্ছে, কেউ সিলভার মেডেল পাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে কেউ এক্সট্রিম লেভেলের গুড রেজাল্ট করেছে, কেউ হয়তো কোনো একটা সাবজেক্টে এক্সট্রিম গুড করেছে, কেউ হয়তো মানে তার এডুকেশনাল লাইফে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা অ্যাচিভমেন্ট আছে। আপনি ওই জায়গাটাকে ওই সেগমেন্ট অনুসারে, আপনার এমবিএ তে হয়তো এই জিনিসটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, বিবিএ তে হচ্ছে এটি অ্যাচিভমেন্ট, আপনি এই জায়গাগুলোকে এখানে তুলে নিয়ে আসেন আপনার এডুকেশনাল যখন রেকর্ডটাকে এখানে দিচ্ছেন। তারপরে ট্রেনিংটাকে ফোকাস করবেন। আমি বলবো যে অলমোস্ট আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং করেছি, ট্রেনিং এর সাথে আছি। আর যারা ট্রেনিং করি নাই তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভাই প্লিজ 500 টাকা, 1000 টাকা, 1000 টাকা, 5000 টাকা দিয়ে খুব ভালো ভালো ট্রেনিং হয়, মনে করবেন যে এই 5000 টাকা আপনি নিজের জন্য খরচ করছেন যদি কোনো ট্রেনিং এ যান। সো এগুলো একটু করবেন। কেন? কারণটা হচ্ছে বাংলাদেশে প্রচুর ভালো ভালো ইন্টারন্যাশনাল মানের ট্রেনাররা আছেন, তারা খুব ভালো ভালো ট্রেনিং করাচ্ছেন। এই ট্রেনিং গুলো করলে কি হয়, নিজেকে ডেভেলপ করা যায়, নিজে জানা যায় বাইরে বহির্বিশ্বে কি হচ্ছে, প্রফেশনাল লাইফে নিজেকে কোথায় নিয়ে যাওয়া উচিত, কোন জায়গাতে নিজেকে দেখা উচিত। এই ট্রেনিং গুলো করলে হয় কি, কিছু টেকনিক্যাল ট্রেনিং আছে, এই টেকনিক্যাল ট্রেনিং গুলো করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আসলে কোন জবটাকে নিতে যাচ্ছি, সেটার সাথে অ্যালাইন করে টেকনিক্যাল ট্রেনিং। এখন আপনি কাজ করবেন হচ্ছে লাইক আপনি এইচআর এ কাজ করবেন, আপনি ট্রেনিং করছেন সাপ্লাই চেইনের উপর, তাহলে এটা অ্যালাইন হবে না।
আপনি কাজ করবেন হচ্ছে মার্কেটিং প্রফেশনালদের সাথে, আপনি হয়তো ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন, আপনি ট্রেনিং করছেন হচ্ছে এইচআর রিক্রুটমেন্টের উপর, রিক্রুটমেন্ট সিলেকশন কিভাবে করতে হয়, ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আপনি ট্রেনিং করছেন, এটা অ্যালাইন হবে না, আপনার এটা হচ্ছে ওয়েস্ট অফ দ্য মানি হবে। বাট কোনো সব শিক্ষাই আসলে অশিক্ষা নয়, সব শিক্ষা কাজে লাগে, ডেফিনেটলি কাজে লাগে। কিন্তু এই মুহূর্তে যেহেতু আপনি স্টুডেন্ট, আপনার কাছে যেহেতু এই মুহূর্তে 500 টাকাও অনেক টাকা, সুতরাং আমি বলবো হচ্ছে এই 500 টাকা ইনভেস্ট করেন হচ্ছে সেই জায়গায় যে জায়গায় করলে এই মুহূর্তে কাজে লাগবে। অ্যান্ড দেন আপনি যখন প্রফেশনাল লাইফে চলে আসবেন, প্লিজ আমি তখন রিকোয়েস্ট করবো আপনি যেই লাইফে যে ডিপার্টমেন্টেই যান না কেন, সব ডিপার্টমেন্টের কাজ শিখুন, এটা খুব কাজে দেয়, খুব কাজে দেয়। আমি আমার ব্যক্তিগত জীবনেও যদি বলি, আমি ট্রুলি আমার এই আগের অর্গানাইজেশনের কাছে আমি কৃতজ্ঞ এই জন্যই যে আমি এই সুযোগ পেয়েছিলাম প্রায় অলমোস্ট সবগুলো ডিপার্টমেন্ট সম্পর্কে জানা। আমি প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম, যদিও এইচআরে ছিলাম, প্রসেস ডেভেলপমেন্টে কাজ করতে গিয়ে কি হয়েছে, আমাকে প্রচুর ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হয়েছে। আমি সাপ্লাই চেইনের সাথে কাজ করতে হয়েছে, আমাকে অপারেশনের সাথে কাজ করতে হয়েছে, ফ্যাক্টরির সাথে কাজ করতে হয়েছে। আমাকে দেখা যাচ্ছে কি হয়েছে, আমি এইচআর হলেও আমার নলেজ বেড়েছে, আমি লজিস্টিক এখন বুঝি, আমি হয়তো পারচেজ বুঝি, আমি হয়তো দেখা যাচ্ছে যে অপারেশন বুঝি, আমি হয়তো ফ্যাক্টরি অপারেশন বুঝি, আমি মোটামুটি দেখা যাচ্ছে স্টোর ম্যানেজমেন্টটা হয়তো একটু হলেও বুঝি। আমি হয়তো এই জায়গাতে প্রো না হতে পারি, আমি মাস্টার না হই, বাট আমি বেসিকটা জানি। সো ওইটা আমাকে হেল্প করে, এখন কাজ করতে গেলে আমাকে প্রচুর হেল্প করে। কিন্তু এটা আবার এমন না যে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ওই তখন হয়তো দেখা গেল আমি এই জিনিসগুলো নিচ্ছি, তখন আমার ওয়েস্ট অফ দ্য মানি হবে। ঠিক আছে? সো ট্রেনিং এর ইনফরমেশন গুলো ওখানে দিতে পারে। তারপরে হচ্ছে আপনার স্পেশাল স্কিল গুলো, আপনি কোন জায়গাতে নিজেকে ভালো মনে করছেন। লাইক এই মুহূর্তে হচ্ছে কমিউনিকেশন যদি বলেন, তারপরে হচ্ছে এক্সেল এর কথা যদি বলেন, এক্সেলটা এই মুহূর্তে টপ প্রায়োরিটিতে এই জন্যই আছে যে এক্সেল আমাদের লাইফটাকে ট্রুলি ইজি করে দিয়েছে। আমাকে যদি কেউ নোবেল দিত, মানে নোবেল পুরস্কার দেওয়ার সুযোগ দিত, আমি এক্সেল যিনি আবিষ্কার করেছে মাইক্রোসফটে, ওনাকে গিয়ে শুধু এক্সেলের জন্য নোবেলটা দিয়ে আসতাম। বিকজ অফ আমার লাইফটা ইজি করে দিয়েছে। আমি যদি বলি আমার ট্রুলি আমার লাইফ ইজি করে দিয়েছে, 2 দিনের কাজ আমি দেখা যাচ্ছে বসে 2 ঘন্টায় করে ফেলতে পারছি। সো মানে এক্সেল ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং টুলস। আপনি যদি এটা সম্পর্কে এক্সেল মানে কিন্তু শুধুমাত্র যে আমরা যা শিখি বাইরের দোকানগুলোতে সেলে ব্লক করা, সেল দিয়ে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা আর হচ্ছে রেজাল্ট তৈরি করা, এক্সেল বারে শুধু এত ছোট কাজ নয়। এক্সেলের যে এত ফাস্ট কাজ করা যায় এক্সেল দিয়ে, আমরা যারা এক্সেল একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলে যারা জানি বা জানেন, যারা আরো অ্যাডভান্স লেভেল আমাদের চেয়েও যারা মাস্টার লেভেলে আছেন, তারা যারা জানেন তারা আসলে মানে ট্রুলি তাদের লাইফটা আমি বলবো যে এক্সট্রিমলি ইজি হয়ে গেছে শুধুমাত্র এক্সেলের কারণে। সো আমি আপনাদেরকে বলবো যে এক্সেল। হ্যাঁ হ্যাঁ, রাসেল বলেন। স্যার, আমি আপনার টোটাল কথা থেকে যা আমি শিখলাম আমি অডিয়েন্সকে একটু সামারি করতে চাই। আমি জানতে পারলাম স্যার, আমরা আমাদের সিভিতে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা লিখবো বা কথা বলবো যেগুলার আউটকাম আছে, এবং রাইট। স্পেসিফিক্যালি আমরা outcome লিখবো প্রথম। সেকেন্ড, আমরা যাই লিখবো প্রচুর পরিমাণ ডাটা থাকতে হবে, অর্থাৎ আমরা নাম্বারে একদম লিখবো, পার্সেন্টেজে। ট্রু। থার্ড, আমরা যেই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা আমরা যেই ব্যাকগ্রাউন্ডে কাজ করব, আমরা ওই ব্যাকগ্রাউন্ড রিলেটেড লার্নিং, ট্রেনিং, সেমিনারেই যাবো, মানে যেন আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসে। ট্রু। তো এই ব্যাপারগুলো আমি মোটামুটি আপনার প্রিভিয়াস কথাবার্তা থেকে আমার মনে হয়েছে এই কিওয়ার্ড গুলা একটু তুলে ধরা উচিত। তো আমি রাইট। অডিয়েন্সের উদ্দেশ্যে কিওয়ার্ড তুলে ধরলাম, আপনারা চাইলে নোট করে ফেলতে পারেন কিওয়ার্ড গুলা। রাইট। এন্ড দেন হচ্ছে স্কিলের পরে হচ্ছে আপনার কিছু হয়তো স্পেশাল অ্যাক্টিভিটি নিয়ে আপনি থাকতে পারেন, এগুলো এখানে তুলে নিয়ে আসবেন। স্পেশাল অ্যাক্টিভিটি হচ্ছে লাইক আপনি হয়তো ডিবেট করছেন, আপনি হয়তো দেখা যাচ্ছে প্রথম আলো বন্ধু সভা হয়তো করছেন, আপনি হয়তো রোটারি করছেন, আপনি হয়তো অ্যাপেক্স করছেন, আপনি হয়তো স্কাউট করছেন, আপনি হয়তো ক্যাডেট কোর্পের সাথে জড়িত আছেন, আপনি ডিফারেন্ট টাইপের ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো আছে যাদের সাথে রেড ক্রিসেন্ট আছে, ভলান্টারি সার্ভিস গুলো করলে যদি থাকেন আপনি ওই জিনিসগুলোকে এখানে তুলে নিয়ে আসেন। কয়টা প্রোগ্রাম করেছেন, কতগুলো সাকসেসফুলি আপনি প্রোগ্রামের চেয়ার ছিলেন, কো চেয়ার ছিলেন, কিংবা ইভেন্ট কোঅর্ডিনেটর ছিলেন, আপনি বিভিন্ন হয়তো যে কাজগুলো যখনই করেছেন এটাকে ফোকাস করে নিয়ে চলে আসেন। আর পার্সোনাল ডিটেলস নিয়ে কিছু প্রশ্ন হয়তো অনেকের থেকে যায় যে পার্সোনাল ডিটেলসটা আসলে দিব কি দিব না। সিভিতে পার্সোনাল ডিটেল দেওয়া উচিত। আমরা আসলে এখনো এই ইউএস এর মতো এখনো হয়নি যে পার্সোনাল ডিটেলস চাইলে মামলা করে দেওয়া যাবে, সেই জায়গাতে আমরা এখনো যেতে পারিনি। সো বাংলাদেশে এখনো পার্সোনাল ডিটেলসটা লাগে বিকজ অফ আমাদের আসলে এখনো ইউনিফর্ম কোনো জায়গা তৈরি হয়নি যে জায়গা থেকে আমরা সবার ইনফরমেশন এক জায়গাতে পেয়ে যাবো। সো আমাদেরও যখন এরকম হয়তো কোনো সার্ভার বা কোনো একটা নির্দিষ্ট জায়গা তৈরি হবে যেখানে সব এই দেশের সকল
যারা আছি আমরা নাগরিক, সকল ইনফরমেশন এক জায়গায় থাকবে, তখন হয়তো পার্সোনাল ডিটেলসটা না চাওয়াটাও ঠিক হবে। বাট এখন আমাদের লাগে, মানে এটার জন্য কেন, সেটা ওই যে মানে আমরা ছোটবেলায় একটা প্রবাদ শিখেছিলাম, দোষ একজনে করে বাকি 10 জনকে এটা সাফার করতে হয়। সো ব্যাপারটা অনেকটা এরকম আর কি আসলে, যে ওই যে কিছু করার নেই, আপনার ইনফরমেশন আমাদেরকে রাখতে হয়। সো আপনি পার্সোনাল ইনফরমেশন যতটুকু দেওয়া, একেবারে না দিলেই নয়, ততটুকু আপনাকে দেওয়াই উচিত, আমি বলবো এতটুকু দিতেই হয়। নিজের ইনফরমেশন, বাবা মায়ের ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই কয়টা জিনিস তো দিতেই হয়, অ্যাটলিস্ট ন্যাশনাল আইডি নাম্বারটা, এই কয়টা জিনিস অ্যাটলিস্ট পার্সোনাল ইনফরমেশন দিতে হয়। আর স্যার অনেকে ইনফোগ্রাফিক যেটা সিভিতে অনেকেই যেটা করে থাকে, ইনফোগ্রাফিক সিভিতে দেখা যাচ্ছে পার্সোনাল ইনফরমেশন একেবারে অ্যাভয়েড করে চলে যায়, সো ওই জায়গাতে খুব প্রবলেম হয়ে যায় আমাদের জন্য। এটা আমি বলবো সকল এইচআরই হয়তো একটু প্রবলেম, কারণ আমাদের কিন্তু একটা ডাটাবেস মেনটেন করতে হয়। তো পার্সোনাল ডাটাবেস মেনটেন করতে গেলে ইনফরমেশনগুলো আমাদেরকে একটু হয়তো সফটওয়্যারে বলে বা যেখানে বলে রাখতে হয়। তো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে সিভিতে এটা যেন একটু দেওয়া হয়। এন্ড ফাইনালি রেফারেন্স, রেফারেন্স যখন আপনি সবার শেষে দিতে হয়, রেফারেন্স যখন দিচ্ছেন, এই জায়গায় আমি বলি মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আপনি যাকে রেফারেন্স দিয়েছেন সেই জানে না যে আপনি তাকে রেফারেন্স দিয়েছেন, এটা যেন না হয়। কারণ আপনি যাকে রেফারেন্স দিচ্ছেন তাকে একটু জানাতে হবে যে তাকে রেফারেন্স দিচ্ছেন, এবং আপনি যে সিভিটা তৈরি করেছেন সেই সিভিটা সে রেফারিং যাকেই দিচ্ছেন রেফারেন্সটা, তাকে একটা সিভিটা পাঠিয়ে রাখেন কপি, যে আমি স্যার আপনার এই রেফারেন্সটা দিয়েছি, আমি এই এবং হচ্ছে আমার সিভি, আমার সকল ইনফরমেশন এখানে আছে। কেন করবেন? কারণ আমরা যারা রিক্রুটার আছি আমরা মাঝে মাঝে রেফারেন্স চেক করার জন্য রেফারেন্স যেটা নাম্বার দিচ্ছেন সেখানে ফোন করি, মাঝে মাঝে বলবো না, এটা 90% এন্ড অ্যাবভ ক্ষেত্রেই আমরা করে থাকি। তো আপনার মোস্ট অফ দ্য টাইম হয় কি, ফোন দিলে যখন দেখা যাচ্ছে আপনি ফোন দিয়েছেন, বা মোস্ট অফ দ্য টাইম আপনি আপনার টিচারকে রেফারেন্স দিয়েছেন, আপনার টিচারকে ফোন দিলাম, তো টিচার বলতেছে হ্যাঁ ও বাবা ও মনে হয় আমার স্টুডেন্ট ছিল, থাকারই তো কথা, আমার রেফারেন্স যখন দিয়েছে স্টুডেন্ট তো অবশ্যই ছিল, না তো এমনি এমনি দিত না। তারপরে যখন ডিটেল জিজ্ঞেস করি তখন হয়তো বলতে পারে না, তো তখন বলে যে এত স্টুডেন্টের ভিড়ে ওর কথা কি করে মনে রাখবো বলে। তো এই যেটা, এটা যেন না হয়, মানে আপনি যাকে রেফারেন্স দিচ্ছেন তার ইনফরমেশনটা যেন সে আপনার সম্পর্কে খুব ভালো করে জানে, আমি যেন জিজ্ঞেস করার সাথে সাথেই বলতে পারে, যে আমি যদি বলি যে আপনি কায়ুম সাহেবকে চিনেন কিনা, এই জন্য বলতে পারি ও আচ্ছা হ্যাঁ কায়ুম সাহেব চিনি আমি, উনি এখনো অমুক জায়গায় আছেন, এই করছেন সেই করছেন, এই ডিটেলটা যেন অ্যাটলিস্ট মুখের সামনে থাকে, বলে ফেলতে পারে। তো এটা যেন রেফারেন্স দেওয়ার বেলা আমরা একটু চেক করি, এবং আমরা যখনই সিভি আপডেট করব আমার রেফারেন্স দিয়ে যাকে দিয়েছি তাকে যেন আপডেট সিভিটার সাথে সাথে এক কপি পাঠিয়ে রাখি। এবং রেফারেন্স দেওয়ার বেলায় মনে রাখবেন, ফ্রেশাররা যারা আছেন আপনার একাডেমিক লাইফ থেকে একজনকে রেফারেন্স দেন, আরেকজনকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু প্রফেশনাল কাউকে এখানে নিয়ে আসার চেষ্টা করেন। প্রশ্ন করতে পারেন যে আমি তো প্রফেশনাল কাউকে চিনি না, ভাই লাইফটা খুব ইজি, প্রফেশনাল চেনা এখন খুব কঠিন কিছু না। লিঙ্কডইন বলেন বা ফেসবুক বলেন, আপনি প্রফেশনালদের খুঁজে বের করতে আপনার হচ্ছে জাস্ট একটু সার্চ অপশনটাতে যাওয়া দরকার, ওখানে গিয়ে খোঁজা দরকার, আপনি সার্চ ক্রাইটেরিয়া দিলেই চলে আসবে, নাম দিয়ে খুঁজতে হবে না, সার্চ ক্রাইটেরিয়া দিয়ে খুঁজেন, খুঁজলেই পেয়ে যাবেন। তারপর আস্তে আস্তে তার সাথে হাই হ্যালো করেন, সময় দেন, 10 দিন 15 দিন 20 দিন সময় দিলে পরিচিত হতে তো সমস্যা নেই, পরিচিত হয়ে যান, তারপরে আস্তে আস্তে তার রেফারেন্স ইউজ করতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি সিভিতে ইনফরমেশন গুলো লাগে আর কি, মানে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয়, এটা নিয়েও মানে বিতর্ক হতে পারে, অনেকেই মনে করতে পারে যে এটা দরকার আছে ওটা দরকার নেই, আবার অনেকে মনে করতে পারে এর বাইরে অনেক কিছু দরকার আছে। সো আমার কাছে মনে হয় যে এগুলো হচ্ছে মানে এই যে 9টা জিনিস বা 8টা বা 9টার কথা বলেছি আমি, এই 8-9টা জিনিস যে কয়টা বলেছি সে কয়টা জিনিস, এই জিনিসগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এগুলো সিভিতে থাকাটা জরুরি। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে আমাদেরকে এভাবে বুঝিয়ে বলার জন্য। তো স্যার থ্যাংক ইউ আমার ফর যেটা অনেক কিছু হতে পারে, আপনি যা বলেছেন সবই ঠিক, বা অনেক এইচআর এর হয়তো মনে হতে পারে এখান থেকে দুই একটা ব্যাপার হয়তো এমন না, আমি ব্যাপারটা আসলে ডিপেন্ড করছে আমার সিভিতে কখন কার হাতে গিয়ে পড়ছে, এমন কি? সো ট্রু, সো ট্রু। তাহলে স্যার আমরা এতক্ষণ কথা বললাম আমরা একটা সিভিতে কি করব, কি করা রাইট, উচিত রাইট, অফ সিভি। আমরা স্যার একটু কথা বলবো এখন কোর্স অফ সিভি, অর্থাৎ আমরা এতটুকু জানি সিভিতে সিভি কিলার নামে একটা টপিক থাকে, সিভি কিলার রাইট। কিছু জিনিস আছে যা সিভি কে ড্যামেজ করে দেয় একদমই, সেগুলো কি স্যার? সি সিভি কিলার যদি বলেন তাহলে হচ্ছে আমি বলবো, সি নেগেটিভ কথা না বলেই ভালো, মানে আমরা আগে নিজের সিভিটাকে ভয় না দেখাই, ঠিক আছে, আগে হচ্ছে নিজের সিভিটাকে তৈরি করি, সিভিটা দেখা যাচ্ছে যদি সুন্দর করে আমি তৈরি করতে পারি তখন হচ্ছে আস্তে আস্তে নিজেই বুঝে যাবো সিভি কিলারটা কি হতে পারে। মানে বেসিক্যালি আমি শুধু একটা কথাই বলি, আমি জাস্ট একটা কথা বলি, সেটা অলওয়েজ মনে রাখবেন, সিভি হোক বা পার্সোনাল লাইফই হোক, আই শব্দটা এবং আই রিলেটেড যত শব্দ আছে এই শব্দগুলোকে এখানে ইউজ করা যাবে না।
আমি এটা করেছি, আমি সেটা করেছি, আমি এভাবে করেছি, আমি সেভাবে করেছি, আমি করেছি, আমি এবং আমি করেছি। তাহলে হয় কি, এটা আইসেন্ট্রিক ওয়ার্ড গুলো না মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এই জিনিসগুলো যেন সিভিতে না থাকে। আর কিছু অ্যাকশন ভার্ব আছে, অ্যাকশন ভার্ব গুলোর বেলায় একটু দেখে নেবেন। অ্যাকশন ভার্ব গুলো কি, যে ভার্ব গুলো হচ্ছে আমি বলবো নেগেটিভ ইয়ে তৈরি করে, ভাইব তৈরি করে, সো অ্যাকশন ভার্ব গুলো একটু দেখে নেবেন। আবার কিছু কিছু অ্যাকশন ভার্ব আছে খুব পজিটিভ, যে কি যে বলে ইম্প্যাক্ট ফেলে দেয়। সো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কিছু পাওয়ারফুল মানে অ্যাকশন ভার্বস আছে, আপনি গুগলে গিয়ে খুঁজলেই একেবারে খুব সুন্দর করে পেয়ে যাবেন। আপনি দেখা যাচ্ছে যে সেই জায়গায় যখন বলছেন, আপনি দেখা গেল যে একটা শব্দ ইউজ করেছে যেটা হয়তো নেগেটিভ মানে ব্যাখ্যা করছে, কিন্তু আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না। সো অ্যাকশন ভার্বগুলো চেক করার জন্য গুগলে কিছু ওয়েবসাইট আছে, যে আপনি আপনার সিভিটা আপ করে দিবেন, সেখানে ওরা অটোমেটিক বলে দিবে যে আপনি এখানে কি কি নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো আপনার চেঞ্জ করা উচিত। সো বেটার হচ্ছে ওইটা ওইভাবে চলে যান। আমি আপনাদেরকে আসলে একেবারে ডিমোটিভেটেড করতে যাচ্ছি না, নেগেটিভ কথা বলতে যাচ্ছি না, আমি জাস্ট এতটুকুই বলবো, যখনই কোনো সিভি বানাবেন সেই জায়গাতে সবার আগে ফোকাস রাখবেন যে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি বানান যেন ভুল না হয়। দুই একটা শব্দ ভার্ব ইউজ করাতে এদিক সেদিক হতে পারে, ইটস ওকে, বাট ভুল যেন, বানানটা যেন ভুল না হয়। এটা খুব মানে বাজে একটা ইয়ে তৈরি করে। আর কিছু ডোন্টস, মানে বানান ভুলের কথা বলতে গিয়ে আরো কিছু ডোন্টস মনে পড়ে গেল। আমরা আসলে সরি মানে গোছানো ইয়েতে কথা হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব মুভ করছি। সো ভিউয়ার্স যারা আছেন তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে হয়তো পুরোটা খুব ভালোভাবে ধরতে পারবেন, নাহলে হঠাৎ করে জয়েন করলে একটু ঝামেলা হয়ে যাবে। তা আমি রিকোয়েস্ট করবো পুরোটাই যেন প্রথম থেকে যেই শুনছেন যেন শুনে নেন। কারণ আমি যতদূর জানি রাসেল ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিয়েছিলেন একটা সেশন করার জন্য, আমি সব উলটপালট করে দিয়েছি। ওকে স্যার, আমার সো কোয়েশ্চেন এগুলোই ছিল, অলরেডি অনেক কিছু এক্সপ্লেইন করে ফেলছেন। ওকে, সো আমি কিছু ডোন্টস এটা একটু হঠাৎ মাথায় আসছে, তো আমি একটু শেয়ার করে নিই, ডোন্টস গুলো হয়তো ভুলে যেতে পারি। সেটা হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা দেখেছি, আপনার সিভিটা যখন দিচ্ছেন, সিভির মধ্যে আপনার মেইল অ্যাড্রেসটা যখন দিবেন একটু মাথায় রাখবেন যে মেইল অ্যাড্রেসটা যেন প্রফেশনাল হয়। রকিং বয় লিখে যদি @gmail.com, তারপর ড্রিম গার্ল @gmail.com, লাভবার্ড @gmail.com, প্লিজ এগুলো হচ্ছে নিজের জন্যই রেখে দেন। নিজের প্লে স্টোর থেকে কিছু নামানোর জন্য ওই মেল অ্যাড্রেসটা ইউজ করেন, ইটস ওকে, নো প্রবলেম। আপনি ভালো লাগছে, ভালোভাবে বানাতে চাচ্ছেন নিজের মতো করে একটা আইডি, ওটা নিজের জন্য রেখে দেন, ইটস ওকে। বাট প্রফেশনাল লাইফে যখন চলে আসছেন, প্রফেশনালি যখন একটা মুভ করতে যাচ্ছেন, তো আমি বলবো হচ্ছে ওই জায়গাতে আপনার ইমেল অ্যাড্রেসটা যেন একটু প্রফেশনাল হয়। একটু প্রফেশনাল মানে হচ্ছে আপনার নাম যেটা, সেটাই যেন দেন। লাইক আমার নামটা হচ্ছে কায়ুম ইসলাম সোহেল, ওকে, কায়ুম ইসলাম সোহেল @rate of whatever it is.com। তো আপনি সেটা যদি নিজের মতো করে হয়তো সবসময় নাও খুঁজে পেতে পারেন, বাট জিমেইলে আমি মনে হয় এখনো পাওয়া যায়, নিজের নামটা দিয়েও হলো অ্যাটলিস্ট পাওয়া যায়। সো না পেলে নামের সাথে হয়তো আপনার প্রথমত অন্য কিছু দিতে পারেন, যেটাই দেন সেটাও যেন অ্যাটলিস্ট ওই যে ড্রিম গার্ল বা রকিং বয় টাইপ কিছু না হয়। মানে এমন কিছু দিবেন যেটা প্রফেশনাল হয়, যেটার কোনো মিনিং থাকে। আর হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যখন দিচ্ছেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়ার সময় মাথায় রাখবেন, এটা ডাবল চেক করবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যেটা দিচ্ছেন সেটা কি নিজের কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছেন নাকি যা কপি পেস্ট করে নিয়েছেন তার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছেন। অনেকেই করেন কি, নিজের কন্ট্যাক্ট নাম্বার একটা দিচ্ছেন, আবার আর একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হয়তো এমন কাউকে দিচ্ছেন, বন্ধু, অন্য কেউ, বান্ধবী, তাকে হয়তো জানাচ্ছেন না। আমরা এমনও হয়েছে ফোন দিয়েছি, বন্ধুর কাছে এসএমএস চলে গেছে, বন্ধু পরীক্ষা দিতে চলে এসেছে, অথচ যাকে ফোন দিয়েছিলাম তাকে বাইরে। আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে বাল্কে যখন কল করছি, কল করা হয় না, কিছু কিছু সময় এসএমএস করা হয়। তো এসএমএস এ তো আমি কাকে ডাকছি সেটা হয়তো সবসময় উল্লেখ থাকে না, নাম দিয়ে হয়তো সবসময় দেওয়ার সুযোগ থাকে না। সো আপনার ভুল করে যদি আপনার বন্ধুর কাছে যায়, আপনার সুযোগটা বন্ধুর কাছে কিন্তু চলে গেল। সো এটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমরা যখন মানে ফ্রন্ট ইউজ করছি, আমাকে মনে রাখতে হবে কিছু কিছু সময় আমরা এমন ফ্রন্ট নিজের কাছে খুব ভালো লাগছে, অ্যাট্রাকটিভ পুরো ফ্রন্ট, কিন্তু এটা প্রফেশনাল না। এটা একটু মাথায় রাখতে হবে যে আমি যেন প্রফেশনাল কোনো ফ্রন্ট ইউজ করি। এক্ষেত্রে আমার মনে হয় ক্যালিবারি, টাইমস রোমান এগুলো ইউজ করা যেতে পারে। আর বুলেট পয়েন্ট ইউজ করবেন, বোল্ড করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু করবেন, কয়টা শব্দকে বোল্ড করবেন। জাস্ট আই ক্যাচিং যে শব্দটার প্রতি আপনি ফোকাস করতে চান সেটাকে বুলেট করতে পারেন, সেটাকে আপনি হয়তো বোল্ড করতে পারেন। বাট তার মানে এটা যে আপনি সকল লেখাকে বোল্ড করে ফেলবেন। হয়তো পুরো একটা প্যারাগ্রাফের ভিতর একটা বা দুইটা শব্দ হয়তো বোল্ড হতে পারে, যে আমি
এই কাজটা করেছিলাম স্পেশাল, যেটা আপনাকে জানানো উচিত। কারণ বোল্ড শব্দটা হয় কি, যখনই আপনার সিভি আমরা দেখছি তখন বোল্ড করা অংশগুলো আমাদের চোখে ধরা পড়ে, আমরা এই জিনিসের প্রতি আগে ফোকাসড হই। যখনই কোনো একটা বোল্ড করা ওয়ার্ড দেখি, সেটা যদি আমার জন্য রিলেভেন্ট হয়, আমি খুব তখন চেষ্টা করি হচ্ছে পুরো লেখাটা পড়ে দেখার জন্য, যেটা আসলে ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে ফরম্যাট, আমি মোস্ট অফ দ্য টাইম দেখি সিভিতে যেটা হয়, মানে যারা ভুল করেন মোস্ট অফ দ্য টাইম, মানে হচ্ছে ভুলের ক্ষেত্রে ফরম্যাটটা একরকম থাকে না। এক পেজের ফরম্যাট একরকম, পরের পেজে গেলে ফরম্যাট আরেক রকম, অ্যালাইনমেন্ট এখানে একরকম, ওইখানে গেলে আরেক রকম হয়ে যায়। সো এই জায়গাগুলোতে একটু সাবধানী থাকবে। এগুলো ছোট ছোট কাজ, ওয়ার্ডের কাজ ভালো জানলেই আপনি দেখবেন যে এগুলো করতে পারছেন। অ্যালাইনমেন্টটা করাটা খুব সহজ, এটা একটু করে নেবেন। আবার কেউ কেউ মানে পেজ সেট আপ, এটা A4 সাইজেই রাখবেন, বিকজ আমরা মোস্ট অফ দ্য টাইম প্রিন্ট A4 সাইজেই করি। সো আপনি লেটার বা লিগ্যাল যেন না হয়। আর A4 সাইজে অনেক সময় যেটা হয়, আপনি এমন এত ইনফরমেশন দিতে চাচ্ছেন, জায়গা হচ্ছে না বলে পেজটা পুরোটা গ্রহণ করে ফেলাচ্ছেন। এখন প্রিন্ট দিতে গেলে দুই পাশে আপনার ইনফরমেশন কেটে চলে আসছে। So, ওইটাও যেন না হয়। এগুলো এগুলো খুব বেশি প্রবলেম গুলো যে হয় এরকম নয়, খুব ছোট ছোট 2-4 জনের বেলায় হয়। বাট যারাই হচ্ছে তারা যেন একটু সাবধানী থাকে, এটা সাবধানতা অবলম্বন তো করতেই হয়। আর সবার শেষে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যদি বলি, ফেক ইনফরমেশন দিবেন না। সিভিতে ফেক ইনফরমেশন দিলে সামহাও এটা মানে রিক্রুটার যদি বুঝে যায়, তাহলে আপনার জন্য সারা জীবন আপনি ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন। কারণ এখন সবগুলো কোম্পানি সফটওয়্যার ইউজ করে, আপনাকে যদি একবার ব্ল্যাক লিস্টে ফেলে দেয়, আপনি সারা জীবন অ্যাপ্লাই করতে পারবেন না কখনোই কোম্পানিতে। সো এগুলো যেন না হয়, এটা একটু মাথায় রাখবেন। এই হচ্ছে মোটামুটি আমি যদি বলি সিভি নিয়ে যা কথা বলার, আমার মনে হয় আমি বলে ফেলেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার ধন্যবাদ। আসলে আমার অনেক কোশ্চেন ছিল আপনার কাছে, ম্যাক্সিমাম এর আনসার আমি পেয়ে গেছি। তবে আমার মনে হয় স্যার আপনার কোয়েটা ভালো ছিল, বিকজ আমরা গল্পে গল্পে জিনিসটা জানতে পারলাম। তো আমি কোশ্চেন করলে হয়তো আমরা জিনিসটা র্যান্ডম হতো, বাট আপনি গল্পে গল্পে আমাদেরকে একটার পর একটা পয়েন্ট আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছেন। জিনিসটা খুব চমৎকার। আমি একটা জিনিস আপনাকে জানাতে চাই স্যার, আমাদের সাথে বাংলাদেশ এফএমসিজি এইচআর সেক্রেটারির একজন মেম্বার জয়েন দিয়েছেন, মিস্টার মফিজুল ইসলাম। ও কমেন্ট ওকে, করেছেন আপনাকে। ওকে, আর কিছু স্যার আমাদের দর্শকের অডিয়েন্সের কিছু কোয়েশ্চেন আছে স্যার, কোয়েশ্চেন গুলো করে নিতে চাই একটু। শিওর, আমি আবার সামনে আগাবো। স্যার শিওর। একটা কোয়েশ্চেন হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রফেশনাল ডিগ্রি নিয়ে থাকে, অর্থাৎ লাইক এক্সিকিউটিভ এমবিএ করে, ইভিনিং এমবিএ করে। এই এক্সিকিউটিভ এমবিএ বা ইভিনিং এমবিএ এটা খুবই খুবই প্রচলিত একটা পেশা আমাদের বাংলাদেশে, এই মুহূর্তে অনেক প্রফেশনালি করছে। রাইট। প্রফেশনাল আমার কি উচিত এক্সিকিউটিভ এমবিএ বা ইএমবিএ এটা মেনশন করা সিভিতে? আপনারা কিভাবে দেখেন এটাকে? ওকে, সো ব্যাপারটা হচ্ছে, যদি আমি প্রশ্নটা এভাবে নিই, আপনি যদি প্রফেশনাল এমবিএ করছেন, এই অবস্থায় আপনি সেটাকে নিয়ে আসবেন কিনা। আরেকটা হচ্ছে, আমি করে ফেলেছি, আমি সেটাকে দিব কিনা। আমি দুভাবেই আনসারটা করছি। আপনি করে ফেলেছেন, ডেফিনেটলি আপনি সেটাকে দিবেন, কারণ হচ্ছে এটা আপনার একটা প্রফেশনাল ডিগ্রি। আপনি যদি করছেন হয়, তাহলে সেটাকে এনরোল বলে দিতে পারেন, যে আপনি হয়তো এখানে করছেন এবং এটা কবে নাগাদ শেষ হতে পারে। এটা ডেফিনেটলি মেনশন করবেন। কেন? কারণ হচ্ছে রিক্রুটারের জন্য ডিসিশন নেওয়াটা ইজি হয়। আপনি দেখা যাচ্ছে পড়াশোনা করছেন, আর রিক্রুটারের এই মুহূর্তে আপনার ওই স্পেসিফিক ডিগ্রিটাই হয়তো দরকার। দেখা যাচ্ছে আপনার তখন রিক্রুটার মানে পজিটিভলি দেখবে। এটা আবার নেগেটিভ ইম্প্যাক্টও আছে। দেখা যাচ্ছে কিছু কিছু সময় কিছু কিছু কোম্পানি, এটা জাস্ট আমি বলবো যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, কিছু কিছু কোম্পানি হয়তো দেখা যাচ্ছে স্টুডেন্ট অবস্থায় চাকরি করবে না, স্টুডেন্টশিপ সামলাবে। সো এটা নিয়েও হয়তো নেগেটিভ একটা অবস্থায় পড়ে যেতে পারে। সো এটার দুটো দিকই আছে, আমি বলবো এপিটাও আছে ওপিটাও আছে। সো ইটস আপ টু ইউ, আপনি নিজেকে আসলে কিভাবে দিতে যাচ্ছেন। সো মনে হয় যদি যে এরকম আপনি একেবারে এমবিএ শেষ পর্যায়ে চলে আসছেন, তাহলে হয়তো দিতে পারেন যে ঠিক আছে, ইন্টার্নশিপটা বা একটা সেমিস্টার বাকি আছে। আবার আপনি হয়তো ভাবতে পারেন যে না, আমি গিয়েছি, আমি হয়তো দেখা যাচ্ছে লাইক ঢাকা ইউনিভার্সিটিতে আপনি আইভিএ তে করছেন এমবিএ। সো আইভিএ হচ্ছে ইটসেলফ এ ব্র্যান্ড। সো আমি বলবো যে যখন ব্র্যান্ডটাকে ইউজ করতে চান, আপনি যখন সেটাকে নিয়ে আসতে পারেন। সো ইটস আপ টু ইউ, আপনি কিভাবে সেটাকে নিতে চাচ্ছেন। আমি এই জায়গায় একেবারে আপনাকে বলবো না ইউজ করেন, আবার বলবো না হচ্ছে ইউজ করবেন না, বিকজ অফ আমি বলবো যে দুটোরই আছে। আমার জন্য যদি ফর্ম বি হয়, আমার জন্য আমি বলবো যে আপনি জাস্ট ভর্তি হলেও আমার কাছে দিলে সেটা আমার জন্য ইটস ওকে। বিকজ অফ আপনি ভর্তি হয়েছে, এটা আমি জানা মানে হচ্ছে আমার জন্য ডিসিশন নেওয়াটা ইজি হবে, যে আচ্ছা ঠিক আছে, সেই সাবজেক্টটাতে এমবিএ যেহেতু করছে, তার মানে হচ্ছে যে আমাকে এটা কাজে লাগবে। কিন্তু হয়তো অন্য কোনো কোম্পানির যদি কোনো মানে এরকম ইয়ে থাকে যে স্টুডেন্ট থাকা অবস্থায় তাকে নেওয়ার সুযোগটা কম আছে, তখন সেটা আপনার জন্য নেগেটিভ হয়ে যাবে। তো আমি এই জন্য বলবো যে আপনাকে আমি সাজেশন দিব না, বাট ইটস আপ টু ইউ, আপনি ডিসিশনটা ওইভাবেই নেবেন। সো বেটার এই জায়গার জন্য আমি আবার বলবো কি, যখনই কোথাও অ্যাপ্লাই করতে যাবেন, কোম্পানি সম্পর্কে খোঁজ নেবেন।
এটার জন্য আহ, একটা লাইন আমি বলবো, সেটা হচ্ছে যে একই রকম ড্রেস পরে আপনি যেরকম প্রতিদিন বের হন না, প্রতি মুহূর্তেও থাকেন না, একই রকম ড্রেস পরে সারাদিনও যেরকম থাকেন না, বাসায় আসলে একরকম ড্রেস, ঘুমাতে যাওয়ার আগে আরেক রকম ড্রেস, বাইরে বন্ধুর সাথে গেলে আরেক রকম ড্রেস, অফিসে গেলে কিন্তু আরেক রকম ড্রেস। এই একই আপনি একদিনেই জাস্ট এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেলে আপনি দেখা যাচ্ছে যে ড্রেস চেঞ্জ করছেন। তো আপনার সিভিও কিন্তু চেঞ্জ করতে হবে। আপনি যখন এক একটা কোম্পানিতে অ্যাপ্লাই করবেন আপনার সিভি গুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এক সিভি দিয়ে সবাইকে যদি আপনি খুশি করতে চান পারবেন না। সো আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন যে পজিশনে অ্যাপ্লাই করছেন, যে জায়গাতে অ্যাপ্লাই করছেন, যার কাছে অ্যাপ্লাই করছেন, যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন, সবগুলো জায়গার জন্য আপনার সিভি একটু ডিফারেন্ট হতে হবে, একটু আলাদা হতে হবে। সে কি চাচ্ছে সেটার উপর নির্ভর করে বানাতে হবে। এবং ওয়ান সেকেন্ড আমি আবার রিকোয়েস্ট করবো, যেটা প্রথমে বলেছিলাম, সিভি চেয়েছিলাম হচ্ছে মেডিকেল অফিসারের জন্য, অ্যাপ্লাই করেছে হচ্ছে বাংলায় মাস্টার্স করা, ইংলিশে মাস্টার্স করা, ফিজিক্সে মাস্টার্স করা, কেমিস্ট্রিতে মাস্টার্স করা, সবাই অ্যাপ্লাই করেছে। সো হোয়াই দ্যাট উইল হ্যাপেন, বিকজ অফ আমার কাছে মনে হয় দুইটা ব্যাপার। একটা হচ্ছে চাকরিটা খুব বেশি দরকার, যেটাই হোক ভাই আমি করতে রাজি আছি। আরেকটা হচ্ছে আমি জেডিটা পড়িই নাই যে আমি আসলে কি চাচ্ছে। সো যখন আমি জেডি পড়ি নাই তখন আমি অ্যাপ্লাই করে বসে আছি, আমি জানি না সেখানে আমাকে ডাকবে কি ডাকবে না। সো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে জেডিটা একটু ভালো করে পড়বেন, খুব ভালো করে পড়বেন তারা কি চাচ্ছে। দেখা গেল হচ্ছে জেডিতে লেখা আছে নাইট শিফটে কাজ করতে হবে, এখন আপনি নাইট শিফটে কাজ করতে পারেন না। আপনি অ্যাপ্লাই করে বসে আছেন, ডেকেছে, ইন্টারভিউতে গিয়েছেন এবং যাওয়ার পরে আপনাকে যখন সব প্রসেস শেষ আপনি সিলেক্টেড হলেন, বলা হলো নাইট শিফটে কাজ করতে হবে, আপনি বললেন সরি আমি তো নাইট শিফটে কাজ করতে পারবো না। দেন আপনি যে জায়গাটা চিন্তা করেন, আপনি কিন্তু একটা পুরো প্রসেসকে ধ্বংস করেছেন। একটা পুরো প্রসেসে আপনি অনেকগুলো মানুষের সময় নষ্ট করেছেন, আপনার সময় নষ্ট করেছেন, এবং পুরো প্রসেসে যে মানি ইনভলভ থাকে সেটাকেও আপনি নষ্ট করেছেন। সো একটু কেয়ারফুল হতে হবে আপনাকে সবগুলো কাজেই। এবং জেডি দেখার কেন বললাম এবার বলি, সেটা হচ্ছে যে জেডি দেখবেন এই জন্যই যে জেডিটা দেখে আপনার সিভিটা বানাবেন। জেডি থেকেই আপনি পেয়ে যাবেন যে আপনাকে কোন জায়গাগুলোতে ফোকাস করে এটা বানাতে হবে, ওরা কি চাচ্ছে। আপনাকে ওরা চাচ্ছে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। দেন আপনার সিভিতে আপনি ওই জায়গাগুলো তুলে নিয়ে আসুন। আপনি ডিবেটার ছিলেন, আপনি সেটাকে একটু বেশি ফোকাস করেন। ওই যে বোল্ড করবেন কোন জায়গাটা, আপনি ডিবেটার ছিলেন আপনি সেটাকে ফোকাস করেন। আপনি অর্গানাইজার ছিলেন আপনি ফোকাস করেন। আপনি মনে করেন যে অনেকগুলো সোশ্যাল অ্যাক্টিভিটিস করেছেন, আপনি সেই জায়গাগুলোতে একটু ফোকাস করেন। তার মানে হচ্ছে আপনার জেডি দেখে আপনি সিভিটাকে নিজের মতো করে তৈরি করতে হবে। There it is. ধন্যবাদ স্যার। স্যার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের রাইট, মধ্যে অনেকেই যদি ব্যাপারটা বোঝেন স্যার। ওকে। সো জব ডেসক্রিপশনটা যদি না বোঝা হয় তাহলে আমি বলবো হচ্ছে আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা জব খুঁজি কোথায়, চাকরি খুঁজি, এটা আজকের আরেকটা টপিক আমাদের, এটা নিয়েও আমরা কথা বলবো। সো চাকরি খোঁজার মোস্ট অফ দ্য মানে বলবো হচ্ছে লার্জ প্ল্যাটফর্ম হচ্ছে বিডি জবস। আমরা যখনই বিডি জবসে ঢুকি প্রথমে সুন্দর করে দিয়ে দিচ্ছে আমাকে হচ্ছে লাইক আমি যে পজিশনটার জন্য এক্সিকিউটিভ, হয়তো একটা পজিশন এক্সিকিউটিভের জন্য চাচ্ছি, আমি এক্সিকিউটিভ দেখে যেন অ্যাপ্লাইটা না করি। এক্সিকিউটিভে ক্লিক করার পর সেখানে দেখবে সুন্দর করে বলে দিচ্ছে যে আমার এখানে কেআরএ অনুসারে বলে দিচ্ছে আমার কি কি নলেজ লাগবে, কি ওই জায়গাতে আমার কি কি ধরনের স্পেসিফিক টুলসগুলি, স্পেসিফিক কি কি ধরনের জিনিস আছে, কি কি জিনিসগুলো লাগবে, সেই জিনিসগুলো সবগুলো ওখানে দেওয়া থাকে। লাইক আমাকে কি কাজ করতে হবে, আমাকে কিভাবে কাজ করতে হবে, আমাকে কি কি টুলস ব্যবহার করতে হবে, আমার কি কি এডুকেশনাল ডিগ্রি লাগবে, আমার কি এক্সপিরিয়েন্স লাগবে কি লাগবে না, আমার হচ্ছে এই যে জায়গাগুলো স্পেশাল কোনো কোয়ালিটি আমার মাঝে থাকা দরকার আছে কিনা, এই সবগুলো জিনিস ওইখানে জব স্পেসিফিকেশনে দেওয়া থাকে। ওই জব স্পেসিফিকেশনের একটা পার্ট হচ্ছে জব ডেসক্রিপশন, যেখানে ডেসক্রিপশন মানে হচ্ছে আপনাকে কি করতে হবে। লাইক এক্সিকিউটিভ সাপ্লাই চেইন এক্সিকিউটিভ কি করবে ওখানে লেখা থাকবে। এক্সিকিউটিভ ফর আইটি অথবা আইটি টেকনিশিয়ান অথবা আইটি দেখা যাচ্ছে ম্যানেজার কি করবে লেখা থাকবে। আপনাকে দেখতে হবে আপনাকে কোন কোন জায়গায় পারদর্শী হতে হবে, সব ওখানে থাকবে। সো আমি বলবো হচ্ছে যে জেডি বুঝে না এটা আমি একেবারেই বিশ্বাস করব না। আমি বিশ্বাস করি যেটা আমাদের সবাই বুঝি, আমরা যারা চাকরি করছি তারা সবাই জেডি বুঝি, বিকজ অফ আমরা এত বেশি অ্যাপ্লাই করি, আমরা জানি। কিন্তু প্রবলেম হচ্ছে এত বেশি লেখা থাকে না জেডি গুলোতে, ওই জিনিসগুলো পড়তে ইচ্ছে করে না, খুব কষ্ট হয়, এটা আমি বুঝি। জি স্যার। স্যার আমি আরো একটা দর্শকের অডিয়েন্সের প্রশ্ন নিয়ে নিচ্ছি। শিওর। আমাদের অডিয়েন্স অনেক প্রশ্ন এসেছে, আমি হয়তো সব কোয়েশ্চেনের আনসার আপনার কাছ থেকে নেওয়া পসিবল হবে না, বাট আমি আরো দু একটা কোয়েশ্চেন নিচ্ছি স্যার। ওকে, একটা কোয়েশ্চেন এসেছে যাদের জব এক্সপেরিয়েন্স আছে তাদের কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মেনশন করা উচিত বা করা যাবে? সি দুটোই হচ্ছে ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে
ফর মি আমার জব এক্সপিরিয়েন্স আছে এবং একই সাথে আমি একটা বাংলাদেশের খুব মোস্ট ডাইনামিক এবং ভাইব্রেন্ট একটা সোসাইটির সাথে আমি ইনভলভ আছি। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় আমি কি সেটা ইউজ করব কি করব না, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে, আমি দুটোই ইউজ করছি। ইনফ্যাক্ট আমি আমার লাস্ট ইন্টারভিউতে আমি বলেছি যে আমি এটার সাথে ইনভলভ আছি, আমি এই কাজগুলো করছি। তখন সে আমাকে প্রশ্ন করেছিল যে তাহলে তুমি তো এটাতে যদি সময় দাও তাহলে আমার লাভটা কি হচ্ছে। তখন আমি তাকে বুঝিয়েছি, দেখো এটার সাথে হচ্ছে তোমার ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে। সো তোমার এমপ্লয়ার ব্র্যান্ডিংটা যখন আমাকে একটা সোসাইটির সাথে তুমি আমাকে ইনভলভ হয়েছে, সেই সোসাইটির সাথে ইনভলভ থাকার কারণে বাংলাদেশের সবগুলো এফএমসিজি এইচআররা এখানে ইনভলভ আছে। এবং আমি যখন একটা কোম্পানিতে জয়েন করছি, তো এই কোম্পানির নামটা আমার সাথে সাথে সবগুলো কোম্পানির কাছে পৌঁছে যাচ্ছে এবং একই সাথে আমার কোম্পানির নামটা আমার এই সোসাইটির কারণে যতগুলো মানুষ কানেক্টেড আছে সবাই এটাতে পৌঁছে যাচ্ছে। তারা পজিটিভলি সেটাকে নিয়েছে। আবার কিছু কিছু জায়গা আছে তারা পজিটিভলি নাও নিতে পারে, বাট আমি বলবো হচ্ছে দেওয়াটাই ভালো। বিকজ আপনি সোসাইটির সাথে থাকা মানে আপনার লিডারশিপ স্কিলটাকে আপনি প্রমাণ করছেন। আপনি আপনি যে আপনার চাকরি জীবনটাকে পার্সোনাল লাইফটাকে ম্যানেজ করার পর মেনটেন করার পরেও আপনি আরেকটা জায়গাকে মেনটেন করতে পারছেন, তার মানে হচ্ছে আপনি আপনার সময়টাকে ব্যবহার করে আরো কিছু সময় বের করে আপনি আরো কিছু সোসাইটির জন্য কাজ করতে পারছেন, মানুষের জন্য কাজ করতে পারছেন। ডেফিনেটলি আপনি নিজেকে এই জায়গাতে আমি বলবো পজিটিভলি উপস্থাপন করার একটা সুযোগ আছে, বাট নির্ভর করবে আপনি কিভাবে সেটাকে দিচ্ছেন। ওই যে আমি প্রথমে এর আগে এই কথাগুলো বলেছিলাম যে আপনি কি দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে। আপনি কি শুধু বলে দিচ্ছেন যে আমি এটা করছি, নাকি আমি কি করছি সেটা শো আপনি বলছেন, তাহলে আপনার এই জিনিসগুলো ভ্যালু অ্যাড করবে। স্যার আমি আরো একটি অডিয়েন্সের কোশ্চেন নিয়ে নিচ্ছি। শিওর প্লিজ। আমি হয়তো দেখা যাচ্ছে যে লাইভ শেষ হয়ে গেলেও আমি আরেকবার একটু ঢুকবো। অডিয়েন্স যে প্রশ্ন করেছেন যদি পারি আমি হয়তো চেষ্টা করবো আনসারগুলো দেওয়ার জন্য। আরেকটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা সেটা হচ্ছে যে বার্তা24.com নামে একটা নিউজ পোর্টাল আছে, ওরা প্রমিনেন্ট একটা নিউজ পোর্টাল। ওদের এখানে গতকালকে আমার সিভি রাইটিং এর উপর একটা আর্টিকেল ইয়ে হয়েছে, ওখানে ওরা ছাপা হয়েছে। সো আমি বলবো যে ওই লিঙ্কটা যদি আপনি ওইখানে দিয়ে দেন তাহলে হচ্ছে একটু সবার জন্য সহজ হবে। মোটামুটি যে সকল প্রশ্নগুলো থাকতে পারে এই সকল প্রশ্নগুলোর আনসার ওখানে পেয়ে যাবেন। আমি স্যার গতকালকে দেখছি, পরে আমি একটা আইডিয়া নিয়েছি সিভি রাইটিং এর উপর অলরেডি। আমি স্যার ওকে, সেশন শেষে কমেন্ট বক্সে আর্টিকেলের লিংকটা আমি দিয়ে দিব। শিওর। আমার মনে হচ্ছে এটা আর সবার জন্য খুব হেল্পফুল হবে। জি স্যার। আর স্যার আজকে যেটা ভিজুয়াল পোর্শন, এটার একটা রিটেন পোর্শন আমরা হাতে পেয়ে যাব রিভাইজ করার জন্য। স্যার আমি আরেকটা কোশ্চেন নিচ্ছি স্যার। শিওর। একটা কোশ্চেন স্যার আমাদের কাছে এমন যে আমরা খুব রিসেন্টলি দেখছি ইনফোগ্রাফিক সিভির একটা প্রাধান্য দেখা যাচ্ছে মার্কেটে। ইনফোগ্রাফিক সিভি, আদৌ কি ইনফোগ্রাফিক সিভিটা আমাদের বাংলাদেশে অ্যাপ্লিকেবল? কিভাবে দেখছেন এটাকে? জেনারেশন জেডটা খুব পছন্দ করছে এটাকে, বাট আমরা বাংলাদেশে এখন তৈরি হইনি। বাট আমি রিকোয়েস্ট করবো কেউ এটাকে নেগেটিভ ইয়েতে নেবেন না। মোস্ট অফ দ্য পিপলই যেটা হচ্ছে ইয়াং জেনারেশন খুব মজা পাচ্ছে, আমরা আসলে এখনো তৈরি হইনি। আমরা এখনো একটু পিছিয়ে আছি এই জায়গাতে। আমি বলবো যে যেহেতু আমরা পিছিয়ে আছি, আমরা যেহেতু এখনো সেই জায়গাতে যেতে পারিনি। ইনফোগ্রাফিক সিভি দিবেন, বাট ব্যাপারটা যদি এরকম না হয় কোনো ইনফরমেশন মিসিং থাকে। আপনি ইনফোগ্রাফিক সিভি মানে এই না যে আমি শুধুমাত্র সেই জায়গাতে কি করলাম, আমি কিছু কিছু জায়গায় যেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম যেটা হয় আমরা তো দেখি যে ওয়েবসাইটে গেলে যে আপনার লিডারশিপ স্কিলস একটা রাউন্ড থাকতেছে, রাউন্ডের একটা সার্টেন অ্যামাউন্ট অফ দ্য কালারকে আপনি হয়তো একটু ব্রেক করে দিচ্ছে আর এটাকে একটু ভোট করে দিচ্ছে, দিয়ে বুঝাচ্ছেন আপনি কতটুকু। তো ওই জায়গাটা আপনাকে যতটুকু ডেসক্রাইব করবে, সেই জায়গাতে আপনি যখন লিডারশিপ রিলেটেড কোনো একটা অ্যাচিভমেন্ট, লিডারশিপ রিলেটেড কোনো একটা টপিক, লিডারশিপ রিলেটেড কোনো একটা স্টোরি আপনি নিয়ে আসবেন, সেই জিনিসটা কিন্তু আমি বলবো একটু বেশি আপনাকে এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড থেকে বলুক আর যেখান থেকেই বলুক আপনাকে সাপোর্ট দেবে। তো আমি রিকোয়েস্ট করবো আপনি দুটোকে সমন্বয় করে করুন। আমরা যেহেতু এখনো পুরো দমে ইনফোগ্রাফিক সিভির জন্য তৈরি হয়নি, তো আস্তে আস্তে মানে হয় কি, আপনি যখন একটা মানুষকে নতুন একটা খাবার খাওয়াতে যাচ্ছেন, সে কিন্তু প্রথম বেলাতেই সেটাতে মজা পাবে না, তাকে একটু 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 করে তৈরি করে দিতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ডে দেখবেন হচ্ছে সে তার সাথে আস্তে আস্তে করে তৈরি হয়ে গেছে। তো আমাদেরকেও তৈরি হওয়ার সুযোগটুকু দেন। কারণ আমরা মানে তো শুধু আমরা না, আমাদের সাথে অনেক কিছুই জড়িত আছে, ম্যানেজমেন্ট জড়িত আছে, অর্গানাইজেশন জড়িত আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার জড়িত আছে। আমরা ওই যে বললাম না যে আমরা তো এখন পর্যন্ত সফটওয়্যার দিয়ে সিভি শর্ট লিস্টিং এর জায়গাতে এখনো তৈরি হইনি, বাট আমরা হয়ে যাচ্ছি, অনেকগুলো কোম্পানি ইউজ করছে।
সো আমরা যেদিন হয়তো দেখা যাবে যে আপনার সিভি কে স্ক্যান করে সবকিছু সফটওয়্যার থেকে নিয়ে নিতে চাইবো, সেদিন আপনার ইনফোগ্রাফিক সিভিটা আমাদের জন্য খুব সহজ মানে হবে, বা এটা আমাদেরকে হেল্প করবে। বাট এখন যেহেতু আমরা সবাই এখন ওই মানুষ নিজের চর্মচক্ষে দেখেই আমরা সবকিছু শর্ট লিস্টিং করতে হয়, আপনার ইনফরমেশন দেখেই শর্ট লিস্টিং করতে হয়, সো বেটার হচ্ছে কিছু ইনফরমেশন ওখানে দিন, দুটোই ব্ল্যান্ড করে দেন, ব্ল্যান্ড করে দিলে হয়তো ভালো হবে আর কি। বাট একেবারেই মানে ইনফরমেশন না দিয়ে শুধু খুব অল্প কিছু গ্রাফিক্যাল ইলাস্ট্রেশনের কিছু কাজ করে যেন না দেওয়া হয়, এটা রিকোয়েস্ট থাকবে। তাহলে স্যার আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা টু সিবিরই একটা মিক্স ভার্সন করতে পারি। রাইট, একদম। আমার ডিটেইলস ডাটার সাথে আমি একটু ইনফোগ্রাফিক ইউজ করে একটু সৌন্দর্য বাড়িয়ে দিলাম, সৌন্দর্য, ব্যাপারটা এমন রাইট হতে পারে। রাইট। দেখুন দিন শেষে সবকিছু আমরা সৌন্দর্যের পূজারি। সো আপনার সুন্দর কিছু দেখলে আবার ভালো লাগবে, কিন্তু ব্যাপারটা শুধু সুন্দরের মাঝেই যে দেখে আসলে পুজো করবো ব্যাপারটা এরকম না। শুধু পুজো তো তখনই করা হবে যখন আপনার কাছ থেকে আমার কিছু মানে পাওয়ার গিভ এন্ড টেকের জায়গাটাও তৈরি হবে। সো আপনার সিভি থেকে যদি আমি কিছুই না পাই, আমি কেন আমার আপনার সিভিটাকে ভ্যালু দেবো? তাহলে স্যার আমরা একটি পূর্ণাঙ্গ সিবি বানিয়ে ফেললাম স্যার, শুরু থেকে শেষ পর্যন্ত একদম মোটামুটি। একদম মোটামুটি না, সেখানে পুরোদমে। কিছু বলা প্রয়োজনীয় সবকিছু আমরা আলোচনা করেছি একটা সিভিতে। ইভেন অডিয়েন্সের কাছ থেকে যা যা কোয়েশ্চেন ছিল, কিছু কোয়েশ্চেন আমি নিয়েছি স্যার, আরো কিছু কোয়েশ্চেন আছে আমি নিব সামনে। Sure, এখন স্যার সিভি তো হয়ে গেল, খুব ভালো কথা, সার্কুলারও পেয়ে গেলাম, সিভিটা একদম। পাঠাবো কি করে? পাঠাবো কিভাবে, চাকরিটা সিভি খুঁজবো কিভাবে, কার কাছে যাব, কোথায় যাব, কি করব না করব, রাইট, অনেক প্রশ্ন। কারণ এই জায়গাটা যদি আমি ঠিক করতে না পারি, কারণ আমি আমার সিভিটা অনেক সুন্দর করে বানালাম, কার কাছে পাঠাবো, কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, চাকরিটা কিভাবে খুঁজবো, সেই জায়গাটাও যদি আমি না জানি, তাহলে আমার সিভিটা কোনো কাজে লাগবে না। আমি শুধু শুধু সিভিটা বানিয়ে নিজে দেখবো, আর সেটা হচ্ছে শেষ পর্যন্ত বয়স যখন শেষ হবে মুড়ির ঠোঙ্গা বানিয়ে মুড়ি খেতে পারবো। সো যেটা হচ্ছে যে আমরা জব সার্চ করার জন্য আমি কিছু জায়গা বলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু স্টুডেন্টদেরকে নিয়ে বেশি ফোকাসড, তো আমি স্টুডেন্টদেরকে বলবো আপনি আপনার ক্লাসমেটের সাথে রিলেশনটা ভালো রাখুন। এটা হচ্ছে খুব ফার্স্ট প্রায়োরিটি। কেন সেটা একটু পরে ব্যাখ্যা করছি। তারপরে হচ্ছে আপনার কাছের মানুষ আর কে, আপনার টিচার, আপনার প্রফেসর, আপনার যারা আছেন মেন্টর হিসেবে, যারা মানে পড়াশোনার লাইফে যারা মেন্টর, তাদেরকে হচ্ছে বা সিনিয়র যারা আছেন, এদের সবাই হচ্ছে এদের সবার সাথে ভালো সম্পর্ক রাখুন। কেন বলছি তার কারণটা হচ্ছে ক্লাসমেট আজকে আপনাকে কোনো হেল্প করতে পারবে না, বাট রাসেল কাউসার আজকে হয়তো এসিআই তে চাকরি করছেন, কিন্তু রাসেল কাউসারের সকল বন্ধু কিন্তু এখনো চাকরি করছে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো রাসেল কাউসারের সাথে যদি ভালো সম্পর্ক তার ক্লাসমেটরা রাখে, তাহলে সম্পর্কটা রাখার ফলে কি হচ্ছে, যারা এখন পর্যন্ত জব লাইফে আসতে পারেনি তাদের জন্য রাসেল একজন কি হয়ে যেতে পারে, সে একটা নেটওয়ার্ক হতে পারে, তাকে মিডিয়া হতে পারে, সে তাকে সাপোর্ট দিতে পারে। এন্ড দ্যাটস ওয়াই আমি বলছি যে আপনার ক্লাসমেটদের সাথে আপনার রিলেশনটা ভালো রাখুন। এক্সিকিউটিভ এমবিএ নিয়ে যখন কথা বলেছিলেন, এক্সিকিউটিভ এমবিএ তে শুধুমাত্র কিন্তু স্টুডেন্ট এক্সিকিউটিভ এমবিএ তে যাচ্ছে না, স্টুডেন্টদের সাথে কিন্তু এক্সিকিউটিভরাও যাচ্ছে, ওদের মোস্ট অফ দ্য স্টুডেন্টরাও কিন্তু এখন এক্সিকিউটিভ এমবিএ করছে। সো ইনফ্যাক্ট রেগুলার এমবিএ তেও প্রচুর প্রফেশনালরা যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে আপনাকে ওই জায়গাতেও নেটওয়ার্কিংটা স্ট্রং করতে হবে। তার মানে ক্লাসমেট আপনার জন্য একটা সোর্স অফ মানে আমি বলবো জব খুঁজে দেওয়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। সে হয়তো আজকে হচ্ছে কিংবা 5 বছর পরে হচ্ছে। আপনি হয়তো চাকরি খুঁজে নিলেন, এক জায়গা থেকে আরেক জায়গায় সুইচ করতে গেলেও আপনার এই ক্লাসমেটটা আপনাকে হেল্প করবে। সো মাথায় রাখবেন, বন্ধু সবসময় যেন বন্ধুই থাকে, বন্ধু কখনো যেন শত্রু না হয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে টিচারদের সাথে কেন রিলেশনটা রাখবেন, বিকজ অফ আপনি ছাড়া আপনার আগে এই ইউনিভার্সিটি থেকে অসংখ্য ব্যাচ বের হয়ে গেছে। আপনি ইউনিভার্সিটি যদি নতুন হয়, তাহলে আপনার টিচারের সাথে আপনার টিচার এর আগে যে ইউনিভার্সিটিতে ছিল সেই ইউনিভার্সিটির প্রচুর ব্যাচ বের হয়ে গেছে। আপনার টিচারের সাথে বন্ধু বান্ধবরাও অন্য অনেক জায়গায় আছে, টিচারের ইউনিভার্সিটির বড় ভাই ছোট ভাইরা অনেক জায়গায় আছে। তারপরে টিচার কিন্তু অনেক বড় একটা স্ট্রং নেটওয়ার্কের জায়গায় কাজ করবে। আপনি দেখা যাচ্ছে ওনাকে যদি আপনি মানে ভালোভাবে ইমপ্রেস করতে পারেন, তিনি আপনাকে রেফার করে দিচ্ছেন, হয়তো অমুক জায়গায় যাও, তমুক জায়গায় যাও, এর কাছে যাও, তার কাছে যাও, আমার বন্ধু আছে, আমার স্টুডেন্ট আছে, আমার ছোট ভাই আছে, এই আছে, সে আছে, সে আপনাকে কি করতে পারবে। এই যে আমরা বলি যে মামা চাচা খালু নাই আমার চাকরি হচ্ছে না, ভাই মামা চাচা খালুর জন্য না, মানে মামা চাচা খালুই থাকতে হবে এরকমটা না, মামা চাচা খালু অনেকভাবে বানানো যায়। সো আপনার টিচারকেও আপনি আপনার মামা চাচা খালু বানিয়ে ফেলতে পারেন, কিন্তু ব্যাপারটা যেন এরকম না হয় টিচারের কাছে গিয়ে যেন এরকম না হয় ইয়ো মামা হাই হাউ আর ইউ, এরকম যেন না বলে ফেলা হয় আবার ভুল করে। সো আরেকটা হচ্ছে বিজনেস পিপলদের সাথে সম্পর্ক রাখা।
বিজনেস পিপল কারা? বিজনেস পিপল হচ্ছে যারা বিজনেস করছেন, ছোট ছোট স্টার্ট আপ করছেন, দেখা যাচ্ছে মিডিয়াম স্টার্ট আপ হয়তো, এখন আর স্টার্ট আপ যেহেতু অনেক জনপ্রিয়, স্টার্ট আপ গুলো যারা তৈরি করছেন তারা আমাদের মতোই, মানে বয়স হয়তো খুব বেশি না, তারা মানে মোটামুটি একটা অ্যামাউন্ট নিয়ে নেমে গেছেন বা কোনো একটা সাপোর্ট নিয়ে নেমে গেছেন বা ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে নেমে গেছেন। তাদের সাথে রিলেশনটা যদি ভালো থাকে ওই স্টার্ট আপের জন্য, ওর স্টার্ট আপ কি হয়, কাছের মানুষগুলোর দিকে মানে সাধারণত চেষ্টা করা হয় হচ্ছে যে রান করানোর জন্য, কারণ কাছের মানুষরা একটু বেশি ডেডিকেটেডলি কাজ করবে, একটু এক্সট্রা এফোর্ট দিবে, একটু সময় দিবে, কারণ সব স্টার্ট আপই একটু 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 বেশি সবাই চায়। তো আপনি ওই জায়গাতে হয়তো একটু এক্সট্রা এই সুযোগটা আপনি যদি দিতে পারেন, প্রুভ করতে পারেন যে আমি দিতে পারবো, আপনার জন্য ইজি হয়ে গেল। অ্যান্ড দেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এফএনএফ যারা আছে এদের মাঝে কাকে আমার কাজে লাগতে পারে, কে কোথায় আছে, কাকে কোথায় লাগানো যায়, কাকে কিভাবে ব্যবহার করা যায়। আমি বলবো যে আপনি একটা এক্সেল তৈরি করেন, আমি অথবা এক্সেল ভুলে যান, আপনি একটা খাতা তৈরি করেন। আপনি আপনার মোবাইলে, আমি বলবো যে মোবাইলে যে ফোন লিস্টটা আছে ফোন বুক থেকে খুঁজে বের করেন কে কার কোথায় কানেকশন আছে, কাকে দিয়ে আমার কোথায় হেল্প পাওয়া যেতে পারে। সো চাকরি খোঁজাটা, দেখেন বিসিএস এর জন্য আমরা কি করি, প্রিপারেশন নিচ্ছি সে কবে থেকে, ইন্টারমিডিয়েটের পর থেকে আমরা সবাই বই কিনে শুরু করছি, মানে প্রফেশনাল লিঙ্ক আপ শুরু করছি, ফেসবুকের গ্রুপগুলোতে চলে যাচ্ছি, বিসিএস এর বড় ভাই যারা আছে তাদের কাছে চলে যাচ্ছে, কিভাবে যাব কিভাবে করব সেটা প্রিপারেশন নিচ্ছি। সো আমি বলবো সেম প্রিপারেশনটা এত স্ট্রংলি নেওয়ার কিছু নেই, বাট ওটার পাশাপাশি এই প্রিপারেশনটা একটু নেই, কারণ প্রাইভেট সেক্টরেও একেবারে যে আমরা খারাপ আছি এরকমটা না, আমরা কিন্তু হিউজ অ্যামাউন্টের মানে রেভিনিউ এখান থেকেও গভর্নমেন্টকে বলেন বা কান্ট্রিকে বলেন বা নিজেকে বলেন, আমরা সাপোর্টটা কিন্তু এখান থেকেও পাচ্ছি বা দিচ্ছি বা নিচ্ছি। ইনফ্যাক্ট এখানে অপরচুনিটির সুযোগও প্রচুর আছে, আপনি ভালো কাজ করলে ভালো অনেক কিছু, 6 ডিজিট স্যালারি নেওয়া এখান থেকে খুব ইজি। আপনি যদি অনেস্ট থেকে, অনেস্ট ওয়েতে ভালো একটা কিছু কামাতে চান, খুব অল্প বয়সে রিটায়ার্ডও করতে চান, প্রাইভেট সেক্টর ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক জায়গা আপনার জন্য। সো ওটার জন্য একটু প্রিপারেশন নেওয়াটা উচিত আমি বলবো। সো একটা খাতা বানিয়ে নিতে পারেন যে জব সার্চ নামে, আমি কিভাবে কার কাছে যাবো, নেটওয়ার্কিং নামে হয়তো বানিয়ে ফেলতে পারেন একটা পেজ, এদের সাথে নেটওয়ার্কিংটা ভালো রাখতে হবে। এন্ড দেন হচ্ছে ইন্টার্নশিপ, ইন্টার্নশিপের জন্য ফ্রি ইন্টার্নশিপ হলো প্লিজ অ্যাপ্লাই করেন। কেন? অনেকে মনে করে যে টাকা না দিলে যাব কেন। So, আমার কথা হচ্ছে টাকা না দিলে এই জন্যই যাবেন, একটা কোম্পানিতে যদি যান মিনিমাম মিনিমাম 50টা লোকের সাথে আপনার পরিচয় হবে। এই 50টা লোক আপনাকে 50 টাকা থেকে 50 রকম ভাবে হেল্প করতে পারবে যদি আপনি তাদের সাথে ভালো একটা রিলেশন তৈরি করতে পারেন। ভুলে এর পাশাপাশি হচ্ছে এই যে 3 মাস আপনি কাজ করছেন, এই 3 মাসে আপনি একটা কালচারকে জেনে যাচ্ছেন, একটা কোম্পানি কি চায়, একটা কোম্পানির মিশন, মিশন স্টেটমেন্ট মানে কি, মিশন দিয়ে কি বোঝাচ্ছে, মিশন দিয়ে কি বোঝাচ্ছে, কেন বোঝাচ্ছে, কোম্পানি কি চাচ্ছে, আপনার কাছে কি চায়, কিভাবে ভালো করে একটা জায়গায় যেতে পারবো, কিভাবে কোম্পানি কোন টোনে কথা বললে আমাকে ধরতে পারবে, এই যে জায়গাগুলো ইন্টার্নশিপ পিরিয়ডে আপনি ধরে ফেলতে পারবেন। এবং কোন কোন জায়গাতে আপনার গ্যাপ আছে সেটাও ধরে ফেলতে পারবেন, এবং তাতে হবে কি আপনি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন। সো ওই যে প্রথমেই শুরু করেছিলাম সেলফ ডেভেলপমেন্ট দিয়ে, এবং শেষ পর্যায়ে এসে আবারও বলছি সেলফ ডেভেলপমেন্ট। এটা আমি বলবো যে এটা যে কত বড় একটা জিনিস সেলফ ডেভেলপমেন্ট, এটা আপনি যদি নিজেকে নিয়ে অ্যানালাইসিস না করেন টের পাবেন না। আচ্ছা, তারপরে হচ্ছে চাকরি খোঁজার জন্য আরেকটা জায়গা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যত খোঁজাখুঁজি জায়গায় তৈরি করে না কেন নিজেকে তৈরি না করলে আসলে হবে না, সেলফ অ্যানালাইসিস। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। নিজের ভিতরে ডুব দিতে হবে, নিজেকে জানতে হবে আমার স্ট্রং পয়েন্ট কোনটা, আমার স্ট্রেংথ কোনটা, আমি ভালো পারি কি, আমার কোন জায়গাতে ভালো, আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কি ভালো, আমি হয়তো এই রেজাল্টটা ভালো করেছি, আমি হয়তো এই সাবজেক্টে ভালো করেছি, আমার পছন্দের জায়গা হচ্ছে ওটা। দেখেন আমি যদি আমার কথা বলি, আমার পড়াশোনা করেছি আমি ফিজিক্সে, আমি ফিজিক্সে পড়াশোনা করেছি, চাকরি করছি এইচআর এ। সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই, বিকজ অফ আমি যখন নিজের ভিতর ডুব দিয়েছিলাম আমি দেখতে পেলাম হচ্ছে আমি মানুষ নিয়ে কাজ করতে পছন্দ করি। তো মানুষ নিয়ে কাজ করলে ফিজিক্সে করার সুযোগ আমার নেই। ভাই আমি আমি ফিজিক্সকে একটা সময় পছন্দ করতাম, মাস্টার্সে এসে মনে হলো যে আমি সরি ফিজিক্স আমার জন্য না। তারপরে কি হলো, আমি প্রচুর মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এমন কোনো ন্যাশনাল বলেন বা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো আছে, আমি নাই এরকম কোনোটাই করিনি। আমি রোটারি করেছি, আমি রোটারি একটা চার্টার প্রেসিডেন্ট ছিলাম, আমি দেখা যাচ্ছে অ্যাপেক্স ক্লাব করেছি, আমি দেখা যাচ্ছে রেড ক্রিসেন্ট করেছি, আমি দেখা যাচ্ছে বিএনসিসি করেছি, আমি রোভার স্কাউট করেছি। আমার লাইফে আমি বিএনসিসি বলেন আর রোভার স্কাউট বলেন প্রায় 15টার মতো আমি
ক্যাম্প করেছি, আমি দেখা যাচ্ছে মিলিটারি এনভায়রনমেন্টের সাথে আমি প্রায় 11টা ক্যাম্প করেছি। আমি বাংলাদেশ নেভি বলেন বা আর্মি বলেন বা এয়ারফোর্স বলেন, তারা কি চায় সেটা আমি জানি। সো আমার জন্য ইজি হচ্ছে কি, আমি যে যতগুলো জায়গায় কাজ করেছি সবগুলো জায়গায় আমাকে এখন হেল্প করে। আমি যত মানুষের সাথে ডিল করতে যাই আমি বুঝি এই মানুষটা কি চায়, ওই মানুষটা কোন টোনে কথা বললে পছন্দ করবে, ওই মানুষটা কি বললে ভালো লাগবে, ওই মানুষটাকে কিভাবে ম্যানেজ করতে হবে। সো এই যে সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো দিয়ে আমি বুঝলাম, ও আচ্ছা তাহলে মানুষের সাথে কাজ করাটা হচ্ছে তাহলে আমার আলটিমেট ডেস্টিনেশন, এটা আমার করা উচিত। তাহলে কোথায় করতে হবে? হয় আমাকে সেলসে করতে হবে, আদার দেন হয়তো অন্য কোথাও করতে হবে। তখন এইচআর কি জানতাম না। তো সেলসে চাকরি করা শুরু করলাম। সেলসে ঢুকে মনে হলো যে ভাই সেলস আমার কাজ না। 2 মাসে বুঝে গেলাম যে ইটস ওকে, সেলস আমার জন্য না। সো সেলস ছেড়ে দিয়ে তখন খোঁজা শুরু করলাম যে আসলে কোথায় যাওয়া দরকার। এন্ড দেন আমি মানে ফাইনালি বুঝলাম বা জানলাম যে এইচআর নামে একটা ডিপার্টমেন্ট আছে যেখানে মানুষকে নিয়ে প্রচুর কাজ করা যায়। এন্ড দেন আমি আমার কাজ শুরু করলাম এইচআর এ। আলহামদুলিল্লাহ মোটামুটি তো পার করে ফেললাম ক্যারিয়ারের লম্বা একটা সময়। এখন মোটামুটি দেখা যাচ্ছে বাংলাদেশে একটা মাল্টিনেশনাল কোম্পানির দেখা যাচ্ছে বাংলাদেশ ব্রাঞ্চে আমি হয়তো তার এইচআরটাকে লিড করছি। সো এটা পুরোটাই, এই জার্নিটা কিন্তু একদিনে হয়নি বা একভাবে হয়নি। নিজেকে জানতে হয়েছে, নিজেকে বুঝতে হয়েছে, কোথায় ডেভেলপ করতে হবে খুঁজতে হয়েছে। আমি বলবো না যে আমি এখনো 100% ডেভেলপ, আমার এগুলো খুঁজে খুঁজে বের করতে হয়েছে। আপনি জেনে অবাক হবেন, আমি এক্সেলের কেউ শিখাইনি, এক্সেলের কোনো গুরু আমার নেই। বাট আমি যদি বলি যে আমার কোম্পানিতে যদি 5 জন টপ লেভেলের এক্সেল এক্সপার্ট বলেন, আমি একজন হয়তো ওখানে কোনো 5 নম্বর হলেও ওখানে আমি থাকবো। তাহলে আমি এটা কিভাবে করেছি? আমি যখন বুঝে গেছি যে এক্সেল আমাকে জানতে হবে, তখন আমি এক্সেল শেখা শুরু করেছি। আমার এখনো মজার কথা মনে পড়ে, আমি এটা সবসময় বলি। আমার বন্ধু মাসুম, ও এক্সেল মোটামুটি ভালো পারে। তো আমি যখন চাকরি জীবনে ঢুকলাম, ঢোকার পর দেখলাম ভাই আমার এক্সেল জানতে হবে। তো আমি কি করলাম, আর মাসুম কুমিল্লায় ছিল তখন, আমি ওই নাইটে কুমিল্লা চলে গেলাম শুক্রবারে। বৃহস্পতিবার রাতে গেলাম, শুক্রবার সারাদিন ওকে বসায় রাখলাম ওর বাসায় বসে, ওর কম্পিউটারে এক্সেলের এ টু জেড আমি তার কাছে দেখলাম। শুক্রবার রাতে আবার জার্নি করে ঢাকায় চলে আসলাম। অ্যান্ড দেন গুগল মামা এবং ইউটিউব, ভাই এই দুজনই হচ্ছে আমার টিচার। এরা আমাকে শিখিয়েছে এবং আজকে আমি বলবো যে আমি অনেক কিছু না জানলেও আমি মোটামুটি অ্যাডভান্সের মোটামুটি স্টুডেন্ট বলতে পারেন, বেসিক স্টুডেন্ট। নিজেকে ওই জায়গায় ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করেছি। আমি দেখেছি যে আমার এই জায়গাটাতে ইমপ্রুভ করতে হবে, ওকে আমি এটা নিয়ে কাজ শুরু করেছি। আমার দেখা গেছে, ওকে আমি সিলেটের ছেলে, ওই জায়গাটা আপনি জানেন কিনা এটা, সিলেটের মানুষ, আমি যদি এখন কথা বলা শুরু করি সিলেটের ভাষায়, আপনারা কেউ আমার কথা বুঝবেন না। সো আমার কি হচ্ছে, আমি যদিও আমার ভাষায় কখনো, আমার ফ্যামিলিতে সিলেটের ভাষায় কথা বলে না, যদিও বলে না, তারপরেও আমার যখন মনে হলো যে শুদ্ধ ভাষায় কথা বলা জানতে হবে আমাকে, তখন আমি কি করলাম, আমি আবৃত্তি সংগঠনের সাথে কাজ করা শুরু করলাম। আমি নিজে আমি আবৃত্তি করি। আমি আপনাকে হয়তো রাসেল ভাই বলার সুযোগ পাইনি কখনো। আমি একটা সময় আবৃত্তি করেছি, এখনো মোটামুটি মন ভালো করার জন্য মাঝে মাঝে করি। আমি বিটিভিতে আবৃত্তি করেছি, বিভিন্ন রেডিওতে আবৃত্তি করেছি এবং বিটিভি ছাড়াও বিভিন্ন ইয়েতেও টেলিভিশনে আমি করেছি। তো নিজেকে কি করেছি, আমাকে জানতে হবে, নিজের ভাষাটাকে ভালো করে জানতে হবে। দেন ডেফিনেটলি আমাকে কি করতে হবে, আমি জেনেছি আবৃত্তি সংগঠনগুলো খুব শুদ্ধ ভাষায় কথা বলা শিখায়, ওকে ডান, আমি ওখানে চলে গেছি। আমি সময় দিয়েছি, শিখার চেষ্টা করেছি, আমি বলবো না আমি পারফেক্ট। আমি যেখান থেকে যেটা জানার জন্য প্রয়োজন আমি সেটা করেছি। নিজেকে ডেভেলপ করার জায়গাতে আমি কখনো রাখিনি। আমি এখনো যেটা করি, সময় পেলে আমি ব্লগ পড়ি, এইচআর এর ব্লগ পড়ছি। হয় নিজেকে ডেভেলপ করতে হবে, বিকজ অফ আমি এখন ম্যানেজার আছি, আমি যদি সি লেভেলের যেতে চাই, মানে আমি যদি সিএইচআরও করতে চাই, তাহলে ভাই আমার এইচআরে আরো ভালো ভাস্ট নলেজ লাগবে। সো কি করতে হবে, ইন্টারন্যাশনাল সিএইচআরও কি করছে, তারা কি লিখছে, কিভাবে চিন্তা করছে, আমাকে পড়তে হচ্ছে প্রতিদিন। So, আমি আমাকে ডেভেলপ করছি, তার মানে হচ্ছে সেলফ অ্যানালাইসিস আমাকে এখনো করতে হচ্ছে। আপনি ফ্রেশার হলে আপনি ভাবার কোনো কারণ নেই যে আমি করে ফেললাম, আমার শেষ হয়ে গেল। এটা প্রতিদিনের প্রসেস, এটা ডাক্তারদের মতো অবস্থা। ডাক্তাররা যেরকম প্রতিদিন পড়তে হয়, আপনাকে অ্যানালাইসিস প্রতিদিন করতে হবে, আমার কোথায় গ্যাপ আছে। প্রতিদিন আপনি নিজের অসংখ্য ভুল খুঁজে পাবেন, এগুলো খুঁজে বের করতে হবে। ঠিক আছে? সো বলছিলাম যে খোঁজার জন্য ক্লাসমেটদের সাথে, নিজের টিচারদের সাথে, বিজনেস পিপলদের সাথে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে তারপর সম্পর্ক রাখতে হবে, ইন্টার্নশিপের সাথে সম্পর্ক রাখতে হবে, ইন্টার্নশিপ করতে হবে। সেটা যে টাকাই হোক, টাকা দেখ বা না দেখ, যাই হোক যাই করুক। ইন্টার্নশিপ নিয়ে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। আমি এখন যে কোম্পানিতে আছি, আমরা ইন্টার্নশিপ অফার করি হচ্ছে 15,000 টাকায়। রাসেল ভাই আপনি জেনে অবাক হবেন, 15,000 টাকা আমার মনে হয় না বাংলাদেশের কোনো কোম্পানি ইন্টার্নশিপের জন্য দেয়। বাট ব্যাড এক্সপিরিয়েন্স শেয়ার করি, এবার আমি কখনো দেখি। ব্যাড এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এবার। এত টাকা অফার করি, সেটা মেনশন করে দেওয়ার পরেও আমরা ইন্টারভিউতে কল করে ছেলেদের পাই নাই। ভালো ভালো কিছু বুঝতে ছেলে পারছি। পেয়েছি, ভালো ভালো ছেলে পেয়েছি, ছেলেরা এসেছে, কাজ করছে এবং আমরা তাদেরকে নেক্সট লেভেলে আমরা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনায় আছি। অলরেডি 4 মাস বোধহয় হয়েছে ওদের। আমরা একটা প্রসেস ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, ইভ্যালুয়েশন শেষ হয়ে গেলে হয়তো 6 মাসের একটা ইভ্যালুয়েশন চলছে, ওটা শেষ হয়ে গেলে হয়তো তাকে পার্মানেন্ট করে নেবে।
অফারটা ছিল হচ্ছে 15,000 এবং এটা 3 গুণ হয়ে যাবে 6 মাস পর যদি আপনি পার্মানেন্ট হন। সো আমি বলবো ফ্রেশারের জন্য এটা একটা অ্যাবসলিউটলি লুক্রেটিভ মানে অফার। হিউজ স্যার, আপনি অ্যাবসলিউটলি, এবং আমি এই অফারটার পরেও না আমি এই ডিটেলস হিউজ। কথাগুলো লেখা ছিল রাসেল ভাই যে আমরা 6 মাস পরে পার্মানেন্ট করব আপনি যদি পারফরমেন্স ভালো করেন এবং আপনার স্যালারি অলমোস্ট 3 গুণ হয়ে যাবে। এই যে কথাগুলো লিখে দেওয়ার পরেও না কিছু কিছু ছেলে পেলে ঘুমের মধ্যে আছে, ফোন করেছে আমার যিনি আছেন ফোন করার এক্সিকিউটিভ, তিনি ফোন করেছেন। ফোন করার পর ঘুমের মধ্যে আমি এখন একটু পরে কথা বলি, আমি ব্যস্ত আছি, পরে ফোন দিচ্ছি, আমি এখন কথা বলতে পারবো না, আমি ঢাকার বাইরে আছি, অন্য সময় ইন্টারভিউ শিডিউল দিতে হবে, এখন আসতে পারবো না। মানে এখন আমাকে হয়তো বলতে পারেন যে আমাকে তাহলে ইন্টারভিউর জন্য ডেকেছেন কবে, আমরা কিন্তু একদিন গ্যাপ দিয়ে ডেকেছি। সো আপনি ঢাকার বাইরে থাকলেও একদিনের ভিতর ঢাকায় আসতে পারবেন না, এটা আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না। তো এটা নিয়ে আমি একবার লিঙ্কডইনে লিখেছিলাম, আমাকে প্রচুর দেখা যাচ্ছে নেগেটিভ কমেন্টের আনসার দিতে হয়েছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনি নিজেকে ডেভেলপ না করে প্রফেশনালদের পিছনে লেগে আমার লাভটা কি বলেন? আমি আপনাকে হয়তো ইনফরমেশন এই যে আজকে জানালাম যে আমার ইন্টার্নশিপের জন্য ডেকেছিলাম, স্টুডেন্টরা আসেন নাই। অনেকে আমাকে বলেছে ঠিক লোকটাকে আপনি ডাকেন নাই। ঠিক লোক মানে কে? এটার আনসারটা কে দিবে আমাকে? ঠিক লোকটা আসলে কি? ঠিক লোকটা তো সবাই, আমি যাকে ডাকবো সেও তো ঠিক লোকই। তাহলে সে বেঠিক লোক সেটা কি তাহলে কোথাও লেখা থাকে যে সে এ ঠিক লোক আর ও বেঠিক লোক, এটা হলে ঠিক ওটা হলে বেঠিক? এগুলো তো কোনো লেখার জায়গা নেই, তাই না? আমার তো এই জায়গাগুলো হচ্ছে ফ্রেশারদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমি আসলে কি চাচ্ছি, আমি আসলে কি জবটা চাচ্ছি, আমি কি আসলে জবটা করতে চাচ্ছি, তাহলে না হলে আমি কেন অ্যাপ্লাই করছি? এই জায়গাগুলোকে একটু মাথায় নিতে হবে। দেখেন, একটা চাকরি, এটা আসলে আমি বলবো এই জব ইজ মোর দেন মানে সামথিং দ্যাট ব্রিংস ইউ মানি। আপনি একটা জায়গায় কাজ করবেন, আপনি এটা এখান থেকে টাকা পাবেন, এবং এটা এর মানে এই না যে আপনি শুধু টাকা এখান থেকে পাবেন, মানে এটা মানে ইটস সামথিং দ্যাট গিভস ইউ মানে ইকুয়াল বেনিফিটস আপনার বোথ, মানে আমি বলবো যে আপনাকেও দিচ্ছে এন্ড অলসো দ্য এমপ্লয়ার্স, দুজনকেই আপনাকে একটা ইকুয়াল বেনিফিটস দিচ্ছে, যেটা একটা জব। সেটার মাধ্যমে আপনাকে রিক্রুট করে কোম্পানি যেমন আপনাকে দিয়ে কিছু কাজ করবে, আপনিও কোম্পানি থেকে কিছু বেনিফিট সেখান থেকে দিবেন। সো এই যে একটা জায়গা, এই জায়গাটা যদি আপনি রিলেশনটা যদি স্মুথ না হয় এবং খোঁজার জায়গাটাও যদি স্মুথ না হয়, তাহলে আপনি যেমন বিপদে পড়বেন আর যারা খুঁজতেছে তাদেরকেও বিপদে ফেলে দিবেন। সো আসলে অনেক কথা বলে ফেলেছি, 1 ঘন্টা মানে লাইভ আমরা 1 ঘন্টা 25 মিনিটে বোধহয় নিয়ে চলে এসেছি। আমি একেবারে শেষ দিকে যেতে চাই, আমরা খুঁজবো কোথায় চাকরি খোঁজার জন্য? এই মানুষগুলো ছাড়াও আরো কিছু জায়গা আছে আমার কাছে। যেটা মনে হয় সেটা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যেমন জেনারেশন জেড যেটা করছে, আপনাকে ডেভেলপ করার জন্য কাজ করছে। সো প্লিজ জেনারেশন জেড এর সাথে ইনভলভ হন, তাদেরকে সময় দেন, তাদেরকে যারা কাজ করছে তাদের সাথে ইনভলভ হন, কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। ঠিক একই রকম জেনারেশন জেড এর মতো আপনার ইউনিভার্সিটিতে কিছু কেরিয়ার ক্লাব আছে, আমি বলবো প্রত্যেকটা ইউনিভার্সিটি কেরিয়ার ক্লাব আছে, তারা সবাই আপনাকে ডেভেলপ করার জন্য কাজ করছে। তাহলে তাদের সাথে কাজ করেন। এবং কেরিয়ার ক্লাবগুলোর সাথে না প্রত্যেকটা মোটামুটি কোম্পানির সম্পর্ক থাকে, তার যখন লোক লাগে দেখা যাচ্ছে কেরিয়ার ক্লাবের প্রেসিডেন্টের কাছে একটা মেইল পাঠিয়ে দিচ্ছে, সিবি লাগবে ভাই, সিবি পাঠিয়ে দাও, এবং ওই ক্যারিয়ার ক্লাবের থেকে সিভি গুলো দেখা যাচ্ছে কোম্পানিগুলো নিয়ে আসতেছে। কারণ কি, এখন মোস্ট অফ দ্য কোম্পানিও সিভি খুঁজের জায়গাটাকে কস্ট ইফেক্টিভ ওয়েতে চিন্তা করে, আমি খরচ করব না, কত সহজে আমি সিভিটা পেতে পারি। লিঙ্কডইন হচ্ছে একটা সহজ মাধ্যম। আমি যদি একটু গুছিয়ে বলি তাহলে আমি বলবো হচ্ছে কেরিয়ার সেন্টার বা ক্লাব যেগুলো আছে এদের সাথে আপনার সম্পর্ক করা উচিত। তারপরে হচ্ছে জেনারেশন জেড এর মতো যারা বিভিন্ন এই ধরনের মানে প্রফেশনাল সার্ভিস গুলো যারা দিচ্ছে তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করেন। আমি আরো কয়েকটা জিনিস যারা হচ্ছে যেমন সিএলডি আছে, তারপরে হচ্ছে আরো কি 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 এক্সিলেন্স বাংলাদেশ আছে, এরাও দে আর রিয়েলি ভেরি ডুইং ভেরি গুড, তারা কানেক্ট করিয়ে দিচ্ছে, মানে এরা কিন্তু টাকা পয়সা নিচ্ছে না, কি হচ্ছে আপনাকে ডেভেলপ করতে প্রফেশনালদের সাথে কানেক্ট করাচ্ছে। জেনারেশন জেড এর তাহলে আমার লাভটা কি হচ্ছে? লাভটা হচ্ছে ভাই যে আপনাকে যে পৌঁছে দিচ্ছে সেটা হচ্ছে যে তার মানসিক শান্তি। So, আমি বলবো যে আমার মনে হয় রাসেল ভাই আপনি আমার সাথে স্বীকার করবেন হয়তো, বা এর বাইরে কি আছে বলেন আপনার জন্য? মানসিক প্রশান্তি ছাড়া তো আসলে আর কিছু নেই। নিজের পকেটের টাকা খরচ করছেন, নিজের সময়টাকে ইনভেস্ট করছেন, কি হচ্ছে মানুষগুলোকে ডেভেলপ করার চেষ্টা করছেন। যে যাদেরকে করার চেষ্টা হচ্ছে ভিউয়ার্স যারা আছেন, আমি রিকোয়েস্ট করব প্লিজ, এই যে মানুষগুলো এত কষ্ট করছে, এই যে রাসেল ভাই দেখা যাচ্ছে আজকে অফিস শেষ করে আপনাকে সময় দিচ্ছে, আমিও হয়তো অফিসের সময় শেষ করে আপনাকে সময় দিচ্ছি, আমরা বাসায় বসে আছি মানে এরকম না যে বাসায় বসে আছি, বাসায় বসে প্রচুর অফিসের কাজ করতে হচ্ছে। তো সেটা শেষ করে আপনাদেরকে সময় দিচ্ছি কেন, যেন আপনাদের একটু ডেভেলপমেন্ট হয়। সো রিকোয়েস্ট থাকবে, মাথার মধ্যে যে নেগেটিভ চিন্তা আছে এটাকে ফেলে দেন, দিয়ে পজিটিভ ওয়েতে চিন্তা করে পজিটিভ একটা এনার্জি নিজের ভিতর নিয়ে আসেন। আচ্ছা, তো কি হচ্ছে
ইনভলভ হন, মানে প্রশ্ন নেগেটিভ ওয়েতে চলে আসে, আমি কেন যাব এইসব সংগঠনে, এরা তো হচ্ছে ধান্দাবাজ সংগঠন, এরা বুঝি এই করে সেই করে, এই ধরনের অনেক নেগেটিভ কথা শুনছি আমি আমার লাইফে যখন আমিও সংগঠন করেছি। So আমি রিকোয়েস্ট করবো প্লিজ নেগেটিভ চিন্তা মাথায় আনবেন, আপনি কি দিচ্ছেন এবং আপনি কি দিচ্ছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সে আপনাকে যদি নেগেটিভ কোনো কিছুর মধ্যে নিয়ে নিয়ে যেতে চায়, আপনি সেখান থেকে সরে আসেন। আমি জানি হ্যাঁ প্রচুর নেগেটিভ সোশ্যাল বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা প্রচুর খারাপ কাজ করছে, ভালো কাজ করছেন এরকম মানে আপনি কি করে জানবেন যদি তার ভিতরেই না ঢোকেন। তো আমি রিকোয়েস্ট করবো আসেন তাদের সাথে, প্রফেশনাল যারা কাজ করছে তাদের সাথে সম্পর্ক করেন, আপনার নেটওয়ার্কিং এর জায়গাটাকে আরেকটু বড় করে দিন। তারপর হচ্ছে আমি বলবো হচ্ছে জব অ্যাডভার্টাইজমেন্ট যে ফার্ম গুলো আছে, মানে লাইক যে বিডি জবস আছে, ওখানে একটা অ্যাকাউন্ট ওপেন করে, মোস্ট অফ দ্য পিপলের বিডি জবস এ অ্যাকাউন্ট নেই, মানে এটা তো হওয়া উচিত না। কারণ হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল হচ্ছে বিডি জবসই, ওদের কাছেই দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য চাকরি চলে যাচ্ছে। সো ফ্রেশারদেরকে রিক্রুট করতে হলে এখনো ওদের কাছেই মোটামুটি যায়। সো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে ওখানে যেন আপনার একটা ভালো মানে প্রফেশনাল একটা সিভি আপনি ওখানে বানিয়ে নেবেন। মানে সিভি বানানো মানে এই না যে আমি বানিয়ে নিলাম কোনো রকম অ্যাপ্লাই করার জন্য, এরকমটা না। কারণ আপনি একটা অ্যাকাউন্ট খোলা মানেই শেষ নয়, অ্যাকাউন্টটাকে কতটুকু নার্সিং করছেন, কিভাবে করছেন, কতটুকু মানে আপডেট করছেন সেটাও ইম্পর্টেন্ট। কারণ বিডি জবসে যখন আমরা সিভি খুঁজি সেখানে একটা অপশন থাকে যে সর্বশেষ এডিট করেছিল কবে। বিলিভ মি বিডি জবসে আমরা যারা রিক্রুটার আছে আমরা প্রচুর টুলস আছে যেগুলো দিয়ে আমরা সিভি শর্ট করি। সো ওখানে লেখা থাকে লাস্ট মডিফাইড in 1 month, 2 months, 3 months, 6 months and 1 year। 1 year এর পরে আর কোনো অপশন থাকে না। তো আপনি যদি 1 year ধরে কোনো মানে ভিতরে যদি কোনো মডিফাই নাই করে থাকেন, তাহলে আমি যদি 1 year দিয়ে সার্চ করি তাহলে আপনি খুঁজে পাবো না। আচ্ছা আপনি যদি 3 মাস হয়ে যায় সার্চ করেছেন কিন্তু যে 1 মাসের ভিতরে মডিফাই করেছেন তাকে খুঁজতেছে, তাহলেও কিন্তু আপনি থাকবেন না। তো মাথায় রাখতে হবে একটু একটু হলেও আপনার সিভিটাকে প্রতিদিন আপগ্রেড করেন, কোথাও একটু মডিফাই করেন, একটু আপগ্রেড করেন, এখানে একটু ঘষা মাজা করেন। একেবারে সিভি একটা বানিয়েছিলেন সেই মনে করেন যে 5 বছর আগে, এটা দিয়ে এখনো চলছে, প্লিজ ডোন্ট ডু ইট, এরকমটা যেন না হয়। তাহলে বাংলাদেশের জন্য কারা আছে, বিডি জবস আছে, জাগো জবস নামে একটা ওয়েবসাইট আছে, তারপর ইভার জবস আছে, এরকম আরো অনেকগুলো, আমি জানি না হয়তো এই মুহূর্তে নামগুলো মনে আসতেছে না, এরাই হয়তো মাথায় আসছে। তো এর বাইরেও অনেকগুলো মানে নাম আছে যাদেরকে আপনারা খুঁজে বের করতে পারবেন, গুগলে গিয়েই খুঁজলেই হবে যে বাংলাদেশের টপ 10 যদি জব সাইট বলেন। বাট টপ 10-এ যাওয়ার দরকার নেই, টপ 3-তে অ্যাটলিস্ট থাকেন, টপ 3-তে আপনার 3টা অ্যাকাউন্ট যেন ওপেন থাকে। তারপরে হচ্ছে বাংলাদেশের বাহিরেও অ্যাকাউন্ট ওপেন করে। ভাই নিজের দেশেই শুধুমাত্র আটকে থাকবেন কেন, এত মানুষের মাঝে ফাইট করছেন, বাহিরেও একটু ফাইট করে। আপনি যদি পাশের দেশ ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে সবচেয়ে বড় জব পোর্টাল হচ্ছে Naukri.com। আপনি Naukri.com-এ একটা অ্যাকাউন্ট ওপেন করেন, খুব ইজি, Naukri.com-এ অ্যাকাউন্ট ওপেন করতে 5 মিনিট লাগে। কারণ Naukri.com হচ্ছে বেসিক ইনফরমেশন দিয়ে আপনার সিভিটা অ্যাটাচ করে দিলেই হয়ে যায়। তারপরে হচ্ছে আপনি যদি আরো ইন্টারন্যাশনাল মার্কেটে যেতে চান তাহলে মনস্টার আছে, তারপর হচ্ছে ইনডিড আছে, কিজিজি আছে। বাট বেসিক্যালি আমি যাদের সাথে কাজ করেছি আর কি, আমি তাদের নামই হয়তো বলছি। এর বাইরেও আরো অনেক ধরনের পোর্টাল আছে, এরাই মোটামুটি টপ লেভেলের ইন্টারন্যাশনালি বিভিন্ন জব পোর্টাল। সো আমি রিকোয়েস্ট করবো এই পোর্টালগুলোতে যেন অ্যাটলিস্ট আপনার একটা অ্যাকাউন্ট থাকে। কারণ বিডি জবস ছাড়া বাকি সব জায়গায় অ্যাকাউন্ট ওপেন করা খুব ইজি। কারণ বিডি জবসে খুব বেশি ইনফরমেশন নাই, এই জন্য ওই যে বললাম আমরা বাংলাদেশে আসলে একটু বেশি ইনফরমেশন লাগেই, কিন্তু বাংলাদেশের বাইরে অন্য জায়গাতে আসলে খুব বেশি ইনফরমেশন লাগে না। সো আপনি অন্য দেশে অ্যাকাউন্ট ওপেন করতে আপনার খুব অল্প সময় খরচ করে আপনি এখানে করতে পারবেন। সো ওপেন করে রাখেন এবং আপনি হচ্ছে জব অ্যালার্ট ওপেন করে রাখেন, আপনার কাছে ইমেল চেক করেন, ইমেলে প্রতিদিন আপনার কাছে জব আপডেট আসতে থাকবে, কোথায় কোথায় কি ওপেনিং আছে, মানে লাইফটা কিন্তু খুব ইজি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেমন আমাদেরকে থ্রেটের মধ্যে ফেলেছে, চাকরি যারা চাকরি করছি এবং যারা চাকরি করব, নিজেকে ডেভেলপ না করলে যেমন থ্রেটের উপর পড়েছি, কিন্তু ডেভেলপ করে ফেললেন না, এটা আমাদের জন্য হচ্ছে ব্লেসিংস, আমাদের সবকিছুকে সহজ করে দিচ্ছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এই সফটওয়্যারগুলো করে কি, যে আপনার সাথে ম্যাচ করা যে জবগুলো আছে এগুলো আপনাকে সিভি গুলো পাঠিয়ে দিচ্ছে, বা আপনার সিভিটা হয়তো পাঠিয়ে দিচ্ছে, কিংবা আপনি না পাঠালে আপনাকে হয়তো অ্যাপ্লাই করার জন্য বলে দিচ্ছে। মানে পারমিশন দিতে হয়, যেমন মনে করেন যে হচ্ছে কিছু ইন্টারন্যাশনাল ফর্ম আছে যাদেরকে যদি আপনি পারমিশন দেন, আমার পারমিশন আছে, তুমি আমার সাথে ম্যাচ করলে সিভি পাঠিয়ে দাও, পাঠিয়ে দিচ্ছে আপনার সিভি, আপনাকে অ্যাপ্লাইও করা লাগছে না। সো লাইফটা রিয়েলি ভেরি ইজি, মানে করে দিচ্ছে, আপনি সেই মানে ব্লেসিংটা নেন। বাট অ্যাকাউন্ট ওপেন না থাকলে ব্লেসিংসটা নেবেন কিভাবে? সো এই জায়গাগুলোতে একটু আমি বলবো যে নিজের সুন্দর একটা অ্যাকাউন্ট ওপেন করে নেন। জব প্লেসমেন্ট এজেন্সিগুলোর সাথে একটু কানেক্ট হন, বাংলাদেশে কিছু ভালো ভালো জব প্লেসমেন্ট এজেন্সি আছে যারা বাংলাদেশি না, বাংলাদেশের বাইরেও ওরা জব দিচ্ছে। লাইক আমি যদি বলি গ্রোয়েন এক্সেল, মানে গ্রোয়েন এক্সেল ইজ রিয়েলি ডুইং ভেরি গুড। এছাড়া আমি শুধু গ্রোয়েন এক্সেলকে আমি সরি আমি যতগুলো নাম বলছি আমি কারো কিন্তু ব্র্যান্ডিংও করছি না, আমি কারো মানে ইয়েও করছি না। এই নামগুলো হচ্ছে কি মাথায় আসতেছে, হয়তো এরা ভালো করছে, এদের নামগুলো আমি শেয়ার করছি সবার সাথে।
সো আপনি বাংলাদেশে কিছু ভালো ভালো এজেন্সি আছে যাদের সাথে আপনি সম্পর্ক তৈরি করেন, লাইক আপনি যদি বিএটির কথা বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো কিন্তু এজেন্সির মধ্যে দিয়ে রিক্রুট করে। সো আপনি ওই এজেন্সি যদি ভালো করে নাই চিনেন, আপনি কি করে বিএটিতে চাকরি করবেন? ইউনিলিভার রিক্রুট করে এজেন্সির মধ্যে থেকে, আপনি এজেন্সি না জানলে কোথা থেকে রিক্রুটেড হবেন? সো আপনাকে জানতে হবে যে এজেন্সিগুলো কারা, কার মাধ্যমে রিক্রুট হচ্ছে, কোথায় অ্যাপ্লাই করতে হবে, কার মাধ্যমে করতে হবে, কিভাবে করতে হবে, এই জায়গাগুলোকে খুঁজে বের করেন। প্রতিটা জায়গাতে আপনার সিভি গুলোকে দিতে থাকেন। ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যেমন জব প্লেসমেন্ট বিডি আছে, এইচআর বিডি আছে, সবার ওয়েবসাইটে গিয়ে না সিভি আপডেট করে দেওয়া যায়। তারপর আরেকটা আছে ইয়েস বিডি বোধ হয়ে আছে, মানে আমি সরি, আমি যাদের সাথে কাজ করেছি তাদের নামগুলোই মনে আসতেছে আমার। আর অনেক ভালো ভালো আছে যারা আমি নামগুলো হয়তো মনে নেই, বাট মনে আসলে হয়তো আমি চেষ্টা করবো কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য। যে লাইভটা আছে সেটা লাইভে কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে তাদের কাছেও সিভি গুলো ড্রপ করতে পারেন। তবে সবচেয়ে মোস্ট বিউটিফুল প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। দেখেন, আজকে আমরাও কথা বলছি এই সোশ্যাল মিডিয়াতে। মজার ব্যাপার হচ্ছে ফেসবুকে এখন জব সার্কুলার যাচ্ছে। কেউ কোনো চিন্তা করেছিলাম আমরা সেই 2008-9 সালে যে ফেসবুকে জব সার্কুলার যাবে? আমরা সেটা চিন্তা করিনি। তখন আমরা শুধুমাত্র কি হতো, হাই হ্যালো লিখতাম। মাঝে মাঝে যখন টাইম লাইনে আমরা সেই ফিরে যাই, আমি অবাক হয়ে যাই এগুলো কি লিখেছি তখন। সো সেই ফেসবুকে আজকে চাকরির ব্যাপারে আপনাকে আপডেট দিচ্ছে যে আপনার চারপাশে এই এই জবগুলো ওপেন আছে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সবাইকে দিচ্ছে, সবাইকে অ্যানোনিমাসলি সবাইকে দিচ্ছে। সো আপনি এই সুযোগটাকে নেন। আমি বলবো ফেসবুক হয়তো ভালো ভালো জব ওপেনিং নাই, বাট লিঙ্কডইন আছে। আপনি লিঙ্কডইনের সুযোগটা কেন নিচ্ছেন না? আমাদের দেশের মোস্ট অফ দ্য লোক মানে দেখা যাচ্ছে লিঙ্কডইনটাকে ফেসবুক বানিয়ে রাখছি। ওয়াই? ফেসবুকে ছবি দিচ্ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, ঘুরতে যাচ্ছি, চেক ইন করছি, বাট লিঙ্কডইন এটার জন্য না। লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনি আমাকে খুঁজতে চাচ্ছেন, আমার সাথে কানেক্ট হতে চাচ্ছেন, প্লিজ লিঙ্কডইনে আসছেন। আমরা ওখানে প্রফেশনাল কথাবার্তা বলবো। আপনার মামা চাচা ভালো সব লিঙ্কডইনে বসে আছে, আপনি শুধু তাদেরকে বানিয়ে তাদেরকে আপনার সাথে নিয়ে আসাতে হচ্ছে মানে জাস্ট সময়ের ব্যাপার। এখন কি হয়, মোস্ট অফ দ্য টাইম লিঙ্কডইনে যেটা হয়, একটা লোক আসলো লিঙ্কডইনে, স্যার হাই হ্যালো কেমন আছে, আমার একটা চাকরি দরকার, চাকরি দেন। মানে ব্যাপারটা এরকম না, এরকম না। আমরা বলছি প্রফেশনালদের সাথে কানেক্ট হবেন, মানে এই না যে আপনি এসে প্রথম দিনে চাকরি চান। প্রথম দিন আসুন, পরিচয় হন, আপনার স্ট্রেংথটাকে তুলে নিয়ে আসুন, আপনার নিজে শর্ট অ্যানালাইসিস করুন। শর্ট অ্যানালাইসিস করলে ওই যে অ্যানালাইসিস বলছিলাম না, অ্যানালাইসিসটাই হচ্ছে শর্ট অ্যানালাইসিস করবেন। শর্ট অ্যানালাইসিস কি আমার বিশ্বাস করে সবাই জানি। আমরা লাইফে এত বেশি প্রেজেন্টেশন দিয়েছি ইউনিভার্সিটিতে, সো শর্ট অ্যানালাইসিস আমরা সবাই জানি। তো শর্ট অ্যানালাইসিস না করতে পারলে অ্যাটলিস্ট স্ট্রেংথ উইকনেস এই দুইটা জায়গায় অ্যানালাইসিস করেন। অপরচুনিটি থ্রেট ওকে, আমি হয়তো সময়ের নাই খুঁজে পারতেছি না, বাট স্ট্রেংথ উইকনেসটা খুঁজে বের করি। আমার স্ট্রেংথটাকে আমি কি করি, আমার যারা প্রফেশনাল যাদের সাথে কানেক্ট হচ্ছি তাদেরকে আমি আমার স্ট্রেংথটাকে বুঝাই, আমি হচ্ছে এই জায়গায় স্ট্রেংথ। আমার কমিউনিকেশনটা অনেক ভালো। সো আপনার কাছে আমি চাকরি না চেয়েও আপনাকে বাধ্য করব আমি যেন আমার সিভিটা আপনি নিয়ে নেন। সো দ্যাট ইজ দ্য আর্ট। আপনি আমাকে বলবেনই না যে আমাকে একটা চাকরি দেন, কিন্তু আমি হয়তো আপনাকে বলবো এই আপনার সিভিটা দেন তো। ভেরি অনেস্টলি স্পিকিং আমি তাই করেছি। আমার এখানে এখন একজন ম্যানেজমেন্ট ট্রেনি আছেন, হায়দার আলী খান রনি, আমার বিশ্বাস সে অলরেডি আমাদের সাথে লাইভেও আছে। সো হায়দার আলী খান রনি ইজ এক্সেলেন্ট গাই। খুবই মানে ও পড়াশোনা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটিতে, ও কেরিয়ার ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে ওখানে দায়িত্বরত ছিল। এত ভালো একটা সম্পর্ক ছিল, আমি তাকে ফোন করে বললাম এই আমার এখানে সিভি ইয়ে লাগবে, লোক লাগবে, তুমি কি অ্যাপ্লাই করবো নাকি? এরকম করে আমি আরো কয়েকটা কেরিয়ার ক্লাবের প্রেসিডেন্টদেরকে ফোন করেছিলাম, তাদের সিভি চেয়েছি, করে আমি আমার ম্যানেজমেন্টের কাছে পাঠিয়েছিলাম। আমার ম্যানেজমেন্ট, আমার ফরেন ম্যানেজমেন্ট যারা আছে তারা ওখান থেকে সিভি শর্টলিস্ট করে দিয়েছিল। সেখান থেকে মজার ব্যাপার হচ্ছে যে হায়দার আলী খান রনি সিলেক্ট হয়েছে। এখন সে কিন্তু আমার কাছে বলে নাই যে স্যার আমার চাকরি লাগবে, বরঞ্চ আমি তার কাছে গিয়ে বলছি তোমার চাকরি লাগবে কিনা। ইনফ্যাক্ট সে ছাড়া আমি আরো 5-6টা সিভি কালেক্ট করেছিলাম, সবার কাছে আমি গিয়েছি, আমি বলেছি যে এই তুমি চাকরি করবা কিনা। তো ঠিক ইজ আমাকে বাধ্য করে আপনাকে বলতে যে আপনার তোমার চাকরি লাগবে কিনা, সিভি দাও। সো ওই যে কমিউনিকেশনের জায়গাটা ওইরকম ভাবে তৈরি করেন, ট্রাস্টের জায়গাটা ওইভাবে তৈরি করেন। দেন আমি আপনার মামা খালু হয়ে যাব ভাই, আমি আপনাকে চিনি বা না চিনি। তো এরপরে হচ্ছে আমি বলবো হচ্ছে জব ফেয়ার গুলো অ্যাটেন্ড করেন। এটা খুব মানে বড় একটা ব্যাপার জব ফেয়ারটা অ্যাটেন্ড করা, কারণ সবগুলো কোম্পানি চেষ্টা করে জব ফেয়ার অ্যাটেন্ড করতে। কারণ এমপ্লয়ার ব্র্যান্ডিং এর জন্য সবাই চায় যে জব ফেয়ার গুলোতে গেলে একটু এমপ্লয়ার ব্র্যান্ডিং হয়, তো সবাই নিজেকে ইয়ে করতে পারে, ফোকাস করতে পারে কোম্পানিগুলো। এবং বিভিন্ন কেরিয়ার ক্লাব বলেন বা বিডি জবস নিজেও বলেন, বিডি জবস প্রতি বছর অনেকগুলো জব ফেয়ার করে, এবং বিডি জবস ছাড়াও সবগুলো কেরিয়ার ক্লাব ইউনিভার্সিটির ওরা একটা করে অ্যাটলিস্ট জব ফেয়ার করার চেষ্টা করে। জব ফেয়ার গুলোতে মিনিমাম 50টা কোম্পানি যায়। ভাই 50টা কোম্পানিতে আপনি যায় হাই হ্যালো করার জন্য যাবেন না, সিভি নিয়ে যাবেন, কি কি জবের সাথে ম্যাচ করে ওভাবে অ্যাপ্লাই করে আসেন। আপনার চাকরি পাওয়াটা খুব ডিফিকাল্ট কিছু না। প্রবলেমটা হচ্ছে আমরা খুঁজে পাওয়ার জায়গাটা খুঁজি না বা রাস্তাটা চিনি না, ভুল রাস্তায় হাঁটি, অথবা একই রাস্তায় ঘুরপাক খাচ্ছি এক জায়গায় বারবার, মানে ঠিক রাস্তাটা খুঁজতে পারি না আমরা। তো ঠিক রাস্তাটা পেয়ে গেলে না চাকরিটা পাওয়া খুব সহজ হয়ে যাবে।
অ্যান্ড দেন ফাইনালি লাস্ট নট বাট লিস্ট আমি যদি বলি তাহলে বলবো নিউজ পোর্টাল। মানে সাপ্তাহিক চাকরির খবর আছে, সবগুলোকে খুঁজে খুঁজে ওরা ওখানে দিয়ে দেয়। দেখেন মানে সপ্তাহে একটা মানে কিনেন না, 5 টাকা ইনভেস্ট করেন, মানে 5 টাকার বেশি না বোধ হয়, 5 টাকা ইনভেস্ট করেন, অনেকগুলো চাকরির খবর পাবেন। 5 টাকা ইনভেস্ট করতে না চাইলে শুক্রবারের যে মোটামুটি সবগুলো পত্রিকা, আমি যদি ভুল না করি সবগুলো শুক্রবারের পত্রিকায় মোটামুটি সব ধরনের চাকরির খবর ওরা দেয়। ইনফ্যাক্ট বিভিন্ন পত্রিকার একটা নির্দিষ্ট ডেট থাকে। আমি প্রথম আলোটা যদি বলি, প্রথম আলো শুক্রবারে মোটামুটি সব চাকরির খবর দেয়। ওরা নিজস্ব যে কি যেন একটা এক্সট্রা পেজ বের করে ওটার ভিতরে সব চাকরির খবর থাকে। সো সেম সকল পত্রিকায় থাকতে পারে। এখন আপনি আমাকে আবার প্রশ্ন করতে পারেন যে আমি 10 টাকা খরচ করে পেপার কিনবো। সো প্লিজ অনলাইনে যান, সবচেয়ে সহজ রাস্তা অনলাইনে যান। আপনার জন্য আপনার কাছে ইন্টারনেট আছে, আমাকে যদি দেখতে পান লাইভে তাহলে আমি বিশ্বাস করছি আপনার কাছে ইন্টারনেট আছে। সো ইন্টারনেট আছে মানে আপনার জন্য মানে একটা নিউজ পোর্টালে যাওয়া মানে সেকেন্ডের ব্যাপার। আপনি খালি টাইপ করবেন, আপনি জানেন না কি লিখবেন, প্রথম আলো জাস্ট গিয়ে লেখুন গুগলের ভিতর, গুগলই আপনাকে নিয়ে দিবে কোথায় যেতে হবে। সো দ্যাটস রিয়েলি ভেরি ইজি, আপনাকে সেখানে পৌঁছে দিবে। সো এই জায়গাগুলোতে যাবে, নিজেকে একটু ডেভেলপ করে এই জায়গাগুলোকে খোঁজার চেষ্টা করেন। বাট এই জায়গা যেন আগে খোঁজা না হয়, ডেভেলপমেন্টটা যেন পরে না হয়, দুইটাই যেন পাশাপাশি চলে। নিজের ডেভেলপমেন্টটাও যেন হয়, জায়গাটাও রাস্তাটাও যেন খোঁজা হয়। আমি রাস্তা খুঁজলাম, ডেভেলপমেন্ট করলাম, সিভি রেডি করলাম না, তাও যেন না হয়। মানে আমার সবকিছু যেন পাশাপাশি রেডি থাকে, একটার সাথে আরেকটা যেন তৈরি থাকে। ঠিক আছে? সো মনে হচ্ছে অনেক কথা বলে ফেলেছি না? লিঙ্কডইন নিয়ে কিছু কথা আরো বলার ছিল, আমি জানি না 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমি আসলে সময় নিয়ে খুব মানে দৌড়াচ্ছিলাম, আমি জানি না আমি আপনার প্রচুর সময় নষ্ট করছি। স্যার, প্রথমেই ধন্যবাদ। আমি বেশ কিছু কমেন্টস পাচ্ছি এবং মেসেজ পাচ্ছি যে স্যার অনেক ভালো ইনফরমেশন দিচ্ছে, অনেক আলোচনা করছে, অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু আমি জানতাম নতুন করে আবার জানলাম। এবং কিছু জানার মধ্যে ভুল ছিল সেগুলো ঠিক হয়ে গেল। এই ধরনের অনেকগুলো কমেন্টস এবং মেসেজ থ্যাংক ইউ হয় ভেরি মাচ। শুধু হচ্ছে আমি জাস্ট রিকোয়েস্ট করবো হচ্ছে আপনি যদি আমাকে 5টা মিনিট দেন তাহলে লিঙ্কডইন নিয়ে হয়তো ছোট করে আর দুটো কথা বলতে চাই, কারণ লিঙ্কডইন নিয়ে আমি হঠাৎ করে একটা মাথায় আসলো। সেটা হচ্ছে আমি তো যে আমাদের Sure. So, যেটা হচ্ছে যে লিঙ্কডইন নিয়ে আমাদের মোস্ট অফ দ্য পিপল যেটা হয় কি ভুল করি কোথায়, লিঙ্কডইন এবং ফেসবুক দুটো জায়গায় আমার যত ইনফরমেশনই আমি দিই না কেন মাথায় রাখবো, রিক্রুটার যারা আছি তারা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করার জন্য বা রেফারেন্স চেক করার জন্য আমরা কিন্তু এখন প্রায় সময় কিন্তু এটা করে থাকি। আপনার নাম দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে খুঁজে বের করার চেষ্টা করি ফেসবুক বা লিঙ্কডইন। মানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা বা ট্র্যাকটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট যাই বলেন না কেন সবকিছু চেক করার জন্য আমরা একটু চেষ্টা করি হচ্ছে অনলাইনে আপনার রেফারেন্সটা চেক করার জন্য। সো এমন কিছু করবেন না, এমন কিছু দিবেন না যেটা সিভির সাথে রিলেভেন্ট না। এটা হচ্ছে প্রথম কথা। তারপরে হচ্ছে এমন কিছু শেয়ার করবেন না, এমন কিছু লিখবেন না, এমন কিছু করবেন না যেটা আপনার সাথে যায় না। তারপরে হচ্ছে এমন মানে কিছুর সাথে ইনভলভও হবেন না যে জিনিসগুলো বা এমন যেটাই করেন না কেন ফেসবুকে বা লিঙ্কডইন এমন কিছু দিবেন না যে জিনিসগুলো দিলে আপনার জন্য নেগেটিভ। ওই যে বলছিলেন না যে সিভির কিলার ওয়ার্ড বা সিভির কিলার থিংস, আমি বলবো এটা হচ্ছে পার্সোনাল লাইফের কিলিং থিংস হবে আর কি, যে নিজেকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য যথেষ্ট হবে ছোটখাটো কয়েকটা জিনিস। আর লিঙ্কডইন নিয়ে যদি কথা বলতে চাই, লিঙ্কডইন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গায় আপনি চাকরি খুঁজে পাবেন, যে জায়গায় আপনি প্রফেশনালদেরকে খুঁজে পাবেন, যে জায়গায় আপনি আপনার নেটওয়ার্কিং এর জন্য সবকিছু খুঁজে পাবেন, টুলস থেকে শুরু করে সবকিছু। ইনফ্যাক্ট লিঙ্কডইন হচ্ছে আসলে এক ধরনের লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে একটা সিভি। আপনার সিভিটা যেরকম অনেক সুন্দর করে গুছিয়ে তৈরি করবেন, লিঙ্কডইনের প্রোফাইলটাও তৈরি করবেন। মজার ব্যাপার হচ্ছে আমরা পে করে লিঙ্কডইনে প্রিমিয়াম অ্যাকাউন্ট খুলি হচ্ছে লোকজনের প্রোফাইল কেনার জন্য। সো আপনি কিন্তু মাথায় রাখবেন বাংলাদেশেই একমাত্র আমরা সবাই মোটামুটি ফ্রিতে লিঙ্কডইন ব্যবহার করি। বাংলাদেশ ছাড়া মোস্ট অফ দ্য কান্ট্রিতে লিঙ্কডইন ফ্রিতে ব্যবহার করে না, সবাই প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করে। কারণ হচ্ছে ইউজাররাও প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করে, যারা কোম্পানি তারাও প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করে। প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার দুইভাবে হয়, একটা হচ্ছে রিক্রুটার যিনি রিক্রুট করবেন তিনি রিক্রুটার হিসাবে করেন, আরেকজন হচ্ছে রিক্রুটি হিসাবে করেন যিনি হচ্ছে রিক্রুটেড হতে চান। তাহলে তিনি কি হয় যে যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করে এটা সম্ভবত 8,000 টাকা খরচ করে আপনাকে মান্থলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সো ভাই বাট এটা ফ্রি আমাদের দেশে ইউজ করতে পারছি বলে এটাকে একেবারেই সস্তা বানিয়ে ফেলবে না, ব্যাপারটা কিন্তু খুব সস্তা নয়। লিঙ্কডইনটা একেবারেই সস্তা নয়। লিঙ্কডইনটা খুব ইউজফুল একটা টুল, সেটাকে যদি আপনি সুন্দর করে ব্যবহার করতে পারেন
তাহলে হচ্ছে আপনার জন্য চাকরি পাওয়াটা খুব ইজি হবে। বিলিভ মি, আমি অনেক সিভি পেয়েছি লিঙ্কডইন থেকে, সেই সিভি গুলোকে আমি দেখেছি, সেখান থেকে কিছু লোকের চাকরিও হয়েছে। সো লিঙ্কডইনটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেটাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। বাট সেটা করার জন্য আপনার প্রোফাইলটা সুন্দর হতে হবে, প্রোফাইলের ইনফরমেশন গুলো সুন্দর হতে হবে, এবং আপনি কাদের সাথে কানেক্ট হচ্ছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। লিঙ্কডইনে খুব সহজে কানেক্ট হওয়া যায় মানুষের সাথে, এবং আপনি সেগমেন্ট ওয়াইজ কানেক্ট হতে পারবেন। দেখেন, আপনি যেহেতু ফ্রেশার, আমি আপনাকে রিকোয়েস্ট করবো লিঙ্কডইনের আপনি মানে যদি ফ্রেশার হন, তাহলে লিঙ্কডইনের অ্যাকাউন্ট ওপেন করার পর লিঙ্কডইন শেষ মানে আপনি কানেক্ট হবেন কার সাথে? আপনার চাকরি দরকার, তাহলে এইচআর এর সাথে কানেক্ট হবেন, অথবা ডিপার্টমেন্টাল হেডদের সাথে কানেক্ট হবেন। সুতরাং আমি রিকোয়েস্ট করবো যে আপনি যখন কানেকশনটা খুঁজবেন, সার্চে গিয়ে হচ্ছে ডিপার্টমেন্টাল হেড বাংলাদেশ নাম দিয়ে, বাংলাদেশের লোকেশন দিয়ে ডিপার্টমেন্টাল হেড যারা আছে তাদেরকে খুঁজে বের করেন, অথবা এইচআর প্রফেশনালস দিয়ে খুঁজে বের করেন, এইচআরদের সাথে কানেক্ট হন। এখান থেকে কোন কোন কোম্পানি কার কার সাথে কানেক্ট হতে যাচ্ছে। দেখেন, এটাও একটা ছক বেঁধে আগানোর মতো, একটা যুদ্ধ করার মতো একটা ব্যাপার। যুদ্ধে কি হয়? প্ল্যান হয়, মানে যুদ্ধ বলে বাদ দেন, কোনো একটা প্রজেক্ট বলেন, যদি মানে প্ল্যান হয়, প্ল্যান করে সেটা এক্সিকিউশনের জন্য কাজ করা হয়, তারপরে হচ্ছে প্ল্যানের পরে সেটা নিয়ে কাজ করে আপনি কি করবেন, তাকে হাতের মুঠোয় নিয়ে আসতে হয় এবং সে সাকসেস হতে হয়। প্ল্যান করবেন হচ্ছে আমি কি করব, কানেক্ট হবো, মামা চাচা খালু বানাবো। তাহলে লিঙ্কডইনে আসলেন, অ্যাকাউন্ট ওপেন করলেন, অ্যাকাউন্ট ওপেন করার হচ্ছে আপনি লোকদেরকে খুঁজে বের করলেন, কাদের সাথে আমি কানেক্ট হবো, কোন কোম্পানিতে চাকরি করব, কোথায় কাজ করব, কাদের সাথে কানেক্ট হলে আমি কত দ্রুত চাকরিটাকে পাবো। তাদের সাথে কানেক্ট হলেন, তাদের সাথে কানেক্ট হওয়ার পর তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন। প্রথম দিনই চাকরি চাইবেন, প্রথম দিনই সিভি দিবেন? নো, দ্যাটস নট লাইক দ্যাট। আপনাকে তাকে করতে হবে কি, সম্পর্ক তৈরি করবেন, যে আমি হচ্ছি অমুক, আমি এই কাজগুলো ভালো পারি, আমার ইমপ্রুভমেন্টের এই আমি এই কাজগুলো ভালো পারি, এই কাজগুলো ভালো পারি না, আমার ইমপ্রুভমেন্টের জন্য আর কি কি জায়গা আছে যেগুলো আমাকে শিখাতে পারেন। সো এরকম করে আমার একটা পরিচিত, মানে যদি বলি, ছেলে আছে মফিজুল ইসলাম, ও আমাদের স্টুডেন্ট মেম্বার হিসেবে কাজ করে সোসাইটিতে। তো ও আমার সাথে প্রায় সময় বলে যে আমি আপনার মতো পাবলিক স্পিকার হতে চাই, আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে চাই, আমি এটা করতে চাই, সেটা করতে চাই, মানে সে হয় কি টিপস চায়। সো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে, সে এত মানে কানেক্টেড হচ্ছে, কানেক্ট হতে চায়, সব জায়গাতে এসে সাজেশন চাচ্ছে। একটা লেখা লিখলে সুন্দর করে ফেসবুকে দিচ্ছে, স্যার এটা একটু লিখেছিলাম, যদি দেখে দিতেন কোনো ভুল আছে কিনা। দেখেন, ব্যাপারটা খুব মানে ব্যাপারটা হচ্ছে যে সে লিখেছে, সে পাবলিশ করেছে, সব ঠিক আছে, বাট আমাকে কি করছে, দিয়ে সে একটু প্রায়োরিটি দিচ্ছে, এন্ড দেন আই ফিল ওকে, একটু দেখে দিতে সমস্যা নেই। আপনি আপনার সিভিটা দেখেন খুব সুন্দর করে আমার কাছে পাঠাতে পারেন। আপনি আমাকে সিভি দেওয়ার জন্য আপনার বলার দরকার নেই যে আমার সিভিটা হচ্ছে রাখেন, আমাকে একটা চাকরি দেন। আপনি এটাও বলতে পারেন যে আমার সিভিটা একটু দেখে দেন, কোথাও ভুল হচ্ছে কিনা, কোথাও ঠিক আছে কিনা, বা এটাকে আপডেট করতে হবে কিনা। এন্ড দেন আপনার সিভিটা যদি আমি একবার গো থ্রু করি, আপনার সম্পর্কে আমি অনেক বেশি কিছু জেনে যাচ্ছি, আপনি কিন্তু অটোমেটিক আমাকে বাধ্য করছেন আপনাকে জানতে। তো আপনাকে টেকনিক্যালি কি করতে হবে, আমার সাথে আগাতে হবে। আমার সাথে মানে হচ্ছে যার সাথে আপনি মানে প্ল্যান করে আগাচ্ছে তার সাথে ওইভাবে আগাতে হবে। সো এই জায়গাটা মাথায় নিবেন যে আমি যার সাথে সম্পর্ক তৈরি করতে যাচ্ছি তাকে বিরক্ত করা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। তাকে বিরক্ত করতে মানে করা হবে কিভাবে, আপনি যদি তার কাছে চাকরি চান। কারণ প্রথম কথায় অপরিচিত কেউ চাকরি চাইলে না, মানে এটা আপনার কাছেও ভালো লাগবে না, আমার কাছেও লাগবে না, খুব স্বাভাবিক ব্যাপার। বাট হয়তো কেউ পজিটিভলি রেসপন্স করে, কেউ হয়তো নেগেটিভলি রেসপন্স করে, কেউ হয়তো মিউট থেকে কোনো রেসপন্সই করে না। বাট আমি বলবো হচ্ছে, হ্যাঁ, আমার বেলায় যদি হয়, আপনি যদি আমাকে একটা সিভি প্রথম বেলায় এসে পাঠিয়ে দেন, আমি সিভিটা অ্যাটলিস্ট সেভ করে রাখি। বিলিভ মি, আমার ল্যাপটপে একটা ফোল্ডার আছে, নাম হচ্ছে লিঙ্কডইন রেফারেন্স, মানে রেফারেন্স দিয়ে লিঙ্কডইন। সো আমি এখানে সেভ করে রাখি যে লিঙ্কডইনের রেফারেন্স, এবং সে হচ্ছে এটার জন্য হয়তো তাকে ডাকা যেতে পারে। তো আমি ওইখানে ওইভাবে ফোল্ডারগুলো তৈরি করে রাখি, যখন দরকার হয় তখন হয়তো ডাকছি আমি। কিন্তু আমার জন্য তো সবসময় ডাকার সুযোগ থাকবে না, আমাদের তো একটা লিমিটেশন থাকে, এবং সবসময় জব ওপেনিং থাকে না। সো আপনাকেও মাথায় রাখতে হবে যে আমি একজনের সাথে কানেক্ট হবো না 10 জনের সাথে কানেক্ট হবো। একজনের সাথে কানেক্ট হওয়া মানে শেষ নয়। আপনাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে অনেক বড় করে আপনাকে আগাতে হবে, 10, 15, 20 জনের সাথে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। কারণ কখন কোথায় কার থেকে অপরচুনিটি আসবে সেটা আমিও জানি না, আপনিও জানেন না। সো আমি যেটা ফেসবুকেই করি, আর হচ্ছে আমি লিঙ্কডইনেই করি, কাউকে বিরক্ত না করে আমি বাধ্য করব যেন আমাকে সেই জায়গাতে ডেকে নেওয়া হয়। আর আরেকটা জায়গা বলি, সেটা হচ্ছে যে আমাদের, যেমন আপনি যেটা পরিচয় আমার বলেছিলেন, আমাদের একটা সোসাইটি আছে, বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটি। সো এরকম বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির মতো না আরো এইচআর এর অনেকগুলো সোসাইটি আছে, এবং প্রত্যেকটা সোসাইটিরই অলমোস্ট স্টুডেন্ট উইং আছে, স্টুডেন্টদের সেই জায়গাতে যাওয়ার একটা জায়গা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে শুধু স্টুডেন্ট উইং না, সেখানে হচ্ছে ডিফারেন্ট প্রফেশনালদের জন্য কিছু জায়গা থাকে, মানে এটাকে অ্যাফিলিয়েটেড মেম্বার বলেন বা অনারারি মেম্বার বলেন, এরকম সুযোগও থাকে। তো আপনি স্টুডেন্ট হন বা আপনি যদি অন্য ডিফারেন্ট ক্যাটাগরির প্রফেশন থেকেও আসেন, তাহলে আপনার জন্য দেখেন এইচআররাই যেহেতু আলটিমেটলি চাকরির জায়গাগুলো তৈরি করে বা তৈরি হয় তাদের মাধ্যমে, তো আপনি এই সোসাইটিগুলোর সাথে ইনভলভ হতে পারেন।
দেখা যাচ্ছে যে তাদের সাথে যোগাযোগ করলেন, তাদের মাধ্যমে তাদের ভলান্টারি সার্ভিস দিলেন, একটু ইনভলভ হলেন, তাদেরকে হেল্প করলেন, আপনার জায়গাটা তৈরি হয়ে যাবে অটোমেটিক। সবাই জানবে অমুক নামের একটা ছেলে আছে যে প্রচুর পরিশ্রম করতে পারে, তার লিডারশিপ কোয়ালিটি ভালো, তার কমিউনিকেশন স্কিল ভালো, ঠিক আছে তাকে দেখা যায় কিনা। সো এই যে জায়গাটা আপনাকে তৈরি করে দিতে হবে, আপনাকে তৈরি করে দিতে হবে। সেইম এজ যারা জব করছেন তারাও এই প্ল্যাটফর্ম গুলোতে আসতে পারে, নিচেরদের সাথে পরিচিত হলেন, নিজেকে একটু দেখা যাচ্ছে কি করলেন, আর 10টা মানুষের চেয়ে একটু আলাদাভাবে উপস্থাপন করলেন, আপনার জন্য সহজ হয়ে যাবে রাস্তাটা। তো ব্যাপারটা এরকম না যে আপনাকে কিন্তু সম্পর্কের কারণে চাকরি দিবে, আপনাকে কিন্তু চাকরিটা আর্ন করে নিতে হবে, কিন্তু আপনার চাকরি পাওয়ার একটা জায়গা তৈরি হওয়ার সুযোগটা অন্যের চেয়ে একটু বেশি হয়ে যাবে যদি আপনি এই জায়গাগুলোতে ইনভলভ হন। এই সো দ্যাটস ইট, দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমার মনে হয় অলরেডি 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা নিয়ে নিয়েছি আমরা, প্রচুর কথা হয়েছে। এবং এখন হচ্ছে আমি বলবো যে আপনাকে আমি থামিয়ে প্রচুর আমি কথা বলছি। সো আপনার যে জায়গাগুলোতে আমি টাচ করতে পারিনি সেই জায়গাগুলোকে টাচ করার জন্য রিকোয়েস্ট করবো, যে জায়গা প্রশ্নগুলো আমি মানে ধরতে পারিনি, মিস করে গেছি। রাসেল ভাই আপনার আমি বোধহয় শুনতে পাচ্ছি না আপনাকে, টেকনিক্যালি বোধহয় কোথাও প্রবলেম হচ্ছে কি? শোনা যাচ্ছে আমাকে? ইয়া, নাও ক্লিয়ার। হ্যালো, দুঃখিত, আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমার দিক থেকে। একটু জানতে চাই শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, নাও ক্লিয়ার। ওকে, ঠিক আছে, আমাদের প্রবলেম ঠিক হয়েছে, সরি, আমি দুঃখিত অডিয়েন্সের কাছে। একটা টেকনিক্যাল ইস্যু চলে এসেছিল আমার সাইড থেকে। স্যার, একটা এডিশনাল ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হলো আপনি একটু আগে মেনশন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির কথা। আমাদের মূলত জেনারেশন জেড, আমার জেনারেশন জেড মূলত 360 স্কিল আপ নামে একটা প্রোগ্রাম আমরা অলরেডি অনেকদিন ধরে চালাচ্ছি স্যার। আমাদের এই 360 স্কিল আপ প্রোগ্রামের আন্ডারে আমরা যেটা করি, অনেকগুলো ইউনিভার্সিটিতে যাই, আমাদের যেসব ইউনিভার্সিটি ইনভাইটেশন পাই সেসব ইউনিভার্সিটি গিয়ে আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো আমরা স্যার ওকে। অলরেডি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ একটা সেশন আমরা নিয়েছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে। ওখানে আমরা সেম এই টপিকটা নিয়ে কথা বলেছিলাম, কিভাবে একটা সিভি লিখতে হয়, সিভি। ওকে। এবং ওখানে গিয়ে আপনি যে রেফারেন্সটার কথা বলেছেন যে ওখানকার প্রেসিডেন্ট জব পেয়ে নিয়েছে খুব ইজিলি, জিনিসটা আমি তখন জেনেছিলাম স্যার, বাট এটা জানতাম না স্যার সেটা আপনার থ্রুতে হয়েছে। সো থ্যাংক ইউ স্যার আপনাকে এভাবে স্টুডেন্টদের জন্য কাজ করার জন্য, স্টুডেন্টদের পাশে থাকার জন্য। তো আমরা স্যার আমাদের সেশনের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একদম। একটু অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই যে অডিয়েন্স আপনারা অনেক কিছু শুনলেন, যে আমরা অলমোস্ট 2 ঘন্টা ধরে একটা সেশন নিলাম, ডোজ এন্ড ডোন্টস অফ সিভি। বেসিক্যালি আমি ফার্স্টেই বলেছি এই সেশনটা নিয়ে উদ্দেশ্য হচ্ছে, যেহেতু সামনে জব মার্কেট একটা ক্রাইসিসের উপর দিয়ে যাবে বা যাওয়ার একটা পসিবিলিটি আছে, ট্রু। সেই ক্রাইসিসটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি, আমরা যেন এখন থেকেই প্রিপারেশন নিতে পারি আমাদের কি করা উচিত কি করা উচিত না। তো আমি তো এই সেশনটা আবারও প্রথম থেকে আরো একবার দেখবো, কারণ আমার এখনো অনেক কিছু, যেহেতু আমি ইন্টারেকশনে ছিলাম, অনেক কিছু আমি ওভাবে ইনপুট নিতে পারিনি।
তো আমি আশা করছি আপনারা যারা ফুল সেশনটা দেখেছেন, নোট করেছেন, ইনপুট নিয়েছেন, আর যারা ইনপুট দিতে পারেননি বা মাঝখান থেকে দেখেছেন, আপনারা কাইন্ডলি সেশনটা আবার প্রথম থেকে শুরু দেখতে পারেন। আমাদের জেনারেশন জেড এর পেজেই আমরা লিঙ্কটা থাকবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আবার দেখবেন। আপনাদের জন্য আমরা নেক্সট আরো সেশন নিয়ে আসছি। আমরা পরশুদিন আসছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। ভালো একটা সেশন আমরা পরশুদিন হবে আশা করছি। আর আমাদের এই সেশনটা খুবই চমৎকার ছিল। অনেক কিছুই আমরা স্যারের কাছ থেকে শিখেছি, যেগুলো আমরা অনেক স্টুডেন্টরাই ব্যাপারগুলো জানে না। ইভেন অনেক ফ্রেশার আছে এবং অনেক প্রফেশনাল আছে যারা এখনো সবকিছু জানে না। আমি এখানে বিদায় নিব আপনাদেরকে শুভ শুভ অভিনন্দন জানিয়ে, এবং স্যারকে বলবো শেষ মুহূর্তে কিছু আমাদের অডিয়েন্সের জন্য বলার জন্য। স্যার প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ জেনারেশন জেড এর প্রতি। আর হচ্ছে যারা টেকনিক্যালি এই জিনিসটাকে সাপোর্ট দিচ্ছেন, মিস্টার ইয়াসিন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে, তার কাছেও কৃতজ্ঞতা। অনেক সুন্দর করে পিছন থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আর মিস্টার রাসেলের কাছে তো আসলে বলার কিছু নেই, অনেক সুন্দর করে যদিও নিয়ে যাচ্ছিলেন, আমি বলবো নিয়ে যাচ্ছিলেন না, নিয়ে যাচ্ছিলাম আমি রাসেলকে। আমি যদিও পুরো সময় মানে শ্রোতা বানিয়েই রেখেছিলাম। সো তার যদি অনেক প্রশ্ন ছিল, প্রশ্নের করার সুযোগই দেই নেই, আমি মানে গল্প বলেই শেষ করে দিলাম সবকিছু। এবং যারা শুনছেন আমাকে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যদি সত্যি আমি আপনাদেরকে কিছু শেখাতে পারি, বা আমার কাছ থেকে যে জিনিসগুলো শেয়ার করেছিলাম সেটা যদি আপনার কোনো কাজে লাগে। একটা রিকোয়েস্ট করবো, যেহেতু আমরা আসলে খুব ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ড ওয়াইড একটা অনেক মানে বড় মাপের একটা ধাক্কা খাচ্ছি আমরা বা খেয়েছি আমরা। সো রিকোয়েস্ট থাকবে হচ্ছে আমরা যদিও একটি ইমোশনাল জাতি, ইমোশন দিয়েই আমরা একটু থাকতে পছন্দ করি, এবং এটাই হচ্ছে আমাদের, আমি বলবো হচ্ছে সিগনেচার আইটেম যাই বলেন না কেন, বা ট্রেডমার্ক যাই বলেন না কেন, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা খুব ইমোশনালি, আমরা খুব বেশি ইমোশনাল জাতি। সো আমি রিকোয়েস্ট করবো হচ্ছে ইমোশনটা যেন একটু আটকে রাখি, এবং হচ্ছে নেগেটিভ নিউজ যেন আমরা ফেসবুক বলেন বা যেখানেই বলেন এটা শেয়ার না করি। নিজের বাসাতেই থাকি, খুব অপ্রয়োজন না হলে আমরা যেন বের না হই। কারণ আমি আজকেও দেখেছি আমরা এলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন ছবি দেখেছি যে জায়গাতে হচ্ছে মানুষজন সেফটি মেনটেন করছে না। ব্যাপারটা হচ্ছে নিজের জন্যই সবকিছু। দেখুন, আপনি সুস্থ থাকলে যেমন আপনিই সুস্থ থাকবেন, আবার আপনি অসুস্থ হলে আপনি ছাড়া আপনার চারপাশে সবাইকে নিয়ে অসুস্থ হবেন। ব্যাপারটা এরকম না যে শুধু আমি, শুধুমাত্র আমার মাঝেই থাকবে। ব্যাপারটা হচ্ছে আমি এবং আমার পাশের আমরা সবাই। সো নিজে সেফ থাকি, নিজের পরিবারকে সেফ রাখি, নিজের চারপাশের সবাইকে সেফ রাখি, এবং সেফ রাখার জন্য যতটুকু সেফটি মেনটেন করা দরকার তার পুরোটাই আমরা করি। আর রিকোয়েস্ট থাকবে হচ্ছে শুধু নিজে ভালো না থাকি, নিজের চারপাশে যারা আছে তাদের প্রতিও একটু খেয়াল রাখি। পাড়ার প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি কোনোভাবেও সুযোগ থাকে আমার মাধ্যমে একটু সাহায্য করার, সেটা যেটা আমার করার সুযোগ থাকলে অবশ্যই করি। কারণ স্বাভাবিকভাবেই আমি হয়তো ভালো থাকার সুযোগ আল্লাহ আমাকে হয়তো দিয়েছেন, স্রষ্টা হয়তো আমাকে দিয়েছেন। আমার পাশের প্রতিবেশীটা ঠিক কতটুকু ভালো আছেন, ভালো মানে হচ্ছে আমি, যেহেতু আমরা সবাই এই মুহূর্তে আটকে গেছি, মানে ঠিক বলা যায় যে লকডাউন, যেহেতু লকডাউনই হয়ে আছি, কেউ হয়তো এমনও হতে পারে তার বাসার হয়তো দুপুরের হাঁড়ির চুলোটুকু হয়তো জ্বলেনি, বা রাতের চুলাটুকু হয়তো নাও জ্বলতে পারে। তো এই খবরটুকু যেন আমি একটু রাখি যে আমার প্রতিবেশীরা এমন কেউ আছে কিনা যারা এই হয়তো মুখ খুলে বলতে পারছে না, কিন্তু তার হয়তো এই ক্রাইসিসটুকু দিয়ে সেও হয়তো ক্রাইসিস মানে মুভমেন্টটা পার করছে। তো এরকম হলে আমরা ডেফিনেটলি চেষ্টা করব সাহায্য করার জন্য। আর আরেকটা রিকোয়েস্ট থাকবে, সাহায্য করব ঠিক আছে, কিন্তু সাহায্যটা হয়তো বলে দিতে পারি ফেসবুকে, কিন্তু ছবি তুলে যেন না দিই। কাকে সাহায্য করছি এই ছবিটুকু না দিই, হয়তো এটা এমব্রেসিং হয়ে যেতে পারে যাকে সাহায্য করছি তার জন্য। সো রিকোয়েস্ট থাকবে, আমরা সাহায্য করব হচ্ছে গোপনে, সাহায্য করছি এটা বলবো এবং অন্যকে উৎসাহিত করব, কিন্তু কাকে করছি সেটা আমরা জানাবো না। আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ কোথাও গ্যাদারিং করবো না, দুজনও একসাথে হব না, যদি কোনো কারণে হতেও হয় অ্যাটলিস্ট নিরাপদ দূরত্ব বজায় রেখে হবো। আর দোয়া করবেন যারা এই মুহূর্তে পুরো সিচুয়েশনটাকে নিয়ে কাজ করছেন, বিশেষ করে ডাক্তাররা যারা আছেন, মানে নার্সরা যারা আছেন, সেনাবাহিনীতে যারা, পুলিশে যারা আছেন, তারা সত্যি অসাধারণভাবে কাজ করছেন। তাদের সবার জন্য দোয়া করবেন যেন তারা সুস্থ থেকে আমাদেরকে বাইরে থেকে সাপোর্ট দিতে পারে। তাছাড়া হচ্ছে গ্যাস, ইলেকট্রিসিটি এবং মানে আমাদের ইউটিলিটি সাপোর্টগুলো যারা দিয়ে যাচ্ছেন, এই জায়গাতে যারা কাজ করছেন তাদের জন্য দোয়া করবেন। কারণ একটাবার চিন্তা করুন, আপনার বাসায় একদিন কারেন্ট নেই, এরকমটা যদি হয় তাহলে কিরকম অবস্থা হবে। সো দোয়া করুন তারা যেন সবসময় সুস্থ থেকে আমাদেরকে 100% সাপোর্ট দিতে পারে, এবং আমাদের সারাউন্ডিংস যারা আছে, বিশেষ করে যারা আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, ক্লিনিং ম্যানরা যারা আছেন, ইনফ্যাক্ট এরকম যারা আমাদেরকে সাপোর্ট দেন, তারা সবাই যেন সুস্থ থাকে। মানে সোজা কথা হচ্ছে আমাদেরকে ভালো রাখার জন্য সারাউন্ডিংস যারা আছে সবাই যেন সুস্থ থাকে এই মুহূর্তে এবং সেফ থাকে। তাদের সেফটির জন্য চেষ্টা করবেন, তাদেরকেও অ্যাওয়ার করার জন্য, তাদেরকেও সাহায্য করার জন্য।
আর আরেকটা দল আছে যাদেরকে আমি সত্যি কৃতজ্ঞ থাকবো, সেটা হচ্ছে রাসেল ভাই। আপনারা যারা সেলস এন্ড ব্র্যান্ডে যারা আছেন, মার্কেটিং এ যারা আছেন, স্পেশালি সেলসের লোক যারা, সেলসের লোকরা মাঠে থেকে খাবারগুলো যদি দোকানে পৌঁছে না দিত, আমরা হয়তো এখনো কিনে খেতে পারতাম না কিছু। সো হেডস অফ গাইস, সবার জন্যই সবাই দোয়া করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সো ভালো থাকবেন, দোয়া রাখবেন।